সবাইকে অনেক ধন্যবাদ। অনেকেই জয়েন করছেন। আমরা আর 2 মিনিট অপেক্ষা করব। যারা এখনো জয়েন করার অপেক্ষায় আছেন তাদের জন্য। সকাল 10টায় যদিও আমাদের টাইম সময়, কিন্তু হচ্ছে যে আমরা জানি আমাদের প্র্যাকটিস অনুযায়ী আমাদের কিছু সময় লাগে শুরু করতে। সো আমরা শুরু করব এখনই। আমরা এটা ফেসবুক এবং ইউটিউব লাইভেও আমাদের এই সেশনটা যাচ্ছে। সবগুলো bdNOG-এর সবগুলো সেশনই যাবে bdNOG-এর চ্যানেল থেকে। সো সবাইকে অনুরোধ করব এই যারা এখানে জয়েন করছে না বা এটা এইটাতে এখনো জয়েন করেনি, সো তারা যদি এই লিঙ্কটা শেয়ার করে দেন তারা হয়তো এখান থেকে দেখে নিতে পারবে। শুভ সকাল, সকলকে আবারও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা আমাদের প্রথম সেশনটা এখন শুরু করতে যাচ্ছি। প্রথম সেশনে আমাদের আছে নেটওয়ার্ক মনিটরিং, মডার্ন মনিটরিং আর্কিটেকচার অ্যান্ড মডেল ড্রাইভেন প্রোগ্রামেবিলিটি। আজকের সেশনটা নেবেন ফখরুল আলম পাপ্পু ভাই, যিনি আমাদের বাংলাদেশ কমিউনিটিতে খুবই পরিচিত। ফখরুল আলম পাপ্পু ভাইকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। bdNOG-এর ফাউন্ডিং মেম্বার। bdNOG তার হাত দিয়েই যাত্রা শুরু করেছিল। সো পাপ্পু ভাই, ফখরুল আলম পাপ্পু ভাই সো আজকের সেশনটা নেবে। অনেকদিন পর আমরা পাপ্পু ভাইকে bdNOG-এর কোনো একটা সেশনে পেয়েছি। তো পাপ্পু ভাই যদি এখন দেশে নাই আমরা জানি, পাপ্পু ভাই অস্ট্রেলিয়া প্রবাসী। তো এটা আমাদের সৌভাগ্য, পাপ্পু ভাই অনেকদিন পরে আমাদের জন্য একটা সেশন আমাদের জন্য দিচ্ছে bdNOG-এ। সো পাপ্পু ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ সুমন। আমাকে শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ। রাইট, সবাইকে আসসালামু আলাইকুম। bdNOG 13-তে সবাইকে স্বাগতম। হ্যাঁ, সুমন যা বললো, অনেকদিন পর। আইল ট্রাই মাই লেভেল বেস্ট, সি হাউ ইট গোস। বাট প্রথম সেশন করার সুবিধা অসুবিধা দুটোই আছে। সুবিধা হচ্ছে মেবি অডিয়েন্স আস্তে আস্তে জয়েন করবে, উইল সি হাউ ইট গোস, বাট নট ব্যাড সো ফার। আমি জাস্ট কুইকলি অডিয়েন্সের একটা পার্টিসিপেশন দেখার চেষ্টা করতেছি। মেবি আমি বাংলায় সেশনটা নিব, বাট কারো যদি মনে হয় যে না ইংলিশে নেওয়া দরকার, এখানে অন্যান্য কমিউনিটি বা অন্যান্য কান্ট্রি থেকে লোক আছে, দেন I'll switch my context, right? So যেহেতু bdNOG আমাদের বাংলাদেশের কমিউনিটির জন্য, সো বাংলা করাটাই বেটার। জাস্ট কিছু হাউসকিপিং। আমরা চেষ্টা করবো সবাইকে মিউটে থাকতে। এখানে একটা কিউ এন্ড প্যানেল একটা সেকশন আছে, সো আপনারা চাইলে কিউ এন্ড অ্যান্সার সেকশন, যেটা কিউ এ প্যানেল, ওখানে আপনাদের প্রশ্নগুলো রাখতে পারেন। 2 ঘন্টা সেশন, গট লটস অফ হিপস অফ কন্টেন্ট। আমি চেষ্টা করব ইন্টারেস্টিং গুলা কভার করার জন্য, মেক ইট মোর ইন্টারেক্টিভ, নট গো থ্রু দ্য স্লাইড। সো আপনাদের যদি কখনো কোনো কোয়েশ্চেন থাকে, কিউ এন্ড সেকশন, ওখানে আপনারা লিখে দিবেন। সো আল ট্রাই টু মনিটর দ্যাট ওয়ান, কারণ আমি দুটা ল্যাপটপে চেষ্টা করছি দেখার জন্য। সো ইফ আই ইমিডিয়েটলি সি অ্যান্ড নোটিস, দেন আমি অ্যান্সার করবো, আর নয়তো হয়তো পরবর্তীতে আমরা হয়তো I'll go through the Q&A and see if I can answer those things. Okay. আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, তো এখানে আসার কথা। থ্যাংক ইউ। সো গুড, থ্যাংক ইউ। যদি রেজুলেশন খুব ছোট হয় আমাকে জানান, আমি হয়তো চেষ্টা করবো। সো ওয়েলকাম এভরিওয়ান। আমাদের আজকের ফার্স্ট কন্টেন্টটা হচ্ছে অন নেটওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং। অনেক বড় একটা টপিক কভার করা আসলে 2 ঘন্টায়। আপনারা যারা অন্যান্য ওয়ার্কশপ করেছেন আমাদের bdNOG-এর, এপিনেকের বা এনএসআরসি, অন্যান্য যারা ওয়ার্কশপ গুলো করে থাকেন, অনেস্টলি এটা 4 থেকে 5 দিনের কন্টেন্ট। বাট আমি যেটা চেষ্টা করেছি,
এপনিকের যে কন্টেন্ট আছে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং এর, সেটা থেকে যে লেটেস্ট আমরা যে কন্টেন্ট গুলা ইনকর্পোরেট করেছি, প্রিটি নিউ কন্টেন্ট, মোস্টলি ফোকাসিং অন মডার্ন মনিটরিং আর্কিটেকচার আর হচ্ছে মডেল ড্রিভেন প্রোগ্রামেবিলিটি। সো আমি হয়তো চেষ্টা করবো কিছু কন্টেক্সট সেট করার জন্য শুরুতেই, যে আসলে নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং বলতে আমরা কি বুঝি, ভেরি ব্রিফলি, অ্যান্ড দেন সুইচ ব্যাক টু দিস টপিকস। আমরা হচ্ছে লেগেসি ভাবে আমরা কিভাবে মনিটরিং করে থাকি, সমস্যাটা কি, নতুন ভাবে আমরা কিভাবে করতে পারি, টুলস এন্ড টেকনিক গুলো কি আছে, ফর ফার্স্ট 1 hour। আর সেকেন্ড আওয়ারে আমি আইল ডাইভ ইনটু দ্য মডেল ড্রিভেন প্রোগ্রামেবিলিটি। আমি যেটা মনে করি অনেক ইন্টারেস্টিং একটা টপিক। অনেস্টলি কান মেক ইউ অ্যান এক্সপার্ট উইদিন 2 hours, বাট আমি হয়তো জিএস গুলো বলে যাবো কি টুলস গুলো ইউজ করতে পারি আমরা, কি টেকনিক গুলো আমরা ইউজ করতে পারি, এন্ড হুইচ আর প্রিটি কম ইন্ডাস্ট্রিতে নাউএডেজ। আমি একটা লিংক শেয়ার করছি সবার জন্য, যেখানে আপনার আমার এই পিডিএফ এর কপিটা পাওয়া যাবে, so that you guys can follow along. Just a sec. তো এখানে স্লাইড গুলো আপলোড করা আছে, কিছু রেফারেন্স এডিশনাল লিংক আছে। আমরা চেষ্টা করব, সাধারণত আমরা হ্যান্ডস অন ল্যাব করে থাকি ওয়ার্কশপে, বাট এই টিউটোরিয়ালে আমি ডেমো করব, লিঙ্ক গুলা দেওয়া থাকবে, আমি ডেমো করব। উইল ট্রাই নট ডিপেন্ডিং অন স্পেসিফিক ল্যাব। সো ক্লাউড বেস SaaS অ্যাপ্লিকেশন বা অ্যাভেলেবল যে SaaS টুল গুলো আছে ওগুলো দিয়ে আমি ডেমো করার চেষ্টা করবো, সো দ্যাট আপনাদের কোনো ডেফিনেটলি কোনো ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে না টু প্লে অ্যারাউন্ড উইথ দিস টুলস এন্ড টেকনিক্স, রাইট? সো মডার্ন মনিটরিং এন্ড আর্কিটেকচারে যদি আমরা যাই, যে অ্যাজ আই সেড, শুরুতে থাকবে আমাদের বেসিক নেটওয়ার্কিং মনিটরিং বলতে আমরা কি বুঝি, রাইট? এবং যখন আমরা NMM বলে থাকি, মনিটরিং এন্ড ম্যানেজমেন্ট, এখানে কিন্তু দুইটা কম্পোনেন্ট। একটা হচ্ছে আমরাকে মনিটর করতে হবে, দেন উইল ম্যানেজ ইট। সো মনিটর ইজ মোরলি ফোকাসিং টু ওয়াই, হোয়াট এন্ড হাউ। এন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দেখবো ওয়াই, হোয়াট এন্ড হাউ, মানে আমাদের কেন মনিটরিং করা দরকার, ম্যানেজমেন্ট কেন দরকার, এবং আমরা কিভাবে করতে পারি। দেন দ্য বেস্ট প্র্যাকটিসেস, ডেফিনেটলি আমরা বিভিন্নভাবে করতে পারি। ইন্ডাস্ট্রিতে যারা করে আসছেন তারা আসলে কি কি প্র্যাকটিস গুলো বা কি টুলস গুলো ফলো করে থাকেন সেগুলোর উপর আবার একটু আলোকপাত করবো, টুলস এন্ড টেকনিক্স, এন্ড দেন উইল ড্রাইভ ইনটু দ্য মডার্ন মনিটরিং আর্কিটেকচার এন্ড প্রোগ্রামেবিলিটি পার্ট, রাইট? সো বেসিক মনিটরিং যদি আমরা জেনে থাকি বা আমাদের ব্যাকগ্রাউন্ড, আমি আশা করবো এখানকার ম্যাক্সিমাম অডিয়েন্সই ফ্রম আইএসপিস, টেলকোস, মেবি ইন দ্য এন্টারপ্রাইজ, যারা আপনাদের ইনফ্রাস্ট্রাকচার বা নেটওয়ার্ক ম্যানেজ করে থাকেন। So এখন যে আমরা এই ম্যানেজেবিলিটি বা যে কম্পোনেন্টস গুলো আমরা চিন্তা করি, 10 বছর আগে, 15 বছর, 20 বছর আগে যদি দেখি আমাদের নেটওয়ার্ক কত কমপ্লেক্স ছিল না, নাম্বার ওয়ান। আর নেটওয়ার্ক এজ এ কাইন্ড অফ এ গুড টু হ্যাভ থিংস, রাইট? ইনফ্রাস্ট্রাকচার, নেটওয়ার্ক, ইন্টারনেট। আমি প্রিটি শিওর 1999 বা 2001-এর দিকে মোস্ট কমন আমাদের সিনারিও আইএসপি গুলোতে ছিল, কিছু হলে আমরা হয়তো কোর রাউটার রিবুট দিতাম, কল সেন্টারে ফোন আসলো, কি হয়েছে, সার্ভার রিবুট দেওয়া হয়েছে, তাই না? দিজ আর দ্য কমন ফান্ডামেন্টালস। ক্লায়েন্টের মাইন্ডসেট অনেকটা এরকম ছিল যে আচ্ছা 5 মিনিট, 10 মিনিট, ঘন্টাখানেক ইন্টারনেট ডাউন থাকবে, দ্যাটস ন্যাচারাল, রাইট? বাট আপনি যদি 2020 বা 2021-এর কথা চিন্তা করেন, ডেফিনেটলি সিনারিও অনেক গুণ চেঞ্জ হয়ে গেছে, না? এখন ক্লায়েন্টই কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে, হ্যাঁ, 5 মিনিট ডাউন টাইম নিতে হলেও আমরা প্রোঅ্যাক্টিভলি ক্লায়েন্টকে জানাই, ইভেন ইফ ইট ইজ এ সোহো ইউজার, স্মল ইউজার, হোম ইউজার, নোটিফাই করি। আমরা চেষ্টা করি ডাউন টাইম গুলো আমাদের লেট নাইটে নেওয়ার জন্য বা আর্লি মর্নিং, যখন আমাদের ইউজারের পিকটা খুব কম থাকে। সো ডেফিনেটলি সিনারিও গট চেঞ্জ, রাইট? এবং এটা আরো কমপ্লেক্স হয়ে যাচ্ছে, হাউ উই ম্যানেজ। আমাদের ট্রাফিক ভলিউম বাড়ছে, আমরা যেভাবে নেটওয়ার্কটাকে আগে সাজাতাম, মেবি ফ্ল্যাট নেটওয়ার্ক, একটা কোর রাউটার, একটা অ্যাক্সেস রাউটার, দ্যাটস ইট, L2 দিয়ে আমরা মোটামুটি পুরো ঢাকা শহর কভার করার চেষ্টা করতাম। থিংস আর নট লাইক দ্যাট, রাইট? ইভেন আপনি যদি এন্টারপ্রাইজেও যান, আমি যদি একটা ব্যাংকের এক্সাম্পল ধরি, ব্যাংকের নেটওয়ার্ক এখন অনেক অনেক কমপ্লেক্স। দেখো ডিসি, ডিআর এর মধ্যে হট ডিআর, কোল্ড ডিআর, হাউ দে রেপ্লিকেট দেয়ার ডাটা বিটুইন ডিসি, ডিআর হয়তো অত স্ট্রেট ফরওয়ার্ড না, ইজ ভেরি কমপ্লেক্স, রাইট? এন্ড কামিং উইথ দ্য ক্লাউড, রাইট? আগে তো শুধু আমাদের ডেটা সেন্টার একটা প্যারামিটার ছিল যে আচ্ছা এই জায়গাটা আমাদের মনিটরিং করলে হবে। আমরা ডে টু ডে, আমরা নাওএডেজ আমরা আমাদের টুলস গুলোকে নিয়ে যাচ্ছি ক্লাউডে, রাইট? সফটওয়্যার গুলোকে, SaaS লাইক মাইক্রোসফট অফিস 365, ভেরি কমন। মোস্ট অফ দ্য কেসেস আমরা এখন এক্সচেঞ্জ ইন হাউস রাখতেই চাই না, কারণ এই হার্ডওয়্যার ম্যানেজ করবে কে, এটাকে 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 পাওয়ার দিতে হবে, কুলিং দিতে হবে,
তার চেয়ে ভালো আমি সাবস্ক্রিপশন বেস অফিস 365 চলে যাই, আমি পার মান্থ পার ইউজার হয়তো $5 $7 কিছু একটা দিব, দ্যাটস ইট, ডিপেন্ডিং অন ইউর বাইং পাওয়ার এন্ড নাম্বার মেল বক্স। এন্ড উইথ দ্য কোভিড এন্ড এভরিথিং পিপল আর স্টার্ট ওয়ার্কিং ফ্রম হোম, রাইট? রিমোটলি কাজ করে যাচ্ছি। আই ডোন্ট রিমেম্বার মাই লাস্ট 1.5 year আমি বাসা থেকে কাজ করছি, হার্ডলি একদিন কি দুদিন অফিস যাওয়া লেগেছে। সো এখন কিন্তু আপনার ওই কোর পেরিমিটার ওই ধরনের কিছু নাই আর কি, আপনার ইউজার অল ওভার দ্য প্লেস, ক্লাউড ইজ দেয়ার, সফটওয়্যার এজ এ সার্ভিস, সিকিউরিটি এজ এ সার্ভিস, স্যাসি বা এই ধরনের জিনিসগুলো চলে আসছে, দেন আইওটি, ভিওআইপি এন্ড সো অন। সো আমরা যখন এই মনিটরিং করে থাকি তখন আমাদের মেজর কম্পোনেন্ট গুলোকে আমার আইডেন্টিফাই করতে হয়, তাই না? যে আমাদের রাউটার মনিটর করবো, সুইচ, ফায়ারওয়াল, লোড ব্যালেন্সার, সার্ভার, সার্ভিসেস। সো সার্ভিসেস কথা যদি আসি আমি স্পেসিফিকলি, আগে আমরা মনিটরিং এর ক্ষেত্রে আমাদের স্পেসিফিক ফোকাস ছিল আমার মেল সার্ভার আপ না ডাউন, দ্যাটস ইট। আমার এনএমএম বা এনএমএস কি করতো, প্রতি 5 মিনিট, 2 মিনিট, 10 মিনিট পর পর আমার ওই পিং করতো আইসিএমপি, আমার মেল সার্ভার আপ কি না এটার উপর বেস করে আমি হয়তো একটা গ্রাফ পেতাম যে আমার আপ, এটা যদি ডাউন হতো তাহলে একটা অ্যালার্ট জেনারেট করতো। বাট ইজ নট এনাফ রাইট নাও, রাইট? আপনার তো মেল সার্ভার আমার আপ, শেয়ার্ড সার্ভার, ওইখানে আমার এসএমটিপি আছে, পপ 3 আছে, আইমেপ আছে, রাইট? আর আমার সার্ভার হয়তো আপ, আমার এসএমটিপি যদি ডাউন থাকে ডাজন্ট ম্যাটার, রাইট? আমার মেল সার্ভার আপ থাকার কোনো মানে নেই যদি আমার সার্ভিসটাই না চলে। দেন পিপল স্টার্ট মনিটরিং দ্য সার্ভিসেস, যে না আমার ওয়েব সার্ভিসকে মনিটর করতে হবে, আমার মেল সার্ভিসকে মনিটর করতে হবে। দেন মনিটরিং ক্ষেত্রে দেখা গেল যে কিছুদিন পরে না শুধু আপ সার্ভিস আপ ডাউনটাই আমার জন্য এনাফ না, রাইট? আই মিন মেবি আমার সার্ভিস আপ, মেবি নট পারফর্মিং গুড, রাইট? মেবি টু মেনি এসএমটিপি ট্রাফিক, আর অথবা আমার অ্যাপাচি বা ইঞ্জিনেক্স আমার, আই ডোন্ট নো, ফর এক্সাম্পল পার মিনিট হয়তো 200 সেশন হ্যান্ডেল করতে পারে, কিন্তু আমার ডিডোস এর কারণে বা হোক, আমার ট্রাফিক ভলিউম বেড়ে যাওয়ার কারণে হোক, সেশন ক্রস মোর দেন 200, রাইট? সো আপনি হয়তো সার্ভিস দেখবেন, সার্ভিস হয়তো চলছে, আপনার পোর্ট 80 ওপেন, পোর্ট 443 ওপেন, বাট আপনি যখন ইনভোক করবেন ওই সার্ভিসটাকে, তখন দেখবেন ইজ নট রেসপন্ডিং প্রপারলি, রাইট? সো these are the these are additional monitoring we are putting on top of it, same for DNS and others, right? এবং মনিটরিং ক্ষেত্রে দেখা গেল যে the common protocols nowadays still now is SNMP and ICMP মোস্টলি, রাইট? আমরা এসএনএমপি বা আইসিএমপি দিয়ে মনিটর করি। এসএনএমপি ওয়াইডি মিব আছে, আমি জানি সবাই এক্সপার্ট এসএনএমপি তে এখানে। ওইটা দিয়ে আমরা হয়তো ফেচ করে দেখি যে আচ্ছা সিপিইউ ইউটিলাইজেশন কি, মেমোরি ইউটিলাইজেশন কি, আমার ডিস্কের কি অবস্থা, সো অন বেসড অন ওয়াইডি। দেন নেট ফ্লো ইজ এন এডিশনাল অ্যাডভান্টেজ, যেখানে আপনাকে আরো ডিটেলস দিবে সে হয়তো, যেটা আপনার এসএনএমপি তে নট এনাফ, রাইট? আমি সোর্স এন্ড ডেস্টিনেশন দেখতে পারি, সোর্স প্রোটোকল, ডেস্টিনেশন প্রোটোকল, টাপল, ওই জিনিসগুলো আমি দেখতে পারি যে আসলে কোথা থেকে আসছে, কে আমার সার্ভিসটাকে অ্যাক্সেস করছে, এন্ড সো অন, রাইট? এন্ড দেন মনিটরিং টুলস গুলো আছে, ডেফিনেটলি মোস্ট কমন টুলস এন্ড লিব্রেএনএমএস, নেগোস, ক্যাকটাই, ইউ নেম ইট। এন্ড প্রোটোকলের ক্ষেত্রে যেটা আমরা হয়তো পরে আমি কভার করব, যে যে মডার্ন মনিটরিং বা মডেল ড্রিভেন প্রোগ্রামেবিলিটির ক্ষেত্রে যে মডার্ন যে প্রোটোকল গুলো আসছে নিউ, লাইক জিআরপিসি, জিএনএমআই, ম্যানেজমেন্টের ক্ষেত্রে নেটকন, ফিয়াং এন্ড রেস্টকম, যেটা আমরা সেকেন্ড হাফে কভার করার চেষ্টা করব। সো দিস আর দ্য কমন টুলস এন্ড অ্যাডভান্টেজ অফ ফর দোজ টুলস, রাইট? সো স্পেসিফিক যদি মনিটরিং এ আসি, আমরা সবাই জানি কনস্ট্যান্টলি আমাকে চেক করতে হবে, স্ক্যান করতে হবে যে আমার নেটওয়ার্কের কি অবস্থা। হয়তো আপনার ডে জিরো অ্যাক্টিভিটি, আপনি একটা ম্যানেজ সার্ভিস প্রোভাইডার, আপনার ক্লায়েন্ট কাজকে আপনি অনবোর্ড করলেন, আপনি জানেন না ওর কি কি ইনভেন্টরি আছে, কি কি অ্যাসেট আছে। সো আপনি হয়তো একটা ডে জিরো স্ক্যান করে দেখলেন যে আচ্ছা উইথ এন এসএনএমপি ক্রেডেনশিয়াল এন্ড এভরিথিং, যে আপনার কি কি ডিভাইস আছে, দেন আপনি বুঝতে পারলেন যে আচ্ছা এর মধ্যে, দেন ইউ টক টু ক্লায়েন্ট, ওকে দিস আর দ্য লিস্ট অফ 100 ডিভাইসেস উইচ ইউ ওয়ান্ট মি টু মনিটর, রাইট? দেন মনিটর করতে হলে কোন লেভেলে মনিটর করতে হবে, কি করতে হবে, এসএলএ কি হবে, সো অন এন্ড সো অন, রাইট? দেন আপনি কি স্ট্যাটিস্টিক্স এবং পারফরমেন্স কালেক্ট করবেন, রাইট? আমরা হয়তো ওইভাবে মনিটরিং প্ল্যান ওই জিনিসগুলো চিন্তা করি না, আমরা একটা সার্ভার বসাই, কিছু টুলস ইনস্টল করে স্টার্ট মনিটরিং, দেন দ্যাটস ইট। উই ডোন্ট নো হোয়াট উইল হ্যাপেন ইফ দ্যাট মনিটর উইল ব্রেক, দেন আমরা কতদিনের লগ রাখবো, কি ম্যাট্রিক্স রাখবো, কিভাবে ব্যাকআপ করব। আমার এনএমএসি যদি ম্যাট্রিক্স গুলাকে যদি ঠিক মতো স্টোর করতে না পারে, বা ওই ম্যাট্রিক্স থেকে যদি আমি কোরিলেট করতে না পারি, দেন ওই ম্যানেজমেন্ট বা ওই মনিটরিং এর কোনো মানে নেই, রাইট? এন্ড আদার হচ্ছে যে আদার ইম্পর্টেন্ট থিং হচ্ছে অ্যালার্ট, যেটা আমরা অনেক সময় মিস করে থাকি। সো আমার হয়তো টেক এন এক্সাম্পল ক্যাকটাই আছে, রাইট? যেটা কমন, আমি ইনস্টল করলাম, আমি আমার কোর রাউটারের সিপি ইউটিলাইজেশন দেখি, বাট সিপিইউ যদি হাই হয় ফর এ সার্টেন টাইম, দেন হু উইল নোটিফাই মি? আমার লেভেল 1 নক ইঞ্জিনিয়ার কি 24 ঘন্টা ওই ড্যাশবোর্ডটার দিকে তাকায় থাকবে যে আচ্ছা কখন স্পাইক হবে? দেন আম লেট মাই সিটিও নো, আই লেট মাই লেভেল 3 ইঞ্জিনিয়ার নো। হয়তো ওইভাবে এখন পসিবল হয় না উইথ আ কমপ্লেক্স নেটওয়ার্ক, উইথ আ গ্রো অফ, হয়তো একটা দুইটা রাউটার পসিবল, বাট আপনি যখন পুরো বাংলাদেশ, সারা দেশ ব্যাপী আপনার যখন ইনফ্রাস্ট্রাকচার থাকবে, ফুটপ্রিন্ট থাকবে,
100-500 রাউটার, তখন হয়তো এটা পসিবল হবে না, রাইট? সো অ্যালার্টিং এন্ড নোটিফিকেশন একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ নেটওয়ার্ক মনিটরিং, রাইট? আমি চাই যে এই থ্রেশহোল্ড ক্রস করবে 80%, দেন এনএমএম আমাকে নোটিফাই করবে রেদার দেন আমি নোটিফাই করি বা আমি চেক করি এনএমএম কে, রাইট? সো heaps of option. Most common are like email notification, SMS notification, other channel like Microsoft Teams, Slack, very common nowadays. These are the modern tools. আপনি যদি নিজে কিছু বানিয়ে নিতে চান, মোস্ট অফ দেম তারা আপনাকে ওয়েবহুক সাপোর্ট করবে। ওয়েবহুক মানে হচ্ছে ইউ ক্যান ইনভোক এন্ড ওয়েবহুক থেকে আপনি ওই ডেটা পার্স করে দেন, ইউ ক্যান বিল্ড ইউর ওন টুলস, রাইট? So the most common networking monitoring involves that what we start with the throughput, latency, packet loss, and bandwidth. These are the common, most of the cases. How we find it, like as I said, the ping, SNMP trap, SNMP pool. API is a modern way of doing it, which is an application programmable interface, which will fall into more into a netconf, restconf, ওই ওয়ার্ল্ডটাতে ওই ডোমেইনটাতে API very common. So if anyone working with any of the modern like SDN controller, Cisco DNS Center, API controller, they will open up their API. তারা আপনাকে API দিবে, আপনি API দিয়ে আপনি অনেক automation করতে পারবেন, অনেক process করতে পারবেন। Where we can store those values, like the cloud on-prem, there are heaps of options. We'll explore few of the cloud-based SaaS network management and monitoring tools in later section. Then threshold, as I said, the performance metrics কি হবে? For me, it might be আমার জন্য হয়তো CPU utilization 60% enough to trigger a threshold because এটা core router আমি 80% যেতে চাই না। Or maybe a remote router which is a distinct, not a critical infrastructure, then maybe 80%, 90% CPU utilization I can absorb, right? So based on আপনার SLA, আপনার পারফরমেন্সের উপর আপনি পারফরমেন্স মেট্রিক্স গুলোকে স্টোর করবেন। And how to notify, as I said, email, SMS, webhook, very common nowadays. If I move to the management part, is mostly around how we manage it, right? So for us, common now till days is SSH to a server, SSH to a router, show IP route, show IP BGP summary, আমরা ওইভাবে করে থাকি, right? তাই তো? So these are scalable for a certain limit, right? হয়তো based on how many resources you have, how skilled they are, and how many incident you are troubleshooting. But management auto আসে না, in a sense. I'll explain why. Most of the cases is we do it manually, right? We don't manage, we don't auto provision, we don't do PNP like or auto provisioning thing for our router switches and firewalls. So the problem with that is snowflakes, right? The core router configuration is not same as your aggregation router in terms of ACL, firewalls, and so on, right? Maybe different কারণ এখানকার ACL এর নাম ওখানকার ACL নাম হয়তো different, right? Then হয়তো you miss few of the ACL bit and pieces because you're doing it manually. So এই জিনিসগুলো হয়ে থাকে, right? So but the overall idea of the management is যে we'll do it automatically, we'll provision it, mostly around administration of it, operation of it, maintenance and provisioning in it, right? One of the important aspect here is regardless আপনি যে tools use করেন, আপনার network আমার network is not definitely same. Maybe আমরা একই firewall use করি, architectural হয়তো more or less same, কিন্তু in terms of application usability is not same, right? So একটা tools যদি আমার জন্য 100% okay হয়, is not be the same for you. That's why market আপনার এতগুলো tools আছে. So you need to explore which one is good fit for you, and this what I see in last couple of years, a domainটা খুব dynamically change হচ্ছে, especially with API and model driven programmability. So প্রতি মাসে নতুন নতুন tools বের হচ্ছে, application বের হচ্ছে. Don't jump into one and start using it and come to a conclusion. So explore it, see which one fit for you. There's no good and bad as long as serve your purpose. The basic fundamental of network management monitoring আপনার যদি কাজ হয়ে থাকে, I think is good. Not necessary যে আপনাকে ইনফ্লাক্স ডিবি ইউজ করতে হবে, নট নেসেসারি যে আপনাকে কিবানা ইলাস্টিক সার্চ ইউজ করতে হবে, যেহেতু সবাই করে আসছে, রাইট? সো বাট অ্যাজ লং অ্যাজ ইউর টুলস ইজ ওয়ার্কিং ফর ইউ এন্ড গুড ফিট ফর ইউ, স্টিক টু ইট, right? So these are the motivation behind why we monitor, but nothing to explain here much. এখানে নতুন কিছু নেই, মোস্টলি অ্যারাউন্ড ইউটিলাইজেশন দেখা, একটা বেসলাইন কনফিগারেশন, ইউটিলাইজেশন জানা যে if it deviate from a normal utilization to an abnormal utilization, like every DDoS attack হচ্ছে, আমি যদি নাই জানি আমার নর্মাল ইউজেস প্যাটার্ন কি, আমি DDoS attack হচ্ছে কি হচ্ছে না জানা খুবই মুশকিল।
আমি প্রতিদিন জানি যে রাত 12টার সময় আমি একটা ব্যাকআপ নেই, যে ব্যাকআপটা 10 টেরাবাইট সাইট, ওই সময় আমার ব্যান্ডউইথ একটা পিক থাকে। সো ওইটা আমার নর্মাল ইউজেস প্যাটার্ন। ওই সময় যদি পিক হয়, দ্যাটস ওকে, আমার নক প্যানিক হওয়ার কিছু নেই, রাইট? কিন্তু ভোর 4টার সময় যদি আপনি হঠাৎ 40 গিগ অফ ট্রাফিক দেখেন আপনার নেটওয়ার্কে, যেটা ইউজুয়াল না, দেন ডেফিনেটলি প্যানিক মোড, রাইট? সো বাট হাউ ডু ইউ নো? আপনি যদি মনিটরিং এ না করেন, আপনার যদি বেসলাইন কনফিগারেশন না থাকে, আর হচ্ছে যে আহ, আপনার কনফিগারেশন চেঞ্জের কারণে আপনার কোনো ইনসিডেন্ট হলো কিনা, লাইক ওয়ান অফ দ্য ক্লাসিক এক্সাম্পল আমি যদি লাস্ট কয়েকদিনে বলে থাকি, যে ফার্স্টলি যে ডাউন হলো অ্যারাউন্ড 40-45 মিনিটস, দ্য বিগেস্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট ইডিএন। সো ওরা যদি ওই মনিটরিং প্রোঅ্যাক্টিভ, ওই মনিটরিংটা না যদি থাকতো, আনটিল আনলেস গিটহাব ওরে যদি ফোন করে বলতো যে ভাই আমার তো সাইট ডাউন, বা নিউজে যদি ওর নাম না আসতো, সে হয়তো বোঝার উপায় নেই। সো ডেফিনেটলি তার প্রপার মনিটরিংটা আছে, নাম্বার ওয়ান, সো হি ক্যান track if any changes happen, and চেঞ্জের কারণে কি কি ইনসিডেন্ট হলো quickly, and definitely they use a lot of modern tools যে তারা অটো প্রভিশনিং করে, অটো ম্যানেজমেন্ট করে। সো চেঞ্জিং ইন ধর আপনার কনফিগারেশন রোল ব্যাক করা, রাইট? আপনি যদি ম্যানুয়ালি করে থাকেন, আপনি যদি কোনো ভুল করে থাকেন কনফিগারেশনে, হোয়াট উই ডু, আমরা আবার এসএসএস করি, ডিপেন্ডিং অন আপনার রাউটার ভেন্ডর। জুনিপার হয়তো আপনাকে রাস্ট কিছু সেফ কনফিগ দিবে, যেটা থেকে আপনি রোল ব্যাক করতে পারেন। সিসকো হয়তো ডিফারেন্ট, এক্সআর হয়তো ডিফারেন্ট, সিসকো ডিফারেন্ট ভার্সন ডিফারেন্ট ভাবে করে থাকে, বাট মোস্ট অফ দ্য কেসেস আপনাকে ম্যানুয়ালি করতে হবে, রাইট? বাট আপনার যদি অটো প্রসেসটা থাকে, যে কোনো ভ্যালিডেশন চেক, আমি এই চেঞ্জ ম্যানেজমেন্টটা করলাম ইউজিং সাম টুলস লাইক PyATS এন্ড আদার, আমি ট্র্যাক করব যে আমার এই চেঞ্জ ম্যানেজমেন্ট হলে আমার কিছু টেস্ট কেস থাকবে, রাইট? সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যেমন ওরা টেস্ট কেস করে থাকে। সো আমি টেস্ট করে দেখবো আমার বিজেপি নেইবারশিপ হয়তো আপ আছে কিনা, নাম্বার অফ প্রিফিক্স আমার এতগুলো ছিল, এতগুলো আছে কিনা, ইন এন্ড আউটের এতগুলা প্রিফিক্স আমি অ্যাডভার্টাইজ করছি। সো ইফ ইট ডেভিয়েট, দেন ইট ট্রিগার অ্যান অ্যালার্ট, দেন অটো রিমিডিয়েট করার উপায় আছে, যে না, এই চেঞ্জের কারণে, এই নেইবারশিপ পাওয়ার কারণে যদি নাম্বার অফ বিজেপি টেবিলে আমার 100 প্রিফিক্স থাকার কথা, এটা কমে 10 হয়ে গেল, দেন ডেফিনেটলি সামথিং রং, রাইট? So what do you monitor? Like definitely hardware, services, application. আমি multiple time বলে এসেছি, সার্ভিসের ক্ষেত্রে now things got changed, right? নেটওয়ার্কিং এর আপনারা যারা এখন এন করে আসছেন, দেখবেন there's an underlay and overlay, right? So it's not যে আপনার ওএসপিএফ, ISIS এনাফ ওভারলে, যে আপনার ইভিপিএন আছে, ভিএক্সলেন আছে, বা আপনি যদি মিরাকি ইউজ করেন, লাইক ওএমপি প্রোটোকল, ওভারলে ম্যানেজমেন্ট প্রোটোকল, রাইট? দে গট আদার প্রোটোকল, Cisco, Viptela, SDN, they have their own protocol as an overlay, right? So technology or the technique, I'll rather say that got changed. Most of the cases we use the underlay for the basic connectivity, then we use some overlays and encapsulation to send traffic across our network. So SDXS বলেন, SDN বলেন, concept kind of a same, like VXLAN বলেন, concept same. But as our application and the services depending on this overlay, তার মানে ওই overlay গুলোকে আমাকে monitoring করা উচিত, right? So first one is we check availability, uptime, reliability, whether it's jitter, latency, RTT. Definitely আপনারা আমার চাইতে ভালো জানেন। আমরা সবসময় পিং করে থাকি আমার গেমিং সার্ভারের লেটেন্সি কতটুকু, গেমিং সার্ভার লেটেন্সি বাড়ায় মানে আমার ইউজারের কমপ্লেন, রাইট? যে গেম খেলতে পারছি না, হোয়াট নেক্সট? ক্যাপাসিটি, আমার পোর্ট ইউটিলাইজেশন এন্ড ট্রাফিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি ইউটিলাইজেশন না জানি, আমি জানবো কিভাবে যে আমাকে আপগ্রেড করতে হবে, বা আমি ওই থ্রেশহোল্ডে পৌঁছে গেছি কিনা। আর হচ্ছে পারফরমেন্স, সিপিইউ, ডিএস, মেমোরি এন্ড প্রসেসেস। সো if you look into how we monitor in modern days, the most common thing, as I said, is SNMP. SNMP এর ক্ষেত্রে আবার দুটো জিনিস আছে, একটা হচ্ছে SNMP ট্র্যাপ এন্ড পুল। SNMP পুলিংটাই মোস্ট কমন। আমরা যারা টেক এন এক্সাম্পল, মেবি লিব্রা এনএমএস, কি করি আমরা, কনফিগার করার পর আমরা আমার কোর রাউটারের IP address, SNMP credential বলে দিই, right? Most of the cases read only. Very few cases আমরা SNMP use করি for the read write, because of the issues with the SNMP is not scalable. Okay, so আমি পুলিং এ বলে দিলাম, আর আমি একটা পুলিং ইন্টারভেল বলে দিই, রাইট? যে 5 মিনিট পর পর আমার এই এনএমএস আমার এই রাউটারের সাথে কথা বলবে, বলে কিছু প্রশ্ন করবে ওআইডির মাধ্যমে, যে তোমার সিপিইউ কত, ইউটিলাইজেশন কত, তোমার মেমোরি কত, ডিস্ক কত, রাইট? এন্ড বেসড অন দ্যাট সে আপনাকে রেসপন্স করবে, আপনি ওই ডাটাগুলো স্টোর করবেন আপনার বেসড অন কি কি ডাটাবেস আপনি ইউজ করতেছেন, রাইট? আরআরডি টুল সেট হতে পারে, আরআরডি ডাটাবেস হতে পারে, বা টাইম সিরিজ ডাটাবেস হতে পারে। সো আপনি যদি মোস্ট কমন কেসেস দেখেন আমাদের এখানে, লেট মি সি ইফ আই ক্যান। সো সো আপনি এই ডিভাইস থেকে আপনার সোর্স অফ ডিভাইস, দেন হোয়াট উইল ডু, আপনি এসএনএমপি পুলিং করবেন, রাইট? পুলিং এর মধ্যে আপনি বলবেন যে ইন্টারভ্যাল আমার হচ্ছে 30,
seconds, or maybe I don't know, 5 minutes. 30 seconds খুব low. 5 মিনিট দেন ওই পুল যে ডাটা গুলো আসবে এনএমএস ওগুলো স্টোর করবে, আর আপনার একটা ড্যাশবোর্ড বাই ডিফল্ট থাকবে, ভিজুয়ালাইজ করবেন, বা আপনার কোনো একটা অ্যালার্ট থাকবে যেটা দিয়ে আপনি অ্যালার্ট সেন্ড করবেন, রাইট? আদার কমন টেকনিক ইজ ট্র্যাপ। ট্র্যাপে হচ্ছে যে আপনি ডিভাইসকে ট্র্যাপ বলে দিবেন যে আমি ইন্টারেস্টেড টু নো যে তোমার কোনো চেঞ্জ হলেই, সিপিইউ বা কোনো একটা ইভেন্ট ট্রিগার হলেই ট্র্যাপের মাধ্যমে it will notify the NMS. So একটা হচ্ছে পুল করে ইনফরমেশন নেওয়া, আর একটা হচ্ছে কাইন্ড অফ এ ট্র্যাপ মডেল, যে কনফিগার করে দাও, সে will let you know. Right, and most cases হচ্ছে আদার অপশন আমরা এনএমএম এর ক্ষেত্রে যেটা ইউজ করি যে সিসলগ, কারণ শুধু ম্যাট্রিক্স ইজ নট গুড এনাফ, রাইট? ম্যাট্রিক্স হয়তো আমাকে বলবে সিপিইউ ডিস্ক ইউটিলাইজেশন কত, বাট সিপিইউ যদি 80% হয়, দেয়ার মাইট বি সাম রিজন যে কারণ যেটার কারণে হয়তো আপনার এই সিপিইউ ইউটিলাইজেশন 80% হয়ে গেল, রাইট, হুইচ ইজ অ্যাবনর্মাল। যেটা হয়তো আপনাকে সিসলগ আপনাকে কিছু একটা ক্লু দিবে। সো আপনি যদি সিসলগও যদি সেন্ট্রালাইজ না হয়, ওইভাবে যদি প্রপার মনিটরিং না থাকে, আপনি হয়তো বুঝতে পারবেন। আপনি হয়তো বুঝবেন সিপিইউ 80, বাট হোয়াট নেক্সট, রাইট? ইনভেস্টিগেশনটা আপনার একটা জায়গায় গিয়ে স্টাক হয়ে যাবে। দেন দ্য সিডিপি এলএলডিপি ডাটার মাধ্যমে আমরা দেখতে পারি যে আমার কোনো নেবার কানেক্ট হলো কিনা, আমার নেটওয়ার্কে কোনো নতুন কোনো ডিভাইস কানেক্ট করলো কিনা, আমার কাস্টমার, ওই জিনিসগুলো। নেটফ্লো লাস্ট দুটা এপিআই is API might be common. API is new, might be, but the NetFlow is very, very common nowadays, right? So আমরা NetFlow version V9 বলেন বা JFlow বলেন, SFlow বলেন, আমরা এক্সপোর্ট করি, আমাদের এক্সপোর্টার হচ্ছে রাউটার, দেন আমরা কালেক্টর, NFSAN, NFDAM, the most common open source tools, যেটা দিয়ে আমরা হয়তো ভিজুয়ালাইজ করতে পারি যে আমার NetFlow ডাটা কি, যেটা আমাকে মোর ইন্টেল দিবে রেদার দেন শুধু SNMP পুল এন্ড ট্র্যাপ, রাইট? সো দ্য ম্যানেজার ক্ষেত্রে আমি অনেক আগে বলে আসছি যে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি অফ আইটি প্রোডাক্টিভিটি, যে আপনি যত কুইকলি ম্যানেজ করতে পারবেন, যদি অটোমেশন আপনি ইন্ট্রোডিউস করেন, যেখানে হয়তো আপনি একা হয়তো 10টা রাউটার ম্যানেজ করতে পারতেন উইথ আ রিসোর্স, নাম্বার অফ রিসোর্স, আপনি হয়তো হয়তো কান্ট্রি ওয়াইজ ফুটপ্রিন্টে আপনি হয়তো ওই রিসোর্স, আই নো like one of the example is one of the CDN, I'm not mentioning name, যে তাদের খুব খুব মিনিমাম ফুটপ্রিন্ট, তাদের তাদের এসআরই বলেন বা সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার বলেন বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বলেন, হার্ডলি গ্লোবালি ম্যানেজ করার জন্য 2জন কি 3জন। ফলো দা সান, রাইট? জাপানে একজন, অস্ট্রেলিয়াতে একজন, হয়তো হয়তো ইউএসএ তে একজন। সো উই কল্ড ইট ফলো দা সান, রাইট? নাসের কি কিছু বলতে চাচ্ছেন? অন রেজ হ্যান্ড। অল গুড, ওকে। সো ফলো দা সান, রাইট? সো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার ওই 1-2জনকে দেখে তার ওই টুলস গুলো ইন প্লেস, অটোমেশন ইন প্লেস, তার ওই 1-2জনকে দিয়ে হয়তো গ্লোবাল সিডিএনটাকে ম্যানেজ করতে পারে। দ্য ম্যানেজমেন্টের ক্ষেত্রে ডেফিনেটলি আমার কোর রাউটার সুইচেস আমি ম্যানেজ করবো, সিস্টেম সার্ভার এন্ড সার্ভিসেস গুলো আছে, আর ক্লায়েন্ট সিপি যদি আমার রেসপন্সিবিলিটি হয়, ডিপেন্ডিং অন সিনারিও। বাংলাদেশে মোস্ট অফ দ্য কেসে হয়তো ক্লায়েন্ট তার নিজেরই সিপি, হয়তো তার ওয়্যারলেস কন্ট্রোলার বা রাউটার সে কিনে নেয়, সো তখন হয়তো তার ম্যানেজবিলিটি হয়তো আমার রেসপন্সিবিলিটি না, আমার রেসপন্সিবিলিটি হয়তো till the connectivity where I terminate it, right? So ওই পর্যন্ত হয়তো আমার রেসপন্সিবিলিটি, রাইট? সো ইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি দেখেন, দিস টেবিল আপনাকে একটা একটা গুড আইডিয়া দিবে ডিপেন্ডিং অন যে টুল গুলো নিয়ে আমরা কথা বলে আসছিলাম এতক্ষণ ধরে। সো আপনি যদি দেখেন যে মোস্ট কমন কেসেস হচ্ছে আমাদের এসএনএমপি is a standard. We use the YD and MIB, but the definition with the problem with the SNMP is not scalable, right? এবং vendor implementation with the SNMP varies from, as I said, vendor to vendor, right? It's running on UDP, right? Is not reliable. So সেক্ষেত্রে যেটা হয় যে আপনার SNMP UDP kind of a fire and forget type of জিনিস, right? আপনি করলেন হয়তো ভ্যালু আপনি ম্যাট্রিক্স রিটার্ন করতে পারে, নাও করতে পারে। The modern thing of managing is these two, netconf and restconf. We'll talk more later in second half, but the যেটা হয় যে আপনার এই দুইটা হচ্ছে আইটি স্ট্যান্ডার্ড কাইন্ড অফ এন আন্ডারস্ট্যান্ডিং, যে এসএনএম অনেকে এটাকে নিউ ভার্সন অফ এসএনএমপি বলে থাকে, যে এটা আমরা করতে পারি। এটার ক্ষেত্রে I'll explain what the path and URL mean in later, and the data model is young. So yet another next generation data model, যেটার মাধ্যমে structured, we'll explain what young mean, but for the time being
যেটা আপনাকে ডিফাইন করবে হাউ ইউ ডিফাইন দ্য ডেটা বাট নট ডিফাইন দ্য স্ট্রাকচার অফ দ্য ডেটা, বাট ডেটাকে আপনাকে ডিফাইন করবে না, রাইট? ম্যানেজমেন্ট অপারেশন হচ্ছে নেটকনফ রানিং অন এসএসএইচ টিসিপি পোর্ট 830 বাই ডিফল্ট, আপনি চেঞ্জ করতে পারেন। ওয়ার ইজ রেস্ট কনফ হচ্ছে এইচটিটিপি, সো আপনি যদি এইচটিটিপি এপিআই ইউজ করে থাকেন, কাইন্ড অফ সেম কনসেপ্ট ফর রেস্ট কনফ। Payload encoding we'll explain later in more details. এটা হচ্ছে XML and REST conf এটা হচ্ছে either it go with XML or JSON, right? And REST conf আপনি over the SSL and HTTP এই protocol আপনি use করতে পারেন। So modern way of doing network management আমি যদি বলে থাকি, not monitoring, is mostly around আপনি মনিটর করতে পারবেন mostly around netconf, the number one here, and the number two is restconf, depending on your vendor and আপনার product কোনটা সাপোর্ট করে। most of the cases netconf very common, আর যদি রেস্টকন হয়ে থাকে দেন ইট আপস টু ইউ যে আপনার স্কিল সেট কোনটা, আপনি কোনটাকে ইউজ করতে পারেন। বাট এন্ড অফ দ্য ডে the target is same, either you manage it more programmatically. SOAP kind of obsolete, is no longer valid. So আমরা হয়তো নেটওয়ার্কিং ইন্ডাস্ট্রিতে, আমরা হয়তো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে SOAP হয়তো কমন for integration with the middleware and other, but very very tedious, painful for integration because আপনার হয়তো একটা middleware লাগবে, আপনি যদি ভেন্ডারে টুকে আবার ইন্টিগ্রেট করতে চান ইউজিং SOAP. So the best practices for network management and monitoring হচ্ছে যে baseline, the behaviorটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, আমার escalation matrix, right? So আমার হয়তো CPU 60% I'll trigger 1 to level 1 CPU utilization যদি next 30 minute এটা যদি continuously 80% থাকে, then maybe I have a different escalation matrix, like depending on client. Layered of breakdown, so আইসোলেট করা নেটওয়ার্কটাকে, ট্রাবল শুটিংটাকে আপনাকে ইজি করবে। সো আপনি যদি একটা ফ্ল্যাট নেটওয়ার্কের চাইতে আইসোলেটেড যদি করতে পারেন, দেন আপনার ফেলিওর হয়তো একটা সার্টেন নেটওয়ার্কে হবে, নট অ্যাক্রস অল দ্য নেটওয়ার্ক, রাইট? And then which lead to us the next one, implement high availability and failover option, and the capacity planning and growth, right? In terms of tools, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট মনিটরিং ক্ষেত্রে আমরা এজেন্ট ব্যান্ড করতে পারি বা এজেন্ট লেসও করতে পারি। সো আপনি যদি এসএনএমপি লিব্রাএনএমএস ধরেন, আপনি এসএনএমপি কমিউনিটি বলে দিলেন বেসড অন দ্য ডিফল্ট আইটিএফ এসএনএমপি ভি2, যেটা কমন ওয়াইডি গুলা, ওগুলা যদি আপনার সাপোর্টেড হয়, আপনার নেটওয়ার্ক রাউটারে কিন্তু কোনো এজেন্ট ইনস্টল করতে হয় না, রাইট? আপনি প্রুভ করেন, সে হয়তো বাই ডিফল্ট ইট উইল গিভ ইউ দ্য সিপিইউ, ডিস্ক এন্ড মেমোরি। But with the modern tools, one ক্ষেত্রে আপনি যদি আরো বেশি ইন্টেল চান, they'll allow you to install a small little tools which they sometimes call probe, or the application, ওইটা আপনাকে বেশি দিবে। আরেকটা হয়তো ইউজ কেস হতে পারে যে আপনারা যারা SaaS বেস, হয়তো one of the example লজিক মনিটর or থাউজেন্ড আইস, ওই ধরনের টুলগুলো যদি ইউজ করেন, কারণ দে আর ইন দ্য ক্লাউড বেস, আপনার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে RFC 1918 পাবলিক আইপিতে, দে ক্যান কানেক্ট, দে ক্যান ডু এসএনএমপি কোয়েরি টু ইউর, আদারওয়াইজ আপনার রাউটার বা ইন্টারনাল যত নেটওয়ার্ক ডিভাইস আছে সবগুলোকে গ্লোবালি ওপেন করে দিতে হবে যেন ও স্ক্যান করতে পারে, রাইট? হুইচ ইজ নট সিকিউরড, গুড প্র্যাকটিস। সো ওই ক্ষেত্রে যেটা করে, দেল গিভ এ স্মল অ্যাপ্লিকেশন, হয়তো ইউ ক্যান ইনস্টল ইট ইন ইউর VMware, VirtualBox, KVM, wherever, or even bare metal server, and ওইটাই আপনাকে স্ক্যান থ্রু ইউর নেটওয়ার্ক and ডেটা ম্যাট্রিক্স গুলো কালেক্ট করবে, দেন সেন্ড ইট, পুশ ইট টু দ্য ক্লাউড। সো আপনি হয়তো ক্লাউড ড্যাশবোর্ডে গেলেই আপনি সব ম্যাট্রিক্স গুলো দেখতে পারবেন। সো দিস ইজ মোর অন এ এজেন্ট বেস ইনস্টলেশন, রাইট? মনিটরিং। Then as I explained, like internal external, আপনি হয়তো internally মনিটর করলেন যে আপনার কোর রাউটার CPU, externally with SaaS application, বা how your network behave externally. So আমি যদি ISP এর এক্সাম্পল ধরি, most of the cases আমার MRTG আমার internally, right? আমার বা আমি যে স্মোক পিং ইউজ করি, যে আমার লেটেন্সি কি, আমি হয়তো ইন্টারনালি দেখি গুগলের লেটেন্সি কত, ফেসবুকের লেটেন্সি কত, ইউটিউবের লেটেন্সি কত, রাইট? Or maybe আমার কোর রাউটার লেটেন্সি কত, right? With SaaS based application, maybe it's time to put some global probes, যেটা আপনার হয়তো দেখবে যে এক্সটার্নাল থেকে, হয়তো সিঙ্গাপুর থেকে আপনার এখানে রিটার্ন ট্রাফিক, কারণ আপনি যখন পিং করেন ইজ এন ওয়ান ওয়ে, রাইট? ইজ নট এ রিটার্ন ট্রাফিক, ইট মাইট নট ফলো দ্য সেম পাথ, রাইট? সো সেক্ষেত্রে আপনি হয়তো এক্সটার্নাল গ্লোবালি ক্লাউড ভিপিএস অনেক সস্তা, হয়তো $5 হয়তো আপনি পার মান্থ একটা স্মল ভিপিএস পাবেন, যেখানে আপনি হয়তো স্মোক ইনস্টল করে রাখতে পারেন সিঙ্গাপুরে, রাইট? তা আপনি জানতে চাইলেন যে সিঙ্গাপুর থেকে ওই ভিপিএস থেকে আমার কোর রাউটারের লেটেন্সি কি, সো ইফ গট চেঞ্জ, তার মানে ডাউন দ্য লাইন পাতে আমার আপস্ট্রিম হয়তো আমার
পাথটা চেঞ্জ হয়ে গেছে বা there's some issues with that, and you can do it in a multiple probe, right? আপনি যদি রাইপ অ্যাটলাসের কথা চিন্তা করেন, কাইন্ড অফ সেম কনসেপ্ট, রাইট? আপনি অ্যাটলাস থেকে ট্রিগার করতে পারেন যে আমার এখানে লেটেন্সি কত। সো সেই জিনিসগুলো হয়তো আপনি আস্তে আস্তে দেখতে পারেন। আপনার এন্টারপ্রাইজ, আপনার ইউজার হেভিলি ডিপেন্ডেন্ট অফিস 365, ফর এক্সাম্পল মাইক্রোসফট টিমস, মাইক্রোসফট অফিস। ইউজার যদি কমপ্লেন করে আমার পারফরমেন্স ভালো না, হাউ ডু ইউ নো, রাইট? আপনি পিং করে বললেন লেটেন্সি ঠিক আছে, বাট লেটেন্সি ইজ নট গুড এনাফ। সো হয়তো আপনি গ্লোবালি ডিস্ট্রিবিউটেড মনিটরিং টুলস দিয়ে আপনি হয়তো ডিসেন্ট্রালাইজড ভাবে মনিটরিং করে দেখতে পারেন যে okay, it looks good from my network or not good from my network. What's happening from the other probe, right? Singapore থেকে latency কি, I don't know, UK থেকে latency কি, India থেকে latency কি, right? So, and আপনি যদি আপনার কিছু লোড অফলোড করতে চান, কিছু কাজ to the SaaS, so SaaS based অনেক মনিটরিং টুল আছে। মোস্ট কমন ওয়ান আর লাইক লজিক মনিটর, আমি আগে মেনশন করলাম। Ovic is very good if you are an MSP, multi-tenant, আপনি যদি মনিটরিং করতে চান। Thousand Eye acquired by Cisco is a very cool tool, definitely expensive, but it comes with price, right? So আপনাকে হয়তো ইভালুয়েট করতে হবে যে একটা সময় ছিল যে আমরা আমাদের মেল সার্ভারটা নিজেরাই মেনটেন করতাম, রাইট? রাইট ব্যাক ইন 2000-2005 আমার মেল সার্ভার আমার কাছে। সো গুগল আসার পর গুগল ফ্রি সাবস্ক্রিপশন দিল উইথ অফিস 365 সাবস্ক্রিপশন বেস। এখন অনেকের কাছে মনে হয় যে আপনার যদি একটা এক্সচেঞ্জ যদি কেউ ম্যানেজ করে থাকেন, ইজ বিগ পেইন ইন অ্যাস, রাইট? আপনার এই বাল্কি এতগুলো সার্ভার ম্যানেজ করা, ওটা রিডান্ডেন্সি ম্যানেজ করা অনেক ঝামেলা, রাইট? এক্সচেঞ্জের নতুন একটা ভার্সন হলো, ভার্সন আপডেট করতে গিয়ে ইউ ব্রেক ইউর হোল এক্সচেঞ্জ সার্ভার, ভেরি কমন। সো তখন অনেকে প্রাইস ক্যালকুলেট করে হয়তো চিন্তা করে যে না, ইজ বেটার ইফ আই মুভ এভরিথিং টু অফিস 365, রাইট? আমার ওই কোনো ঝামেলা না ইনফ্রাস্ট্রাকচারের, মাইক্রোসফট উইল ডু ইট, আই উইল পে দ্য সাবস্ক্রিপশন ফি, দেন স্প্যাম ফিল্টার হোক যাই হোক আপনাকে সাবস্ক্রাইব করতে হবে, বাই ডিফল্ট ইট নট কামস উইথ ফ্রি। বাট জিনিসগুলো অনেক ইজি হয়ে থাকে, লাইক ইন্টিগ্রেশন। আপনার বস সিঙ্গাপুরে গেল, আগে একটা খুব কমন পেইন ছিল, উনি বাইরে ঘুরতে গেল, ইমেল পায় না, কারণ ওই ওনার মোবাইলের আউটলুক ক্লায়েন্টটা ঠিক মতো কাজ করে না, কারণ হয় আপনার আইপি ব্লক করে ফেলছেন বা এসএমটিপি আপনি অ্যালাউ করছেন না। সো এসএমটিপি অথেন্টিকেশন এই ঝামেলাগুলো চলে আসে, রাইট? বাট আপনি যদি এটা ক্লাউডে নিয়ে যান, দিস রেসপন্সিবিলিটি গোস টু দেম এন্ড they'll ম্যানেজ ইট ফর দেম। সেম কনসেপ্ট ফর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং, রাইট? আপনাকে হয়তো ফুল যারা ম্যানেজ করে থাকেন, লাইক ইএলকে একটা স্ট্যাক যদি ম্যানেজ করেন, বা এটা কুবারনেটিস স্ট্যাক যদি আপনি ম্যানেজ করেন, ইজ বিগ পেইনফুল, রাইট? লট অফ রিসোর্স ইন্টেন্সিভ। হয়তো প্লে অ্যারাউন্ড করার জন্য ওকে, বাট আপনি যখন প্রোডাকশনে যাবেন ইজ নট ইজি, রাইট? আপনাকে একটা ভালো স্কিলফুল টিম থাকতে হবে, এবং ওই টিমের স্কিলটা তখনই প্রুভ হবে যখন সামথিং ব্রেকস। গুগল ফলো করে, ডক ফলো করে একটা ইনস্টলেশনের যে স্কিল সেট দরকার, একটা রানিং প্রোডাকশন সার্ভিস ভাঙা, ব্রেক করার পর ওইটাকে ট্রাবল শুট করা এবং রুট কজ বের করে ওইটাকে ফিক্স করা ইজ এ ডিফারেন্ট স্কিল সেট এন্ড ডিফারেন্ট গেম, স্পেশালি আন্ডার প্রেশার, রাইট? যখন আপনার প্রোডাকশন সার্ভিস ডাউন। তো সেই জন্য আমরা যেটা করি, পে অ্যাজ ইউ সার্ভিসে আমরা ক্লাউডে চলে যাই, দেন ইউ ক্যান লেভারেজ এনি অফ দিস টুলস ফর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট এন্ড মনিটরিং। এটা একটা লিস্ট, কম্প্রিহেন্সিভ না ডেফিনেটলি। আমি ডেফিনেটলি, আপনারা আমার থেকে অনেক ভালো ভালো টুলস এর নাম জানেন, ফিল ফ্রি টু মেনশন ফিউ নেম ইফ ইট ইজ নট হিয়ার, যেটা আপনার কাছে মনে হয় যে আহ, আহ, আপনার জন্য খুব ভালো, আমরা জানি না। সো ইজ এ নলেজ শেয়ারিং সেশন, সো ড্রপ ফিউ নেমস ইন দ্য চ্যাট সেকশন, যেটা আপনার কাছে মনে হয়, বা কিউ সেকশন, যেটা আপনার কাছে মনে হয় যে খুব কুল টুলস ইজ নট লিস্টেড হিয়ার, মেবি উই ক্যান ডিসকাস এন্ড এক্সপ্লোর ইট লেটার, রাইট? But these are the few common, like open source tools, not the paid proprietary tools. All right, so what we do next is we move into two different paths. Like as I said, is already, yeah, we've done much time. So we'll explore the modern way of doing it, like API, webhook, modern driven programmability, and few of the modern driven monitoring application and the architecture, right? So modern monitoring architecture ক্ষেত্রে, I know these are very common. Anyone do Google, these are the common, the time series database. We talk about Prometheus, we talk about InfluxDB. So those I'll talk in next slide. So time series database is most common for storing matrices for time series information. Like আমার CPU, so আমার কি দরকার, কোন টাইমে টাইম স্ট্যাম্পটা দরকার, কোন সেন্সর থেকে এটা আসছে, এবং আমার সিপি ইউটিলাইজেশনটা কত, ম্যাট্রিক্সটা কি। এই কয়টা ওয়ান ডাইমেনশনাল ইনফরমেশন হলে হয়, বাট ডিপেন্ডিং অন আপনার মেট্রিক যত কমপ্লেক্স হবে আপনি হয়তো আরো ইনফরমেশন চাবেন। বাট ইন সামারি, I don't need a relationship database, right? MySQL এর মতো parent child relationship, then database create করে আমারও স্টোর করার দরকার নেই, কারণ হচ্ছে for time series আমার time series database is important, right? And it's very very easy to do it, right? So এখানে যদি আপনি দেখেন,
স্ক্রিনে আপনার হচ্ছে সিপি ইউটিলাইজেশন, এটা হচ্ছে আপনার ইনফ্লাক্স ডিবির একটা স্ক্রিনশট। সো আপনি কাইন্ড অফ এসকিউএল-ish সিনট্যাক্স। সো আপনি যারা এসকিউএল জানেন, লাইক সিলেক্ট স্টার ফ্রম দিস, সিলেক্ট ডিলেট ফ্রম দিস, তখন আপনি দেখতে পারেন। সো এটা ভেরি কমন, যেটা হচ্ছে আপনার ইনফ্লাক্স ডিবির ক্ষেত্রে। সো আপনি হয়তো বলে দিতে পারেন যে আমার সিপিইউ লিমিট, সিপিইউ থেকে যেখানে আমি সিপিইউ ইউটিলাইজেশন স্টোর করছি, সো টাইম স্ট্যাম্প আছে, আমার কোন সিপিইউ কোর ওই ম্যাট্রিক্সটাকে আমি ট্রিগার করছি, কোন হোস্ট থেকে আসছে এবং ইউজেস কত এন্ড হয়তো ফ্রি কত আমার সিপিইউ, সো অন এন্ড সো অন। দেন ওটাকে আমরা ম্যাপ করি ভিজুয়ালাইজেশনে, রাইট? সো হিয়ার আই জাস্ট এক্সপ্লেন যে আপনার হয়তো ওয়ান ডাইমেনশনাল হতে পারে, টাইম স্ট্যাম্প আসতে পারে, সাবজেক্ট অফ দ্য ডোমেন, রাইট? যে আসলে কোন কোন ক্লাস্টার বা কোন হোস্ট নেম থেকে আসছে, এবং আপনি যদি সিপিইউ, আইও, মেমোরি ইন এ সেম সেম টেবিলে করতে চান সেটাও করতে পারেন, বা আপনি মাল্টিপল টেবিল ফর সিপিইউ, মেমোরি এন্ড ডিস্ক করতে পারেন। few পপুলার আপনার টাইম সিরিজ ডেটাবেস হচ্ছে ইনফ্লাক্সডিবি, প্রমিথিউস। দিজ আর প্রথম দুইটাই সবচেয়ে কমন, বাট আপনি যদি আরো জান আরআরডি টুল সেট হচ্ছে LibreNMS বলেন বা ক্যাকটাই বলেন, behind the scene they use the RRD tool database for that. There are a few other like Timescale, OpenTSDB, and Graphite, not common. So the problem with these new tools is that শুরুতে যে কোনো টেকনোলজি বোঝার ক্ষেত্রে আমি যেটা মনে করি যে ওই ইকোসিস্টেমটা বোঝা মুশকিল। There are a lot of piece and pieces and puzzle. আপনি যদি LibreNMS ধরেন, এটা সিঙ্গেল বান্ডেল অ্যাপ্লিকেশন আপনি ইনস্টল করবেন, ইট কামস উইথ এ ইউআই, রাইট? আপনি ইউআই পাবেন, গ্রাফিক্স ইউআই। ইট কামস উইথ দ্য টাইম সিরিজ ডেটাবেস উইচ ইজ দ্য আরআরডি টুল। ইট কামস উইথ দ্য অ্যালার্ট সেকশন, সো আপনি হয়তো অ্যালার্ট ট্রিগার করতে পারেন, থ্রেশহোল্ড সেট করতে পারবেন, একটা বান্ডেল। সো আমরা হয়তো ওই ফিলটা করি না যে there are a lot of components into that solution, right? বাট যখন এই মডার্ন মনিটরিং টুলগুলো আসছে, ডিস্ট্রিবিউটেড আর্কিটেকচার হয়ে যাচ্ছে, তখন হয়তো আপনার ইউআই, ডেটাবেস এবং অ্যালার্ট এক ইজ টু হেভি, যে আপনার একটা 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 সার্ভারে বা একটা রিসোর্স এটাকে হ্যান্ডেল করতে পারবে না, বা আপনার একটা ক্লাস্টারে ডিপ্লয় করতে পারবে না, রাইট? ইউ নিড এ ক্লাস্টার অফ নোড এন্ড সার্ভিসেস। সো তখন এই পিস এন্ড পিসেস গুলা কি কাজ করলে সেটা হচ্ছে বোঝা, সেজন্য বোঝাটা ইম্পর্টেন্ট। এবং সেই ক্ষেত্রে অনেক সময় মানুষ উই রেফার ইজ এন স্ট্যাক। সো সো উই কল ইন মনিটরিং লাইক টিএসডিবি, না সরি, ইএলকে স্ট্যাক, লাইক ইলাস্টিক সার্চ, লগস্টেশ এন্ড কিবানা, রাইট? হচ্ছে লগ ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক সময় কমন। আপনি মনিটরিং ক্ষেত্রে টিক স্ট্যাক লাইক টেলিগ্রাফ, ইনফ্লাক্সডিবি, ক্রোনোগ্রাফ এন্ড ক্যাপাসিটর, অর টিক স্ট্যাক, টেলিগ্রাফ, ইনফ্লাক্সডিবি এন্ড গ্রাফানা। সো উইল এক্সপ্লেন হোয়াট ইট মিনস, বাট এই ধরনের টার্মগুলো আপনারা পেয়ে যাবেন। সো আপনারা যদি, আমরা যদি অন্তত জানতে পারি যে আচ্ছা এই স্ট্যাকের মধ্যে বা এই ওভারঅল ইকোসিস্টেমের মধ্যে কোন কম্পোনেন্টসটা কি কাজ করে, দেন ইট উইল বি মোর ইজি ফর আস টু ডু। দেন উই ক্যান পিক এন্ড চুজ, ওকে, or we can at least understand যখন আমরা কোনো কিছুটা পড়বো, কোনো একটা সলিউশন ডেপ্লয় করবো, যে আচ্ছা গ্রাফানা, আচ্ছা গ্রাফানার কাজ তো হচ্ছে আমাকে ইউআই, তার মানে আমার একটা ডেটাবেস লাগবে যেটা গ্রাফানা করবে না। সো আমি ডেটাবেসকে ইনফ্লাক্সডিবি নিব না প্রমিথিউস নিব, ডিপেন্ডিং অন আপনার ইউজ কেসেস, রাইট? সো দ্য মডার্ন মনিটরিং আর্কিটেকচারের ক্ষেত্রে সেজন্য যেটা সবচেয়ে কমন আমরা দেখে থাকি, যে একটা হচ্ছে যে আপনার সার্ভার্স অর দ্য রিসোর্সেস যেখান থেকে আপনি ম্যাট্রিক গুলো পুল করবেন আর পুশ করবেন। দেন টেলিগ্রাফ, ওয়ান অফ দ্য আদার কম্পোনেন্টস উই সি উইথ দ্য মডার্ন মনিটরিং টুলস এর ক্ষেত্রে, যেটা হচ্ছে যে দে ইউজ সাম কন্ট্রোলার অর সেন্সর, রাইট? যেটা হচ্ছে যে আপনার এজেন্ট, যেটা হচ্ছে ডাটাকে কালেক্ট করবে, প্রসেস করবে। কারণ আপনি যখন মাল্টিপল একটা একটা জুনিপার রাউটারের সিপি ইউটিলাইজেশনের ম্যাট্রিক্স বা একটা বিজিপি সেশনের ম্যাট্রিক্স যেরকম হবে, একটা সিসকো রাউটার বা একটা মাইক্রোটিক রাউটারের সেম হবে না। সো আপনার ডেটা কালেক্টের একটা ব্যাপার আছে, প্রসেসিং এর একটা ব্যাপার আছে, ডেটা অনেক সাথে আমরা এটাকে বলে থাকি মাসাজ করার। সো আপনি যখন একটা পেলোড পাবেন, উই মাসাজ ইট ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি, what they call massage it, they change it, অনেক সময় উই enrich it, we add additional information, then we push it to the database, so that আমরা ডেটাবেসটা যখন ভিজুয়ালাইজ করব, ওই ডেটাটা যেন ইনকমপ্লিট না থাকে, রাইট? Then database might be an InfluxDB, most common one, and visualization এর ক্ষেত্রে Grafana. InfluxDB, Grafana are from two different organization, but InfluxDB এরও কিন্তু একটা UI tool আছে যেটা আপনারা চাইলে ইউজ করতে পারেন, but most of the cases the common ones are Grafana, right? So these are the text architecture, as I said, like Telegraph, then InfluxDB at the middle, and আপনি হয়তো গ্রাফানা ইউজ করতে পারেন, বা টেলিগ্রাফের যে ইন্টারনাল ইউআই আছে সেটাও করতে পারেন। সো টেলিগ্রাফ, as I said, is an agent যেটা হচ্ছে ডেটা কালেক্ট করবে। এজেন্টের ক্ষেত্রে তার ইনপুট প্লাগইন আছে, আউটপুট প্লাগইন আছে। সো ইনপুট, নট শিওর ইজ টু স্মল অর নট, বাট ইনপুটের ক্ষেত্রে আমরা বলতে পারেন যে আপনি কি কি ম্যাট্রিক্স কালেক্ট করবেন, রাইট?
আমরা হয়তো একটা এক্সাম্পল দেখবো যখন আমরা করব। ইনপুট প্লাগইনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি বলবেন যে আমি সিপিইউ নিব, মেমোরি নিব, ডিস্ক নিব, প্রসেস নিব, এর আউটপুটে হবে যে ওটা আপনি কি করবেন, নেয়ার পর ওটা প্রসেস করে আপনি কি ইনফ্লাক্স ডিবিতে স্টোর করবেন, ইনফ্লাক্স ডিবি কি লোকাল ইনফ্লাক্স ডিবি, ক্লাউডের কোনো ইনফ্লাক্স ডিবি, বা হোয়াট এলস, রাইট? সো আপনি এই জিনিসগুলো করতে পারবেন। And InfluxDB, as I said, is an time series database most common. Grafana হচ্ছে one of the popular open source UI tool for visualization and observability. আপনি কাস্টম গ্রাফ ক্রিয়েট করতে পারবেন, কাস্টম অ্যালার্ট ক্রিয়েট করতে পারবেন। There are heaps of ড্যাশবোর্ড যেটা কমিউনিটি থেকে করা আছে, আপনি চাইলে ওটাকে ইম্পোর্ট করতে পারবেন। সো an example later. আর Prometheus হচ্ছে an other time series database, but it comes with an UI. So you can basically kind of do some UI stuff in it, but not as rich like as Grafana. So the Prometheus architecture, so they have the push gateway, the agent, like the Telegraph is more fall into the InfluxDB ecosystem, but Prometheus has its own tools like the push gateway, SNMP gateway, and so on. So এটা দিয়ে আপনি করার পর then you push it to the Prometheus server, then আপনি হয়তো Grafana দিয়ে you fetch it and visualize it, and alert manager দিয়ে you can trigger any external alert like email, webhook, and so on. So আগের স্লাইড গুলোতে যদি doesn't make any sense, this one is a comprehensive one I just put together to clarify যে might not be comprehensive one. Any recommendation, any changes is always welcome, but what I try to put here is আমি যখন চিন্তা করার চেষ্টা করি বেসড অন আন্ডারস্ট্যান্ডিং, আচ্ছা এতগুলা টুলস, লাইক আমি যখন এই ওয়েবসাইটে যাই তখন আমার বলে গ্রাফানার কথা, ওইখানে গেলে বলে ইনফ্লাক্স ডিবি, ওইখানে বলে বিটস, লাইক কালেক্ট ডি, সেস ডি। সো ওই জিনিসগুলো আসলে কি কাজে লাগে? সো সো হোয়াট আই ট্রাই টু ডু এ পুট টুগেদার এ সিম্পল টেবিল টু মেক মাইসেলফ ক্লিয়ার যে আচ্ছা এই জিনিসগুলো আসলে কিসে পড়ে। সো আপনি যদি শুরুতেই দেখেন যে বাকেট এবং এই টেবিলটা যদি আপনারা একটু বুঝতে পারেন, দেন ইট উইল মেক ইউর লাইফ মোর ইজিয়ার ইন টার্মস অফ চুজিং হোয়াট টুলস এন্ড হোয়াট টেকনিক্স। সো ডেফিনেটলি আমার স্টোর করার জন্য তো একটা ডেটাবেস লাগবে, রাইট? মানে লগ গুলো আমি কালেক্ট করলাম, এগুলো তো হাওয়ার মধ্যে থাকবে না, কোন একটা স্টোর করতে হবে। আপনি ডেটাবেস বলেন, ফ্ল্যাট ফাইল বলেন, যাই বলেন, কোন এক জায়গায় স্টোর হবে, রাইট? সো স্টোর করার জন্য দ্য মোস্ট কমন ওয়ান ইজ প্রমিথিউস or maybe InfluxDB, right, for time series. Elasticsearch, though it can do metrics, but it's very common for logs, right? The other আমি যেটা বললাম OpenTSDB and Graphite. Then agent, এটা গেল আমার একটা time series database. Agent হচ্ছে যে who will push those data, right? So maybe আমার লিনাক্স সার্ভার বা উবুন্টু সার্ভার, মেইল সার্ভার তো অটোমেটিকলি ওই ডেটা পুশ করবে না, তাকে তো কিছু একটা বলতে হবে। দেন আপনি যদি প্রমিথিউস ইকোসিস্টেমে আসেন, দে গট পুশ গেটওয়ে, দে গট এক্সপোর্টার। সো ফর এক্সাম্পল আপনি যদি মাইক্রোটিক ইউজ করেন, প্রমিথিউস মাইক্রোটিক এক্সপোর্টার, রাইট? আপনি ওর গিটহাবে গেলেই পাবেন। দেন আপনি বলে দিতে পারেন যে আমার মাইক্রোটিকের এসএনএমপি ক্রেডেনশিয়ালে তারা মাইক্রোটিকের থেকে ইনফরমেশন কালেক্ট করবে, দেন পুশ ইট টু দ্য প্রমিথিউস। সেম আপনি যদি টেলিগ্রাফে আসেন, সরি ইনফ্লাক্স ডিবি ইকোসিস্টেম আসেন, টেলিগ্রাফ ইজ দ্য কমন ওয়ান, and Elasticsearch they got bits like heartbeat metric, they name it bit but fundamentals are same. দেন ভিজুয়ালাইজের ক্ষেত্রে আমরা প্রমিথিউসে আমরা করতে পারি গ্রাফানা, the common one. Grafana আপনার could work with InfluxDB also, should be fine. Uh, and Prometheus web যেটা বললাম তার একটা ভেরি বেসিক ভ্যানিলা একটা ইউআই আছে, হয়তো নট সো ফ্যান্সি, বাট আপনি হয়তো ইনিশিয়াল কাজগুলো করে নিতে পারেন। আর Kibana is very good for log search and other. As I said, it also support matrices, right? InfluxDB, there, as I said, they got their own visualization tools, which is Chronograph, not so popular, but still they are kind of fall into the same bucket of Grafana. And Graphite, তার নিজস্ব Graphite web আছে, just look and feel অনেকটা Grafanaর মতো। দেন আমি টাইম সিরিজ ডেটাবেস নিলাম, আমি এজেন্ট থেকে ম্যাট্রিক্স কালেক্ট করলাম, আমি ভিজুয়ালাইজ করলাম। লগ এগ্রিগেটরের ক্ষেত্রে যেটা হবে যে প্রমিথিউস বা ইনফ্লাক্সডিবি শুধু ম্যাট্রিক্সে কালেক্ট করে না, তারা লগও অ্যানালাইজ করতে পারে, বিকজ ইনিশিয়ালি যখন এই দুইটা সফটওয়্যার মার্চ করে বা উঠে আসে, দুইটা আলাদা ভার্টিক্যাল ছিল। Elasticsearch more focusing into logs, Prometheus InfluxDB is more focusing on matrices, but they now overlap with each other foot. And after you can kind of do same thing, because আপনার যদি Elasticsearch ELK stack implementation থাকে, আপনাকে আবার TIG stack কেন করতে হবে, which is very common question. So তখন এই জিনিসটা চলে আসে, okay, we'll do it together. Then log aggregator হচ্ছে যে আপনার promptel, and Elasticsearch এর ক্ষেত্রে হচ্ছে they call it bit, like file bit or winlog bit for Windows. লগইং এর জন্য আপনার হচ্ছে
Loki and Logstash হচ্ছে for Elasticsearch, and they have their own alert manager. InfluxDB টা known as capacitor, আর Prometheus হচ্ছে alert manager. Prometheus এবং InfluxDB, as I say, showed you like SQL-ish কিছু syntax আছে, আপনি query করতে পারবেন। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, সো প্রমিথিউস এর ক্ষেত্রে ওটাকে আপনাকে প্রমকিউএল বা লককিউ বলে, ইনফ্লাক্সডিবি এর ক্ষেত্রে ফ্লাক্স বা ইনফ্লাক্সকিউএল হচ্ছে তার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আপনি কোয়েরি করে ম্যাট্রিক্স গুলো বের করতে পারবেন, আপনি ফিল্টার করতে পারবেন, আপনি রিড করতে পারবেন। রাইট। Apu bhai, we have some raised hand. Yeah, I saw that one. Any question? Papu bhai, in QA there is 2 questions. So. Yeah, I can see. Let me try. Which open source NetFlow software should be workable for a large ISP network, which include report operation as ASN prefix conversion value, and BPS? আরেকটা ছিল, ওকে, ফার্স্ট এটা যদি অ্যান্সার করি, সো নেটফ্লো এনএস এর এনএডাম দ্য মোস্ট কমন ওয়ান। they comes with plugins, so এত ভ্যানিলা ইনস্টলেশন আপনি পাবেন না, দেয়ার আর plugins which you can refer। আর এটা হচ্ছে আরেকটা টুল আছে বেসড অন দ্য নেটফ্লো, হচ্ছে AS stat। সো এটা হচ্ছে আরেকটা টুল, আপনি বেসড অন দ্য সেম এসএনএম, সরি, নেটফ্লো প্রিন্সিপাল, বাট এটা আপনাকে এএস লেভেলে আপনাকে ব্রেকডাউন দিবে। সো আমি জানি দেয়ার লটস অফ আইএসপি ইন বাংলাদেশ স্টিল ইউজিং ইট। অনেক হাউ টু ডকুমেন্ট আপনি নেটওয়ার্ক ইন্টারনেটও পাবেন, দেয়ার ইজ এ ব্লগ ফ্রম এপিনিক অলসো আই থিঙ্ক, বাট আপনি হয়তো এটা এক্সপ্লোর করে দেখতে পারেন যে স্ট্যাট ইজ ওয়ান অপশন। আর সেকেন্ড প্রশ্নটা যদি বুঝে থাকি, হোয়াট ইজ দ্য ওপেন সোর্স সফটওয়্যার ফর টিসিপি রিট্রান্সমিশন পারফরমেন্স মনিটরিং? অন টপ অফ মাই হেড আমি একটা কাপল অফ দেম রিকল করতে হচ্ছে। একটা হচ্ছে আপনার আইপ্রেফ, হয়তো টিসিপি রিট্রান্সমিশন করতে হবে কিনা আমি শিওর না, বাট দে ক্যান হেল্প ইউ টু মনিটর দ্য থ্রোপুট। এন্ড আরেকটা ছিল আপনার ওসাকাটি অর but he is not free anymore. আমি হয়তো এই মুহূর্তে সফটওয়্যারটার নামটা মনে করতে পারতেছি না, বাট আইল হ্যাভ এ লুক ইনটু এন্ড লেট ইউ নো। ওইটা ফ্রি ছিল, ইউ ক্যান ইনস্টল উইথ ইউর ইভিএনজি, আপনি যদি ভার্চুয়ালাইজ কিছু এটা করতে চান বা ল্যাবে, দেন আপনি টিসিপি রিট্রান্সমিশন বাড়িয়ে। বাট পার্ক দিস কোশ্চেন, আমি হয়তো ব্রেকে বা একটা মিন হোয়াইল অন্য সেশনের মধ্যে আমি হয়তো আল অ্যান্সার ইউর কোশ্চেন। এনিথিং এলস? Cool. So next few slides are for reference, but আমার মনে হয় আমি ডেমো করলে ভালো হচ্ছে যে, as I said earlier, you can install your own stack, right? আপনি হয়তো গ্রাফানা ইনস্টল করলেন, there are heaps of tutorial, heaps of YouTube video, নতুন করে করার কিছু নেই, not reinvent the same wheel। আপনি চাইলে আপনার সার্ভার ইনস্টল করে নিতে পারেন, গ্রাফানা, ইউটিউব, প্রমিথিউস and so on, and আপনি হয়তো একটা সার্ভার থেকে এক্সপোর্ট করতে পারেন। But what I'll do next is I'll show you two free, for a certain extent, SaaS-based cloud solution, one from InfluxDB, one from Grafana Cloud, যেটাতে আপনি হয়তো within 2 minutes আপনি হয়তো আপনার সার্ভারে লগ পাঠায় বা ম্যাট্রিক্স পাঠায়, you can have a look and feel how these tools looks like, and এটা যদি আপনাকে জাস্টিফাই করে যে না, it looks good, sounds good, তাহলে হয়তো আপনি ইনভেস্ট করতে পারেন for more tools. This is how I evaluate personally tools, SaaS-based ক্ষেত্রে একটা সুবিধা। Use it, see it, and best part হচ্ছে they don't need any credit card, and for a certain limit you can use it, right? So what we'll do next is they called it Influx Cloud. So আপনি free registration করতে পারেন, screenshots are here how to do it, but maybe I'll log in and see if I can do it quickly and show how it looks like. রাইট, সো শুরুতে যেটা করতে হবে, আপনাকে হয়তো একটা বাকেট ক্রিয়েট করতে হবে। সো আমি যেটা করি যে ডেটা, রাইট, দ্যাটস হাউ দে সেভ ইন এর বাকেট। সো আমি একটা বাকেট নাম দিলাম, ধরেন অ্যাড এ বাকেট, আমি এটার নাম দিলাম bdNOG13, রাইট?
13, right? So then the next thing is আমি হয়তো start monitoring, so আমি হয়তো যেটা করতে পারি যে এই bucket থেকে let's come to the bucket. Or maybe let's add the data set, right? So আমি হয়তো টেলিগ্রাফ যদি ইউজ করি, ঠিক আছে, to add to that bucket, right? So একটা হতে পারে যে create a configuration, right? আমি টেলিগ্রাফ ইউজ করব কিসের জন্য? কারণ আপনারা যদি মনে থাকে টেলিগ্রাফ হচ্ছে ডেটা এগ্রিগেটর, পার্সিং এবং ইয়ে করার জন্য। So they have for free, আপনি ডকার যদি মনিটরিং করতে চান, কুবারনেটিস, ইনজিনেক্স, বাট আমরা হয়তো একটা লিনাক্স সিস্টেমকে মনিটর করে দেখবো how it looks like, right? আমি হয়তো এটার নাম দিলাম bdNOG13, right? আমি মনিটরিং করব সিপিইউ, ডিস্ক, মেমরি, blah blah blah, create and verify. So এটা আমাকে বলে দিচ্ছে যে আমরা একটা টোকেন যেটা দিয়ে আমি অথেন্টিকেট করব, দেন I'll install it. So for the lab আমার একটা ডেমো সার্ভার আছে এখানে, যেটা হচ্ছে উবুন্টু। আমি যদি এটাতে লগ ইন করি, রাইট, আমার একটা উবুন্টু 18.4 আছে। আমার টার্গেট হচ্ছে এই ইনফ্লাক্স ডিবি ক্লাউডটাকে এক্সপ্লোর করে আমি কি কি ম্যাট্রিক্স কালেক্ট করতে পারি, এবং ম্যাট্রিক্স গুলো হচ্ছে সিপিইউ, ডিস্ক এন্ড মেমরি। সো আমি এটা পেয়ে গেলাম। দেন আই গট টু পিস অফ ইনফরমেশন। একটা হচ্ছে আমার এই টোকেনটাকে এক্সপোর্ট করতে হবে, এবং এই টেলিগ্রাফ দিয়ে I'll export the telegraph data. But before that আমাকে টেলিগ্রাফটা ইনস্টল করতে হবে, বিকজ বাই ডিফল্ট ভ্যানিলা ইয়াতে আমার কাছে টেলিগ্রাফ ইনস্টলেশন নেই, রাইট? সো হোয়াট I'll do is I can copy it here. Right, then I install the telegraph, which is the agent, and আমি যেটা করতে পারি এখান থেকে I'll export the token, which will help me to authenticate to the cloud, and I'll run this one telegraph, but from this configuration, right? I'll show you how the configuration look like. Right, done. Listen to data, see, hope it's working. Connection found. That means a server is talking to the influx cloud. Installation done, finish, right? এখন আমি যদি এই bdNOG 13 এ আসি, এটা হচ্ছে আপনার এই টেলিগ্রাফের কনফিগারেশন। ওই যে স্ক্রিনশটটা আমি দেখালাম, ইনপুট প্লাগইন, আউটপুট প্লাগইন সেম। সো আপনার আউটপুট হচ্ছে আমি এই ইউএস ওয়েস্টে AWS ইনস্ট্যান্স দে আর ইউজিং, ওইখানে আমার টোকেনের এগেনস্টে, আমার ইউজার নেমের এগেনস্টে এই ম্যাট্রিক্স গুলো স্টোর করবে। আর ইনপুট প্লাগইন হচ্ছে আমি সিপিইউ, ডিস্ক, কি ইনপুট আমি কালেক্ট করবো, রাইট? সো when this one is done, what I can do is আমি যদি এখন সিস্টেম ভিজুয়ালাইজ করতে চাই, রাইট, এবং বাই ডিফল্ট ওদের কিছু গ্রাফ কিন্তু বলাই আছে, রাইট? আপনি ড্যাশবোর্ডে যদি আসেন, দে হ্যাভ গিভেন ইউ সাম ডিফল্ট গ্রাফ, লাইক সিস্টেম কালেক্ট করবে এবং ভিজুয়ালাইজ করবে। সো আমি যদি যে কোনো একটাই নিই, প্রথমটাই যদি আমি এক্সাম্পল হিসেবে নিই, সো হোয়াট উইল ডু বেসড অন দোজ ম্যাট্রিক্স, রাইট? আমি কিন্তু ইনস্ট্যান্ট, আমার তো লেস দেন 2 মিনিটস, নাও আই ক্যান সি হাউ লং মাই সিস্টেম আপ টাইম ইজ, আমার সিপিইউ কয়টা আছে, আমার লোড কত, এবং ডাউন দ্য লাইন আমি যত ম্যাট্রিক্স পাঠাবো, দিস উইল স্টার্ট পপুলেটিং, রাইট? সো আপনার সোয়াপ মেমোরি কি অবস্থা, আপনার প্রসেস কি অবস্থা। সো উইদাউট নিডিং এনি ইনফ্রাস্ট্রাকচার সাচ, আপনি কিন্তু এই ইনফ্লাক্স ডিবি ক্লাউড ইউজ করে আপনি হয়তো বেসিক হয়তো একটা লুক ইন ফিল পেতে পারেন যে হাউ দিস স্ট্যাক লুক লাইক, রাইট? এখন আপনি যদি আরেকটু অ্যাডভান্স হন, ইউ ক্যান রাইট ইউর ওন কোয়েরি। আপনি অ্যালার্ট সেট করতে পারেন করে, আপনি হয়তো আপনার স্ল্যাকের সাথে ইন্টিগ্রেট করে দেখলেন যে এপিআই ইন্টিগ্রেশন, হাউ ইট লুকস লাইক। But the idea here is that there are tools available, and I think that with the free subscription you can have a look, because আমি যেটা এখন ইউজ করতেছি এটা free subscription, I'm not paying anything, but for 30 days they might give you a certain limit of data, but free subscription is quite easy. Maybe আপনি প্রোডাকশন ইউজ করতে পারবেন না, বাট আপনি যদি আপনার বাসার একটা সার্ভার মনিটর করতে চান, বা আপনার একটা স্মল, আপনার হয়তো একটা রাসবেরি পাই আপনি প্লে অ্যারাউন্ড করেন, সেটার ম্যাট্রিক্স গুলো আপনি কালেক্ট করতে চান উইদাউট ডুইং এনি হ্যাসেল, then is very, very cool, right?
Cool, makes sense. So same goes for, so slide গুলো upload করা হচ্ছে for your reference. I'm going quickly because 1 ঘন্টা হয়ে গেছে already. But the idea is you can use it, and the next screenshots are for Grafana Cloud. So I'm not promoting any specific InfluxDB cloud. সেই জন্য Grafana Cloud এরও same একই একটা জিনিস আছে। I'm not demoing it now, but screenshot what it says. আপনি সাবস্ক্রাইব করার পর either you can use the Grafana, Loki, তার যে প্রোডাক্ট সেট গুলো আছে আপনি সবগুলো অ্যাভেলেবেল অ্যাক্সেস করতে পারবেন। আপনি লগ ইন করার পর আপনি ওয়ার্ক থ্রুতে বলে দিবেন সেম কাইন্ড অফ এ সেম কনসেপ্ট যে আমি লিনাক্স সার্ভার মনিটর করতে চাই, রাইট? দেন সে আপনাকে বলে দিবে যে আপনার কি টুলস গুলা চালাতে হবে, কি সিনট্যাক্স গুলা রান করতে হবে, হাউ ইউ এক্সপোর্ট ইট ইউজিং দ্য প্রমিথিউস এজেন্ট, এন্ড আপনি হয়তো ড্যাশবোর্ডে গিয়ে 6126 is one of the এক্সাম্পল। আপনি গ্রাফানা ক্লাউডে বা গ্রাফানা ড্যাশবোর্ডে গেলে অনেকগুলো এক্সাম্পল পাবেন, বাট আপনি যদি এটা ইম্পোর্ট করেন দেন ডিপেন্ডিং অন দ্য ম্যাট্রিক্স ইমিডিয়েটলি স্টার্ট প্লটিং and আপনাকে নাইস ভিজুয়ালাইজেশন দিয়ে দিবে। সো দেন ইউ ক্যান টুইক অ্যারাউন্ড, ইউ ক্যান প্লে অ্যারাউন্ড, you can customize it, change it, whatever you want, right? So this এই দুইটা tool highly recommended to play around, to give you a look and feel যারা হয়তো এখনো sure না how to explore Grafana or those ELK stuff, right? Right, already তিনটা. Let's see how it goes. Right? Any question? Right? No? Cool, thank you. Try to put it into Q&A section, then I'll answer those. Right? So far 1 ঘন্টা ধরে যেটা আলোচনা করলাম mostly around how you monitor it, right? How you see and the modern way of doing it, like because definitely যারা এই NMM কারো যদি এই ক্যাকটাই MRTG বা লিব্রা NMS নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, modifying this dashboard, creating your own dashboard depending on the metrics, end of the day metrics তো সেম। আপনার CPU utilization আমি SNMP দিয়ে যেটা পাবো, আমি যদি InfluxDB তে নিয়েও করি আলটিমেটলি একই CPU utilization, metrics তো চেঞ্জ হবে না। But the value addition where is how you display it, how you parse it, how you show it is much more scalable. So এমন হতে পারে যে আপনি হয়তো centralize একটা InfluxDB database, আপনি হয়তো যদি এটা scalable করতে চান হয়তো not good enough, then আপনি হয়তো পার রিজন, আপনি ঢাকার জন্য হয়তো একটা InfluxDB, চিটাং এর জন্য একটা InfluxDB রাখলেন, বাট হয়তো সেন্ট্রালি একটা গ্রাফানা ড্যাশবোর্ড রাখবেন। they will talk to the each data source, and then আপনি আপনার ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারবেন। that's easy to do it. But if you want to do the same with Libra NMS, MRTG একটাই যারা করে থাকেন আপনারা শিওর এতক্ষণে ফিল করতে পারছেন যে it's not that easy, right? Creating a customized until unless you know PHP and other tools and techniques. They might give you some plugins, but comprehensively it's not good enough যে আপনাকে এই টুল সেটের সাথে they'll fall into that bucket, right? So now the next thing too is how you manage it. As I said, SNMP is not good enough in a sense for managing. Most of the cases আমরা SNMP use করি monitoring এর জন্য। If anyone interested can raise your hand যে তারা মনে করেন যে আপনারা SNMP use করছেন for managing your router and switches, like BGP configure করেন SNMP, কেউ যদি থাকেন raise your hand and to talk to you how you do it. But most of the cases we don't go into that path, right? Yeah, I saw one, Shardar Imran Hussain. So maybe I'll talk to you later how you configure BGP using SNMP and how scalable it is. But there's modern way of doing it, and there's a limitation on doing it. So till today, or most around this time, what we do is we are good at CLI as a human, right? That's how we trained. আমরা যখন একটা CCNA করি বা ইন্ডাস্ট্রিতে যখন আসি, আমাদের সিনিয়রকে শেখায় অন অফ দ্য টুল সেট হচ্ছে আমরা how good we are in CLI, right? Log into, and that's what we're doing it. But the problem with the CI is that there are good and bad. I mean, the good side is well-known document. We understand how it works. Most common method, as long as there is telnet SSH, আমরা জানি যে ওখানে আমরা SSH করে কোন একটা CLI দিয়ে কিছু একটা বের করে নিয়ে আসতে পারবো। And most of the syntax fall into the same bucket, right? আপনি যদি লিনাক্স সিসকো জুনিপার জানেন, মোটামুটি আপনি অন্যান্য অ্যারিস্তা বলেন, মাইক্রোটিক বলেন বা এক্সট্রিম বলেন, যে কোনো ভেন্ডারই আপনি কাজ করেন, আপনি মোটামুটি ফিগার আউট করতে পারেন যে বেসিক সিনট্যাক্স কি হবে। আমরা স্ক্রিপ্টিং করতে পারি বাট নট স্কেলেবল, লাইক সিসকোর ক্ষেত্রে আমরা এক্সপেক্ট কমান্ড ইউজ করি, বাট আপনি যদি মডার্ন স্ক্রিপ্টিং এর সাথে কম্পেয়ার করেন, নট গুড এনাফ। So the problem with the CLI is not scalable, right?
মানে আপনি হয়তো একটা দুইটা 10টা ডিভাইস ওকে, আপনি যখন গ্লোবালি ফুটপ্রিন্ট, আপনি যখন ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক ইজ নট গুড এনাফ, সিনট্যাক্স গুলো আপনাকে জানতে হবে। কমান্ড এট এ লাইন লাইক প্রসেসিং হচ্ছে লাইন বাই লাইন প্রসেস করবে, কনফিগ টি, ইন্টারফেস কি 0/0, ডেসক্রিপশন, দিস আর দ্য প্রসেস বাই প্রসেস, লাইক মাল্টি প্রসেসিং করার কিছু থাকে না CLI তে। Security as an issue, because as a plain text, most of the cases we save those configuration in the notepad. There's another issue, right? Complex parsing is an issue. I'll show you what I mean, right? So আপনার হচ্ছে SNMP এর ক্ষেত্রে inefficient performance, difficult because there is no interoperability between the vendors. Juniper এর CLI, Cisco CLI same না, এবং even with the Cisco has XC and XOS, XR, different CLI, right? So আপনি যদি Cisco expert হন, you need to learn at least three different CLI, right? আপনাকে expert হতে হবে। And poor programmability, right? CLI is okay, but আপনি যখন automation এ যাবেন তখন is a problem. So that's why the new API come, and the discussion come from the IETF, Internet Architecture Task Board back in 2002, and তখনই ওরা feel করে যে না, that CLI SNMP is not good enough, we need to do something new, and ওখান থেকে netconf এর জন্ম। So আমরা যখন young netconf বলি, basically netconf come first then young, but young is one of the recommendation from that governing body, right? But the whole idea is not only human, is machine to machine, right? So আমার নেটওয়ার্কে একটা ইনসিডেন্ট হবে, এটা অটোমেটিক ট্রিগার করবে আমার ITSM এ। আমার ITSM is capable enough যে আমি যদি দেখি CPU ইউটিলাইজেশন হাই, আপনার যদি একটা টিকেট জেনারেট হয়, আমরা এখন কি করি, আমাদের নক ইঞ্জিনিয়ার SSH করে, তাকে শো IP ইন্টারফেস বা CPU প্রসেস দেখে, হিস্ট্রি দেখে। আপনার যদি MRTG গ্রাফ থাকে, আপনার গ্রাফে দেখেন স্পাইক কি, দেন আপনি সিসলগে গিয়ে লগ করতে পারেন। বাট আপনাকে আলাদা কিছু সিনট্যাক্স চালু করতে হয়, বা আপনি যদি দেখেন যে CRC বেড়ে গেছে, আপনি CRC হয়তো কাউন্টটাকে ক্লিয়ার করে আপনি হয়তো আবার 5 মিনিট মনিটর করে দেখেন CRC বাড়ছে কিনা। দিস আর দ্য হিউম্যান প্রসেস, লাইক দ্য ম্যানুয়াল প্রসেস। And আপনি যদি মেশিন টু মেশিন আপনি যদি কমিউনিকেশন করাতে পারেন, ইউ ক্যান অটোমেট দিস প্রসেস, রাইট? হাউ অ্যাবাউট আমার CRC বেড়ে গেল, ITSM একটা ট্রিগার জেনারেট হলো, লগ লেভেল 1 ইঞ্জিনিয়ার ওই লগ করার আগে আমার ITSM ইজ ক্যাপেবল এনাফ যে সে অটো SSH করবে ওই CI তে, মানে ওই রাউটারটাতে। দেন অ্যাজ এ হিউম্যান আমি যে কমান্ডগুলো রান করি, সে ক্লিয়ার করবে CRC ইন্টারফেস, CRC উইল মনিটর করবে নেক্সট 5 মিনিটস, এন্ড ওই আউটপুট গুলা আপনার ITSM টিকেটের মধ্যে অ্যাটাচ করে উইল সেন্ড ইট টু দ্য নেক্সট লেভেল, রাইট? সো আপনাকে অ্যাজ এন ইঞ্জিনিয়ার আপনাকে যে অটোমেটেড যে প্রসেসগুলো করতে হতো, ম্যানুয়াল প্রসেসগুলো, সেগুলো আপনি অটোমেট করলে you can spend more time doing other things, right? So these are the starting point, right? আপনি হয়তো ওই কিন্তু আপনি যদি only CLI specific হয়, আপনি যে ম্যাট্রিক্স গুলা কালেক্ট করবেন, আপনি যদি শো ইন্টারফেস গিগাবিট 060 আউটপুট সিসকোতে যেরকম হবে, জুনিপারে সেরকম হবে না। এখন আপনি যদি এক্সপেক্ট ইউজ করেন, ওই ব্যাশ স্ক্রিপ্ট ইউজ করে কাট করে চিন্তা করে যে ওই স্পেসিফিক পোর্শনটা নিলেই আমার CRC ভ্যালু পাবো, is not same for iOS X, is not same for iOS XR, right? Interface statistics ডিফেন্ড করে। সো আপনাকে ইন্ডিভিজুয়াল ভেন্ডারের উপরে বেস করে আপনাকে ওই সিনট্যাক্স গুলো রান করতে হবে, সো হুইচ ইজ নট স্কেলেবল, রাইট? So the netconf এর জন্মটা আসলে ওখান থেকে to make it more programmable and saying that okay, how machine to machine can talk, and to machine to talk we need some structured data. That's what we talk in data encoding, right? So overall model driven programmability, we see few of the components in the ecosystem. So one of the thing is, আমি যদি নিচ থেকে আসি যে model, I'll talk more about young later, পরে আলোচনা করব, but it defines how that SNMP এর ক্ষেত্রে, for example, might be not a good example. সে আমরা যদি বাংলায় কথা বলি, the data model আমাকে বলবে যে আমরা বাংলায় কিভাবে কথা বলবো, কি কথা বলবো সেটা ডেটা মডেল ডিফাইন করবে না, রাইট? ডেটা মডেল আমাকে শুধু ডিফাইন করবে আমার ইন্টারফেস থাকবে, ইন্টারফেসের আন্ডার একটা ডেসক্রিপশন থাকতে পারে, ইন্টারফেসের একটা সাবনেট থাকতে পারে, IP অ্যাড্রেস থাকতে পারে, স্পিড থাকতে পারে, ডুপ্লেক্স থাকতে পারে। কিন্তু ডুপ্লেক্সের ভ্যালু কি হবে সেটা ডেটা মডেল ডিফাইন করবে না। ডেটা মডেল ডিফাইন করবে স্ট্রাকচারটা কি। সো দ্যাট সেম ডেটা মডেল যদি জুনিপার ইউজ করে, সেম ডেটা মডেল যদি সিসকো ইউজ করে, দেন ইউজিং দ্য সেম ডেটা মডেল আমার প্রোগ্রামেবিলিটি আপার লেয়ার, সেম আপার লেয়ার আমার কাজ করতে পারবো। উই কল ইট লাইক এনক্যাপসুলেশন, লাইক অ্যাবস্ট্রাকশন লেয়ার। সো আপনি অ্যাবস্ট্রাক্ট করে হায়ার লেয়ারে আপনাকে হয়তো জানতে হবে না যে নিটিগিটি লেভেলে কি, as long as you know is in young data model and I know how to read the young data model, that's easy. I'll show you how. The next two transport is SSH and HTTPS.
HTTP is more fall into RESTconf, and GNMI I'll explain what the GNMI is, and SSH is fall into netconf. Netconf and XML is come hand in hand. So যেখানে netconf আপনাকে data encoding XML use করতে পারবেন, RESTconf you have an option either JSON or XML. And these two are basically for model-driven programmability, which is the focus of our discussion. The other aspect is model-driven telemetry, right? যেটা GNMI and gRPC very good at doing it. So যেটা হচ্ছে যে আপনাকে data push করবে not as an 5-minute interval. So either you say as a constant or a more event-driven. So anything change, like আপনারা কেউ যদি webhook use করে থাকেন, আমার router configuration change হলে then I'll trigger a webhook. That's how the telemetry works. At top of it, they have this one specific for Cisco, but concept is same. They have like a young development kit like YDK, similar like software development kit like SDK, like an abstraction layer. So আপনাকে হয়তো I don't know Python-এ যদি আপনি NC client use করেন, netconf client, ওখানে আপনার you need to write a lot of syntax code because these are raw Python code. আপনি যদি abstraction চান, you can use the young data development kit that under the hood they'll use the NC client, but আপনাকে একটা abstraction layer দিয়ে দেবে যেটা হয়তো আপনাকে ওই details coding গুলা বা ওই syntax গুলা না জানলে চলবে, same as like Python netmiko paramiko or the Nepan model. So আপনি যদি netmiko paramiko use করেন, আপনাকে যে লেভেলে syntax করতে হবে, আপনি যদি non-near use করেন the modern one, আপনাকে হয়তো ওই abstractionটা দিয়ে দিবে. So connection string কি হবে, connection method কি হবে will be handled by the non-near itself. আপনি শুধু focus করবেন overall programmability এর উপরে, right? And you can deploy the other apps on top of it কারণ আপনাকে ওই abstraction layerটা চলে আসবে, right? So model-driven programmability benefit হচ্ছে model-based structure. I'll more explain what structure looks like. আপনাকে choice of option হচ্ছে transport-এর ক্ষেত্রে either আপনি SSH use করতে পারেন, sorry netconf or RESTconf. আপনাকে encoding আপনার জন্য open, আপনি XML use করতে পারেন, JSON use করতে পারেন, and abstraction layer in the higher for other open source tool, right? Data model, maybe I'll explain, see quickly which one is important. I'm planning to do some demos, so we can have the time explain করলে আপনাদের জন্য একটু সুবিধা হবে. But the data model হচ্ছে যে there's only one option which is young, yet another next generation data model will come over and over again. What it says, as I said, it will define how the data will look like, not how dataটা কি হবে তা না, structureটা কি হবে সেটা আপনাকে define করবে. And there are basically 3 models of young data model. One is native, one open config, and ITF. I think I have a few slides for that one. Protocol, netconf, RESTconf, gRPC, GNMI. আর encoding এর ক্ষেত্রে আপনার option হচ্ছে JSON, XML, or GBP, which is the Google buffer for telemetry streaming. So আপনি যদি ওভারঅল অপশন দেখেন, লাস্ট 3টা স্লাইডে যে জিনিসগুলো এক্সপ্লেন করা আছে এখানে যা সামারাইজ করা। সো আপনি যদি মডেল ড্রিভেন প্রোগ্রামেবিলিটি করতে চান অ্যাজ এ ডেটা মডেল, ইউ হ্যাভ অনলি অপশন টিল দ্যাট ইজ ইয়াং। এনকোডিং আপনি হয়তো XML করতে পারেন বা JSON। port buff is for telemetry, which is gRPC, GNMI. JSON XML is for RESTconf, and XML is for netconf. আর প্রোটোকলের ক্ষেত্রে আপনি হয়তো netconf ইউজ করতে পারবেন, RESTconf ইউজ করতে পারেন বা GNMI ইউজ করতে পারেন। But it depends on your vendor and model which they are supporting. So আপনি যদি iOS XE 17 ইউজ করেন, they support both netconf and RESTconf, আপনি হয়তো এটা নিয়ে প্লে অ্যারাউন্ড করতে পারেন। Right. So data model is Yang, RFC reference link. কারো যদি ইন্টারেস্ট থাকে RFC পড়া, you can have a look. But if you remember in 2002 IIB body যখন আপনার এই নেটওয়ার্ক মডেলটা ডিফাইন করে, then they realize that we need a structured data modeling. XML, SNMP, SMI is not good enough. That's where that Yang come in, right? And Yang যদি আপনারা দেখেন is a hierarchical tree. They will এখানে আপনার মডিউল থাকবে, সো আপনার হয়তো Yang module I'll explain, like ITF module, open config module, or vendor specific native module. But the idea here is I'll show you how to read it. But আপনি যদি এখানে দেখেন আপনাকে মডিউল থাকবে যে বলে দিবে যে এটা হচ্ছে, maybe I'll switch to
I'll switch to the CLI and this one, right? So আপনি যদি ইয়াং গিটহাব দিয়ে সার্চ দেন, গিটহাবে ইয়াং মডিউল আছে, and one of the tool যদি দেখি আমি গিটহাব সিঙ্ক করা, সো আপনি যদি দেখেন এখানে ভেন্ডর স্পেসিফিক আছে, স্ট্যান্ডার্ড আছে, এক্সপেরিমেন্টাল আছে। লেটস লগ ইন টু দ্য স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ডের মধ্যে ITF স্ট্যান্ডার্ডে গেলাম, রাইট, and the RFC1, এবং এখানে অনেকগুলো ইয়াং মডেল আছে। ফর কেস আমি যদি দেখি ITF interface dot young, interface dot young, so এটা আপনার কাছে একটা ফ্ল্যাট ফাইলের মতো হবে, doesn't make any sense, right? Leave description, lot of comments in, but it doesn't make any sense. So what we do, আমরা যেটা করি Yang এর ক্ষেত্রে, there is a Python tools like PyYang, you can আপনি ইনস্টল করতে পারেন pip install PyYang, but আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে। So if I do py just go to the other temp young, then standard ITF RFC PyYang or Python environment pip install. Right, our Py environmental is an issue. Let's try other way. এটা প্রবলেম ডেমো করার। আচ্ছা, আরেকটা অপশন হতে পারে আমরা PyYang ইউজ করতে পারি, বা আরেকটা টুলে যাই, তাহলে হয়তো সুবিধা হবে, লেটার দেন ফিক্সিং the Python environment. Which one? This one. So Cisco got a new tools. আপনি যদি PyYang নিয়ে কাজ করতে যান, most of the cases আপনি রেফারেন্স পাবেন PyYang and Yang Explorer. PyYang হচ্ছে CLI tool, আপনি PyYang -F3 দিয়ে আপনি যদি দেন ইন্টারফেস RFC, দেন সে এই অনেকটা ট্রি আকারে আপনাকে বলে দিবে, ওকে দিস ওয়ান ইজ ফর ITF ইন্টারফেস, আপনি এটাকে রিড রাইট অথবা রিড অনলি। সো রিড অনলি ইজ বেসিক্যালি স্টেট ইনফরমেশন, আর রিড রাইট হচ্ছে আপনি যে ইন্টারফেস IP অ্যাড্রেস বসাবেন বা সো অন। The latest tool from Cisco is Yang Suite. I'm running in a Docker, আপনি নেটিভ ইনস্টল করতে পারেন, but what it does is আপনি এক্সপ্লোর করতে পারেন, ঠিক আছে? আমার ইয়াং অলরেডি ইম্পোর্ট করা আছে, সো আমি বললাম যে ইয়াং সেট and I'm interested in interface. So ইন্টারফেসের ক্ষেত্রে আপনি দেখবেন IOSX ইন্টারফেস, আবার ITF ইন্টারফেস, আবার ওপেন কনফিগ ইন্টারফেস। সো 3 different model. I think I'll explain later. So আপনি লোড মডিউল করেন, দেখি how quickly it can do. Right. Meanwhile, it's loading. Okay, it's there. Right. আপনি ইন্টারফেস আপনাকে বলে দেবে ইন্টারফেসের আন্ডারে ট্রি গুলা কি আছে, নেম, আপনি নেমে কি করবেন, আপনি নেমের এক্সপ্লেনেশন কি কি দরকার, যে কারণ আপনি যখন ইয়াং মডেলে কাজ করবেন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হিয়ার ইজ দ্য পাথ এন্ড দ্য প্রিফিক্স, রাইট? সো আপনি বলে দিলেন যে আমার এটা হচ্ছে মডিউল ইজ ফর ইফ ইন্টারফেস and the XPath is interface, এবং প্রতিটার ভ্যালুম কি আপনার নেম দিবেন, এবং আপনি যদি এখানে খেয়াল করেন আপনার দুইটা স্টেট, একটা হচ্ছে ইন্টারফেস আর একটা হচ্ছে ইন্টারফেস স্টেট, লাইক দুইটা মডিউল। স্টেট ইজ রিড অনলি, যেটা হচ্ছে আপনার হয়তো কাউন্টার, রাইট? আপনার CRC এগুলো তো আপনি রাইট করতে পারবেন না, আপনি শুধু রিড করতে পারবেন। সেই জিনিসগুলো হচ্ছে আপনার ইন্টারফেস স্টেটের মধ্যে রিড অনলি, রাইট? সেটা আরেকটা টুল আপনি এক্সপ্লোর করতে পারেন টু সি Yang. So as I said, like Yang 3 model, একটা হচ্ছে vendor specific, which is I'll come from the middle one, the ITF, the standard one. ওইটাই আইডিয়া ছিল যে সব ভেন্ডর interoperable হবে, so that's why the ITF come out with a standard. So আপনি যদি vendor ITF support করে, is recommended to use that one, because interface ITF standard
যদি আপনি কোনো ইয়াং মডেল ইউজ করে যদি কোনো প্রোগ্রামেবিলিটি করেন, it should work across all the vendors যারা ইয়াং মডেল সাপোর্ট করে। Then the other one is vendor, because most often the complaint is ITF অনেক slow, আমরা সাবমিট করি, it takes a lot of time. The vendor will have their own capabilities, right? So আপনি যদি ইয়াং এখানে সার্চ করেন সিসকো বা ইন্টারফেসের ক্ষেত্রে ধরেন, সো iOS XE, আমি যে রাউটারটাকে ইম্পোর্ট করছি এখানে iOS XE এর জন্য আবার ইন্টারফেস আছে, সো ইট উইল গিভ অ্যান অ্যাডিশনাল ক্যাপাবিলিটি অন টপ অফ দ্য ITF ইন্টারফেস ইয়াং মডেল। অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ওপেন কনফিগ। ওপেন কনফিগ হচ্ছে বড় বড় যে ভেন্ডর গুলো আছে, দে কাম আপ উইথ এ কনসোর্টিয়াম সেইং দ্যাট অ্যাজ আই সেড ITF ইজ স্লো, স্ট্যান্ডার্ড করাটা সময় লাগে। সো হোয়াট দে ডু ইজ ভেন্ডর নেটিভ গুলাকে তারা নেয়, দে উইল স্ট্যান্ডার্ড ইট and use it defined as an open config with understanding then it will be validated and standard by the ITF in future, right? So so PyYang, how it looks, the Yang Explorer, the arekta jeta ami tool dekhalam Yang Suite, right? So data model gelo number 1. Number 2 hocche netconf, the protocol, as I said, either you can use netconf or restconf. Netconf is standard by ITF, running on the client server module on SSH on port 830 by default. But how it works is it create a session and based on the negotiation. So first the manager or the router will talk to the agent and say that, or NMS will talk to the router and say, okay, what is your, like other protocol, আপনি যদি OSPF ইউজ করেন, আপনি hello পাঠান, then আপনি negotiate করেন, then based on the understanding then you create a session, right? Same thing. So আপনি যদি connect করেন, then send and hello, then it will tell you what are the capabilities of the আমি কি মডেল সাপোর্ট করি। ওকে, আমি ইন্টারফেস সাপোর্ট করি, আমি ইন্টারফেসের শুধু ITF করি না, আমি ওপেন কনফিগ ইন্টারফেসও সাপোর্ট করি, দেন আল সাপোর্ট OSPF BGP, আপনাকে ডিটেলস লিস্ট এসে পাঠাবে। বেসড অন দ্য ক্যাপাবিলিটি দেন আপনি আইদার গেট কনফিগ করতে পারেন বা এডিট করতে পারেন, এন্ড দেন আপনার মেসেজগুলো পাঠাবেন ইন RPC model. So আমার কাছে মনে হয় if we see it in action then it will make more sense rather than doing it. So আপনি যদি এই এপিনিক এর ওয়েবসাইটে আসেন, there is a lab saying netconf lab, right? আমি যেটা করছি, I'm using a sandbox from Cisco, is a always on sandbox. As I said, আপনার কোনো infrastructure ready করতে হবে না to play around all these tools. So they are running on this in this hostname SSH দরকার না 81, and netconf they are using 10,000. By default is 830, but they are using a customized port, and it হচ্ছে username password. So these are the link. They have plenty of sandbox, you can play around. So if I run this command SSH -p on port and I say netconf, then and the password is Cisco 12345. See, it's a listable, and these are the basically capabilities, right? The first thing of over here, the hello packet, and return আমি যে payloadটা পেলাম আর PC reply is basically capability. So I can see it's supposed TCP, which is interesting, so many. But you got the idea, right? It has ITF module for interface, V4, V6, Cisco specific, and so on. And it will for, so আপনার হচ্ছে ফার্স্ট সেশনটা করলেন, আপনি হ্যালো করলেন, আপনি এক্সচেঞ্জ করলেন আপনার ক্যাপাবিলিটিস, রাইট? Then what you do is এই RPC কমান্ডের মধ্যে আপনি হয়তো বলতে পারেন যে I'll support netconf version 1 because you have two different versions of netconf, version 1 and 1.1. রাইট, আপনি আপনার ক্যাপাবিলিটি জানালেন যে আপনি কোন ভার্সনে কথা বলতে চান, দেন দ্যাটস ইট। এটা আপনার সেশনটা ওপেন করে রাখবে and wait for other instruction, right? So the next what I can do is maybe I'll copy paste it and explain what's happening here in Notepad. Oh, there's the problem. PDF এর একটা সমস্যা। Let's see how quickly I can change it. Right. So আমি এখানে যেটা জিজ্ঞেস করবো যে ওকে hello done using the RPC remote procedure call, আমি ওকে জিজ্ঞেস করবো, আচ্ছা can you give me the details of the gigabit Ethernet one, right? Let's see if it is work, other I will have to change it.
Yeah, it's not a right payload. Let's see if I can do. Because I want to spend some time here. আমি যদি raw payloadটা পাই, lab guide is for netcon. Right, let's try this one. So আমি আবার SSH করলাম, right? Password. Sandbox এর একটা ঝামেলা হয়তো। Okay, let's try one more. আমি যদি করি -p2226. আমি locally করতে পারি। It's good to have backup, right? So let's go into right. So আপনারা যারা Vagrant use করছেন, I'm running a local iOS XE in my laptop. So and SSH এমন ইয়ে হচ্ছে আপনার 223. So technically I can use my own one because ইয়াতে হয়তো rate limit থাকতে পারে how many people can connect, but for the time being SSH -p to do the demo 2223. Then username হচ্ছে background at local host -p 830. Let's see. Right. So I'm doing a netconf with one of my local instance, but end result সব একই হবে আপনি যেখানেই করেন, right? The next is the same. I'll ask for this one and see if we have gigabit Ethernet 1 in this router, right? আমি যদি এখানে এটা জিজ্ঞেস করি, right? এখন আপনি যদি পেলোডটা দেখেন রেসপন্স, আমার রিকোয়েস্ট ছিল ওকে হ্যালো ডান, আর পিসির মাধ্যমে আমি তারা জিজ্ঞেস করছি যে এই গিগাবিট ইথারনেটের ডিটেলসটা আমাকে দাও, রাইট? এন্ড আপনি যদি রেসপন্সটা দেখেন, দিস ইজ দ্য আরপিসি রিপ্লাই, রাইট? ফ্রম হিয়ার, এন্ড দিস ওয়ান ইজ অ্যান এক্সএমএল, রাইট? নট ইজি টু রিড। আমি যেটা করতে পারি, আমি এক্সএমএল ফরম্যাটারে যেতে পারি, বা আপনি যে কোনো নোটপ্যাডের যদি এক্সএমএল ইয়া থাকে আপনি সেটা ইউজ করতে পারেন। আমি যদি এটা পেস্ট করে ফরম্যাট এক্সএমএল দেই, so this is a formatted XML and the response আমি দেখতে পাচ্ছি যে আমার গিগাবিট হচ্ছে 1, এই গিগাবিট এর ডেসক্রিপশন হচ্ছে vagrant management, don't change it, and IP address হচ্ছে DHCP, right? And if I এখন আমি যদি এই এনকোডিংটাকে শেষ করি, response will like this, and আমি ক্লোজ করতে পারি, right? So আপনি যে এই XML এর পেলোডে যে রেসপন্সটা পেলেন, basically is the same configuration here. But the সুবিধা যেটা হচ্ছে is an structured data here, right? আপনাকে ওই CLI তে আপনাকে এখন বুঝতে হবে না যে IP address কি, description কি। As long as you can parse this one, then আপনি valid একটা রেসপন্স পাওয়ার কথা, right? Same, but এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন ভাই এর চাইতে তো CLI ভালো, তাই না? আমি আবার RPC পাঠাবো, সেই RPC দিয়ে আমাকে একটা রিপ্লাই করবে, এর চাইতে আমি why not SSH and do show interface gigabit to 1, right? যেটা আমরা জানি এটা তো কুইকার। But the problem is যখন মেশিন টু মেশিন কনফিগারেশনটা হবে তখন তো আপনাকে আরপিসি লিখতে হবে না, রাইট? আলটিমেটলি আপনি আপনার পেলোডে বলে দিবেন যে আরপিসি লুকস লাইক কি, এবং আপনি চাইলে এই ইয়াং সফটওয়্যারটা দিয়ে আপনি আরপিসি বিল্ড করতে পারেন। আপনি যদি জান যে আমি এক্সপ্লোর করব, রাইট? সরি, প্রোটোকল আমি নেটকনফ বানাবো, and I want it for, let's see how quick it is. I need interface, IETF interface, right? Load module, দেখি এটা কতক্ষণে আসে। But the idea is আপনি সফটওয়্যার করতে পারবেন, then I'll show you how it looks like.
আদার অপশন ইজ আপনি পাইথন কোড ইউজ করতে পারবেন বা অন্যান্য অটোমেশন টুলস ইউজ করতে পারবেন। সো আপনি যদি এই গিটহাবে যান, দ্য রেফারেন্স লিঙ্ক আছে দেয়ার আর এনসি ক্লায়েন্ট টু টুলস, রাইট? আমি যদি এখানে আসি, ইট মাইট বি ওভার হিয়ার। সো আপনি যদি এটা দেখেন, এনসি ক্লায়েন্ট দিস পাইথন কোড গিটহাবে অ্যাভেলেবল আছে, ইউ ক্যান ইউজ ইট। বাট দ্য মেইন আইডিয়া ইজ এটা অটোমেটিকলি আপনার রাউটারের সাথে কানেক্ট করবে, করে দিস উইল সেন্ড দিস আরপিসি, দ্য সেম ওয়ান আমরা কোয়েরি করছি, এন্ড ইট উইল গিভ ইউ দ্য আউটপুট। এন্ড আমি যদি পাইথন দিয়ে ট্রাই করি, let's see. So NC client, this interface, not the create one. Get interface. Let's see. Right. So আপনি যদি দেখেন আমার আর ওই আরপিসি সেশন ইনিশিয়েট করতে হলো না, আমাকে আরপিসি এক্সএমএল র কোড পাঠাতে হলো না। স্ক্রিপ্ট উইল ডু ইট ফর মি, বাট এটা আমাকে যেটা করছে, টক টু দ্য iOS XE ম্যানেজমেন্ট, ওই স্যান্ডবক্সটাতে ইউজিং দিস ক্রেডেনশিয়াল আর 10,000 এন্ড জিজ্ঞেস করতেছে তোমার গিগাবিট ইথারনেটের ডিটেলস আমাকে দাও, দেন ইট উইল গিভ ইউ দ্য সেম এক্সএমএল আউটপুট, রাইট? এটা সুন্দরভাবে আসছে কারণ আমি ইউজিং প্রিটি প্রিন্ট লাইব্রেরি মডিউল ইন পাইথন। সো আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে আমার আইপি অ্যাড্রেস এটা কি, এন্ড অ্যাজ ইট ইজ এন এক্সএমএল, আপনার যখন মেশিন টু মেশিন হবে, এটা যদি আপনার এনএমএস এটাকে আরো পার্স করে কিছু করতে যায়, দেন ইজ বেসিক্যালি ইজি, রাইট? খুব। বাট আমি যদি সফটওয়্যারটাতে আবার আসি টু সেভ সাম টাইম, আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন হাউ ডু আই রাইট দিস আরপিসি, ভাই এটা তো খুব পেইনফুল, এই ডাজন্ট লুক ইজি, রাইট? আপনি হয়তো বলতে পারেন যে আমি চাই যে গেট কনফিগ, রাইট, এই ডিভাইসটার জন্য, এন্ড আমার দরকার হচ্ছে কই গেল, let's do it from here. Ethernet 1, then আপনি দিবেন build rpc, দেখছেন? This tool will make the things for you. So আপনি এটা দিয়ে আপনি যদি এখন run rpc দেন, technically এটা it will use the same nc client at the back end, right? কানেক্ট করবে, করে ওকে জিজ্ঞেস করবে যে I need this information related to gigabit ethernet 1, and if you do it properly you should see. Otherwise আমার হয়তো ইন্টারফেসের নাম ঠিক হয় নাই। get config, and আপনি ইয়েও করতে পারেন এটা দিয়ে, হয়তো আপনি let's see, আমার কাছে মনে হয় সেভ করা আছে, লোড রিপ্লে ইন্টারফেস, ক্রিয়েট এ লুপব্যাক ইন্টারফেস। আপনি যদি এটা দেন, আমার অলরেডি একটা করা আছে একটা লুপব্যাক ক্রিয়েট করার জন্য, আমি যেটা রান করি, let's see how it works. Sometimes slow কারণ I'm running in Docker. Let's see. RPC complete. Okay, so if I do show IP interface brief, already loopback 100 একটা ক্রিয়েট হয়ে গেছে। and আপনার যদি বিশ্বাস না হয় যে ভাই loopback 100 তো আগে ছিল, maybe I can change it to loopback 111, sorry, and the IP address maybe 111, and if I run it again, ঠিক আছে, আপনার একটা নতুন ইন্টারফেস loopback 111। সো আপনি অটোমেট করতে পারেন and think about the possibility, right? এখানে আপনার as I said, এটা একদিনে হবে না। আপনি যদি বিজিপি তে আসেন, দেন আপনার বিজিপি ISXC বিজিপি সিনট্যাক্স আছে। সো আইডিয়ালি আপনি আপনার পুরা আরপিসিটা রেডি করতে পারেন টু ডেপ্লয় এ জেস বিজিপি নেইবারশিপ, এন্ড আপনার একটা নেইবার আপ হবে, আপনি ট্রানজিট প্রোভাইডার, হয়তো আপনি প্যারামিটার হয়তো দিবেন যে আপনার পিয়ারিং আইপি অ্যাড্রেস কি হবে আর পিয়ারিং এর আপনার এস নাম্বার কি হবে, এসিএল কি হবে, বা সবকিছু আপনি চাইলে আরপিসির মাধ্যমে বিল্ড করে দেন ইউ পুশ ইট টু। সো জিরো টাচ, আপনাকে হয়তো এসএসএইচ করতে হবে না, লগ ইন করতে হবে না, ইউ ক্যান ডু ইট অটোমেটিকলি, রাইট?
So আমি just summarize করলাম everything to save some time because already 3:40 এর মতো বাজে. So to demo it how it looks like, but the idea is আপনার এই XML sorry netconf এর মাধ্যমে আপনি ওই RPC করতে পারবেন এবং RPC I think it will make sense over here. So আমরা যে show running configuration দিই বা show configuration দিয়ে আমরা ওইটা পাই get configuration এর মাধ্যমে, রাইট, বা get মাধ্যমে, যেটা হচ্ছে netconf এর অপারেশন। এখানে যদি আমরা দেখি আপনি যদি get config আসেন সেটা হবে show running configuration দিবে। আপনি যদি configuration চেঞ্জ করতে চান, আপনি ইউজ করতে চান edit config, যেটা আমি এখানে করলাম, রাইট। দেন আদার অপারেশন হচ্ছে যে আপনি কপি কনফিগারেশন করতে পারবেন, আপনি ডিলিট কনফিগারেশন করতে পারবেন, কমিট করতে পারবেন, সেশন কিল এন্ড করতে পারবেন। সো देयर আর প্লেন্টি অফ অপশন, বাট আমাদের ক্ষেত্রে মোস্ট কমন ওয়ান হবে যে আপনার হয়তো গেট কনফিগ ইনিশিয়ালি টু আমার স্কিল সেটটাকে বাড়ানোর জন্য, যে হাউ দ্য নেট কনফেস্ট কনফগ, দেন ওয়েন উই এক্সপার্ট ইন ডুইং ইট দেন মেবি আমরা এডিট কনফিগে যেতে পারি, রাইট। The next one is RESTconf, which is a modern version of REST API. আপনারা যারা ওয়েবহুক নিয়ে কাজ করেন বা মডার্ন ওয়ে অফ ইন্টিগ্রেশন বিটুইন দ্য মাইক্রো সার্ভিসেস, রাইট, আপনার একটা মাইক্রো সার্ভিস হচ্ছে ডেটাবেস, একটা মাইক্রো সার্ভিস ওয়েব, আপনি যখন ইন্টারাকশন করেন উইদিন আ মাইক্রো সার্ভিস, মোস্ট অফ দ্য কেসেস উই ইউজ এপিআই, we don't write into database directly. আগের মতো এরকম নাই যে কানেকশন স্ট্রিং ক্রিয়েট করলে ইনসার্ট ইনটু ডেটাবেস, মাইএসকিউএল টেবিল নেম দিলাম। Now we don't do it. Everything we do using the payload, using the REST API. আমরা পেলোডে হয়তো বলে দিই যে আমার ডেটাটা কি হবে, মোস্টলি ইনটু JSON, but you can use XML if you want, right? And it use the HTTP, HTTPS. So possibility is immense, and the other reason RESTconf popular হওয়ার হচ্ছে যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আমরা এই REST API ইউজ করে আসছি last 10 years successfully. So tools are there, techniques are there, well-known protocol. When I bring it to the network industry, networking devices is easy to consume because available tools and libraries are there. Easy, like আপনি যখন ব্রাউজ করেন আপনার ব্রাউজার কিন্তু একটা HTTP গেট রিকোয়েস্ট পাঠায় যে index.html বা index.php, দেন আপনি HTML রেসপন্সটা পান, then আপনার ব্রাউজার know how to parse that HTML or PHP, whatever syntax you have, right? Same concept for API, the RESTconf, যেটা হচ্ছে আপনি HTTP গেট করবেন বাট রেসপন্স আসবে আপনার JSON বা XML এ। The most common verb are like the HTTP get, HTTP post. Get হচ্ছে আপনি রিট্রিভ করবেন অনেকটা netconf এর get config এর মতো বা get এর মতো। পোস্ট হচ্ছে আপনি যদি কিছু ইনসার্ট করতে চান, রাইট, এডিট কনফিগ এর মতো। পুট হচ্ছে আপনি যদি আপডেট করতে চান, প্যাচ হচ্ছে যদি আপনি কোনো স্পেসিফিক এন্ট্রিকে অ্যাপেন্ড করতে চান বা মডিফাই করতে চান, আর ডিলিট হচ্ছে আপনি যদি রিমুভ করতে চান, রাইট। সো আপনি যদি উইল হ্যাভ এ লুক ইউজিং দ্য পোস্টম্যান, বাট আপনি যদি ইউআরএল দেখেন ইয়াং মডেলের ট্রিটাকে যদি আপনার মনে থাকে, এখন আপনি ইন্টারফেসের এগেইনস্টে আপনি দেখি ইন্টারফেসের নেম, দেন আপনি হয়তো বলতে পারবেন যে তার স্ট্যাটাস কি, রাইট। সো কাইন্ড অফ ট্রি স্ট্রাকচার এবং রেস্টের ক্ষেত্রে ওই ট্রিটাকে আমরা ইউআরএল হিসেবে ইউজ করি, রাইট। সো আপনার এই অ্যাড্রেসটা হচ্ছে আপনার রাউটারের আইপি অ্যাড্রেস, আপনি যে বলছেন যে I need a RESTconf data and the module I'm using ITF interface, that means এটা দেখে আমি বুঝতে পারতেছি যে he is using RESTconf, ITF standard, my ITF open standard, then the module XPath is interface, আর আমি interested for interface gigabit 1, right? Then সে আপনাকে ওই আউটপুটটাকে দিবে for interface. So there are a lot of tools I'll explain later, but easily আপনি নিতে পারবেন। Common HTTP code reference এখানে রাখা হচ্ছে mostly for troubleshooting, because আমরা যখন একটা HTTP endpoint কে invoke করব, the response is important, because if it is 200 then successful, if it is anything around 400 then some error from the client. So either আমার authentication ঠিক নাই, either আমার authentication ঠিক আছে, I'm not authorized to invoke that one, or maybe আমার আর কোনো rollback access control দেওয়া আছে যে কারণে আমাকে ওই পেলোডটা রিটার্ন করছে না। আর আপনি যদি কোনো 500 রেসপন্স পান, ডেফিনেটলি সার্ভার সাইডে কোনো এরর which we need to troubleshoot. So this one is, এটা হচ্ছে একটা সিম্পল কার্ল, যারা লিনাক্স ইউজ করেন, কার্ল is a free open tool, যেটা আপনি একটা HTTP endpoint কে ইনভোক করতে পারবেন এবং আপনি পেলোডটাকে রিসিভ করতে পারবেন। সো আমি যদি এই কার্ল কমান্ডটাকে আমি যদি এখন কপি পেস্ট করি, if I try to run, এটা কোনো নেটওয়ার্ক ডিভাইসে না, বাট আমি যেটা করছি সেটা হচ্ছে একটা
এন্ড পয়েন্টকে আমি জিজ্ঞেস করছি যে হুইজ আইপি এম জেসন পেলোডটা দরকার, আই নিড এ জেসন রিটার্ন, এবং আমাকে 8.8 এর ডিটেলসটা দাও, রাইট? এবং ভি হচ্ছে ভারভারাস মোডে। সো আপনি যদি আউটপুটটা দেখেন, প্রথমটা হচ্ছে আপনার হেডার। সো এখানে যদি কোনো এসএসএল এক্সপার্ট থাকেন, দে উইল ফিগার ইট আউট যে এসএসএল এ আমরা যে কি নেগোসিয়েশনটা করি, রাইট? ইউজিং দ্য প্রাইভেট ইন প্রাইভেট কি, দেন আমরা একটা প্রিশেয়ার কির মাধ্যমে আমরা নেগোশিয়েট করি যে আমরা কোন সাইফার ইউজ করব, MD5 ইউজ করব না SHA ইউজ করব, অল দোজ ডিটেলস, দিস আর দ্য হেডার, রাইট? সো এটা কোনো এটা ইজ আপ টু এসএসএল, রাইট? ইজ নট ইন্টারেস্টিং ফর আস ফর দিস ট্রেনিং। এই টিউটোরিয়ালে যদি দেখেন যেটা ইম্পর্টেন্ট আমাদের জন্য হচ্ছে, দেন আমি একটা গেট রিকোয়েস্ট করলাম টু দিস হোস্ট, এটা হচ্ছে আপনার রিকোয়েস্ট হেডার। আর রেসপন্স হেডারে আপনি দেখতে পারবেন যে দিস ইজ দ্য রেসপন্স হেডার, রাইট? দে আর রানিং PHP অন দিস ওয়েব সার্ভিস, কোন সময় করলাম, Nginx as a web server, and আমার জন্য পেলোডটা হচ্ছে দিস ওয়ান। সো অ্যাগেন দিস ওয়ান ইজ জেসন পেলোড, কারণ আমি রিকোয়েস্ট করছি জেসন। আর আপনি যদি গুগলে সার্চ দেন যে জেসন ভ্যালিডেটর, রাইট, এন্ড আই ওয়ান্ট টু পে ভ্যালিডেট জেসন, সে আপনাকে একটু সুন্দরভাবে পার্স করে বলবে আর কি যে কান্ট্রি, ইউনাইটেড স্টেট, সিটি এন্ড টাইম জোন কি, রাইট? So this is a quick example. আমার মনে হয় we'll dive into the example with Postman. So as I said, আপনি either the XML এ payload পেতে পারেন বা JSON এ পেতে পারেন, but one of the cool tools to play with RESTconf হচ্ছে either curl, যেটা আপনি যদি CLI করতে চান, আর একটা হচ্ছে Postman. So Postman is an open tools, আপনি হয়তো free subscription এ দিয়ে আপনি হয়তো additional feature পাবেন। I'll close it, sorry. But the idea is এই টুলটা দিয়ে আপনি হয়তো বলতে পারবেন যে and play around with the APIs. So আমি একটা real life example দেখাই। So আপনি হয়তো environment set করতে পারবেন। For me, let's try the Cisco sandbox again, right? So আমি যদি environmentটা দেখি, আমার হচ্ছে iOS XE ম্যানেজমেন্টের জন্য, right? 9443 because it's RESTconf, username developer, পাসওয়ার্ড হচ্ছে Cisco 12345, right? এবং আপনি যদি পোস্টম্যান লাইব্রেরি খুঁজেন, গুগলে সার্চ দেন, দেয়ার আর প্লেন্টি অফ লিঙ্কস। আপনি অন্যরা পাইথন পোস্টম্যান লাইব্রেরি আপনাকে বিল্ড করে রাখবে আপনার জন্য, ইউ ক্যান ডাউনলোড ইট এন্ড ইউ ক্যান স্টার্ট কনজিউম ইট। সো আমি যেটা করছি, সিসকো এসএক্সি যে রেস্টকনফ অ্যাভেলেবল এপিআই এন্ডপয়েন্ট গুলো আছে, সেগুলোকে আমি ইম্পোর্ট করে নিছি, এন্ড দিস আর ওভার হিয়ার, রাইট? ইউ ক্যান হ্যাভ ইট ফর সিসকো ডিএনএ, সিসকো এপিক, হোয়াটএভার ইউ ওয়ান্ট, ইভেন ফর মিরাকি। সো ফর এক্সাম্পল, আমি যদি এখন দেখতে চাই যে, let's take one over here, right? আমার ITF ইন্টারফেস। সো হোস্ট হচ্ছে আমার iOS XE, আমি ওকে কোয়েরি করছি যে তোমার রেস্টকন ডেটা দাও, আমি IITF ইন্টারফেস গুলো চাই, রাইট? আর আপনি যদি বডিতে বলেন যে অথরাইজেশনে আপনি হয়ে গেল যে অথরাইজ করবে ফ্রম ইউজিং দ্যাট ইউজারনেম পাসওয়ার্ড, আপনি যদি ইনভোক করেন, দেন দ্য রেসপন্স আপনি যদি দেখেন 200, তার মানে এটা হচ্ছে একটা সাকসেসফুল রিকোয়েস্ট, আই হ্যাভ দ্য রেসপন্স, এন্ড এটা হচ্ছে রেসপন্স বডি, রাইট? আমি স্ট্রাকচার জেসন ফরম্যাটে পেয়ে গেলাম যে এই রাউটারের ইন্টারফেস কি, ইন্টারফেসের আইপি কি, blah blah blah. আমি হয়তো স্পেসিফিক বলতে পারি যে আমার এত ইন্টারেস্ট দরকার নাই, তুমি আমাকে শুধু গিগাবিট ইথারনেট 1 এর ডিটেইলসটা দাও। ইফ ইউ ডু ইট, দেন দিস ওয়ান ইজ XML, রাইট? কারণ আমি ওকে বলছি XML এ রিটার্ন করতে। বাট হোয়াট আই ক্যান ডু ইন দ্য হেডার, বডি, কন্টেন্ট, ইয়া, সো আমি হয়তো ওকে বলবো যে তুমি আমাকে কন্টেন্ট যেটা রিটার্ন করবো ওইটা আমাকে জেসন এ দাও, তুমি আমাকে XML এ দিও না, বিকজ আই নো জেসন গুড। সো দিস ওয়ান ইজ দ্য আউটপুট একটা স্পেসিফিক ইন্টারফেসের জন্য, রাইট? আপনি হয়তো বলতে পারেন যে হাউ অ্যাবাউট, আমি নেটকনফ দিয়ে একটা ইন্টারফেস ক্রিয়েট করলাম না, লুপব্যাক 111, লেটস অ্যাড এ লুপব্যাক ইন্টারফেস। আমি বলতে পারি যে এই হোস্টে গিয়ে একটা ইন্টারফেস অ্যাড করো যেটা হচ্ছে লুপব্যাক, এবং এটা হচ্ছে আমার পেলোড, রাইট? আমি পেলোডে কি বলি, পেলোডে আমি বলে দিচ্ছি যে লুপব্যাকের নাম হবে 111 configured by bdNOG13, luckily they will allow, hopefully, যে আমি ডেসক্রিপশনে এই নামটা দেখতে চাই। আর এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস, দেখি আমি একটু চেঞ্জ করে নিই, 111, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস লুপব্যাকের, রাইট? এন্ড আমার হচ্ছে এন্ড পয়েন্ট এটা। আমি যদি সেন্ড করি 201 successful, that's mean invoke authorized and I'm successfully created this payload,
এখন আপনি যদি বিশ্বাস না করেন, what we can do is আমি আবার এই ইন্টারফেস ইউআরএলটাকে কল করতে পারি, করে আমি হয়তো দেখতে পারি আমার এটা আছে কিনা। বুম। সো এই ইন্টারফেস loopback 111 কিন্তু আগে ছিল না, রাইট? সো ইউজিং দ্য REST API আমি এই একটা ইন্টারফেস loopback ক্রিয়েট করলাম যেটা হচ্ছে 111 এবং এটা ডেসক্রিপশন হচ্ছে bdNOG13। সো হয়তো ওরা প্রতিদিন ওটা রিফ্রেশ করে, এটা হয়তো কালকেও থাকবে না ইন্টারফেস, বাট ইউ ক্যান প্লে অ্যারাউন্ড উইথ দিস থিং। সো আইডিয়া ইজ আমি নেটকনফ আর রেস্টকনফের যদি আপনি এখন সিমিলারিটি দেখেন, সেম থিং এখানে আমি নেটকনফের মধ্যে আমি ইউজিং দ্য আরপিসি XML দিয়ে আমি হয়তো পেলোড সেন্ড করে আমি ইন্টারফেস ক্রিয়েট করতে পারি, ইন্টারফেস ডিলিট করতে পারি। লেটস ট্রাই টু ডিলিট ইট। আমি 1 ওইটাকে ফেলে দিব, রাইট? আমি বলতেছি যে ডিলিট ইট। নাও দ্য ডিলিট ইজ নট গেট। সো আগেরটা যদি দেখেন এটা হচ্ছে গেট, যখন আমি ক্রিয়েট করি তখন পোস্ট, আর আমি যদি ডিলিট করি তখন ডিলিট। আর আমি বলে দিচ্ছি আমার লুপব্যাক হচ্ছে 111, এটা আমার দরকার নেই। লেটস ট্রাই ইট। Variable issue. Let's try this. Bad request. HTTP in HTTPS. Okay, there should be HTTPS. So it's 200 removed. Successful. আমি যদি আবার read করতে চাই, it's gone, right? So interface হচ্ছে easily দেখানো, loopback create করা, delete করা, but the possibility is immense, right? আপনার যদি এখন normal payload ready করা থাকে, same example, neighborship deploy করবেন, বা আপনি একটা VLAN create করবেন, right? And আপনার যদি এরকম একটা পোর্টাল থাকে আপনার ক্লায়েন্টের জন্য, রাইট? ক্লায়েন্ট আপনাকে সেলফ সার্ভিস পোর্টালের মতো, যে ক্লায়েন্ট আপনাকে মেল করে যে ভাই আমার ভিলেন ক্রিয়েট করো, এন্ড ইউ ডু ইট ম্যানুয়ালি, রাইট? আপনি যদি ক্লায়েন্টকে সেলফ সার্ভিস পোর্টাল দিতে পারেন, যে পোর্টাল থেকে শুধু ভিলেন আইডি বলবে উইথ প্রপার অথরাইজেশন, দেন ইউজিং আইদার নেটকনফ অর রেস্টকনফ আপনি পেলোডটাকে যদি আপনি বানায় নিতে পারেন, দেন ইউ ক্যান পুশ ইট এন্ড ডু দ্য কনফিগারেশন চেঞ্জ উইদাউট টাচিং এনিথিং, রাইট? সো দিস আর ওয়ান অপশন অফ ডুইং ইট। এখন আমি জানি অনেক এটা যদি স্কেলেবল সলিউশন, আমি জানি অনেক ক্লায়েন্ট যেটা করে, ওরা দে ফুলি রিলাইং অন পোস্টম্যান। তাদের এরকম টেমপ্লেট গুলো রেডি করা আছে স্পেশালি ফর সিসকো এসিআই। ইজ কমপ্লেক্স ওয়েন আপনি ইপিজি ক্রিয়েট করবেন, ইউ হ্যাভ টু টাচ মাল্টিপল ইউআই, ইজ নট এফিশিয়েন্ট। সো তারা যেটা করে ওই ইপিজি ক্রিয়েট করার জন্য বা একটা ভিপিসি ক্রিয়েট করার জন্য দে হোয়াট দে ডু ইজ পোস্টম্যানের পেলোডটা রেডি, সো দে জাস্ট ফাইন টিউন এন্ড পুট ইট ইনটু এ ভেরিয়েবল ওভার হিয়ার। এটা আপনার একটা প্রোগ্রামিং টুলস এরই মতো, তাই না? আপনি একটা ভেরিয়েবল অ্যাড করতে পারলেন, ইপিজি, দেন এই যে কার্লি কার্লি দুইটা ব্র্যাকেট দেখলেন, এর মাঝখানে গুলো হচ্ছে ভেরিয়েবল দিয়ে আপনি যদি করেন, দেন they don't rely on any other Cisco Epic interface. Purely on Postman payload, they can deploy any sort of configuration and fetch the configuration for it, right? So these are the two quick example for netconf and postman for a restconf. So আপনি যদি এপনিক এর এই ওয়েবসাইটটাতে আসেন, restconf lab আছে, example explanation same, how you invoke it using curl, and আপনি postman দিয়ে কিভাবে করতে পারেন for guide through. Yeah, right. Let's see how we are doing at the time. Right. Cool. So other JSON format, এটা হচ্ছে রেফারেন্স লিঙ্ক। আমি যা করলাম সেটারই সামারি। আপনি কার্ল দিয়ে হয়তো IOSXC ম্যানেজমেন্ট আপনি কোয়েরি করে দেখতে পারেন যে আউটপুট কি, এন্ড আপনি অ্যাজ ইউর কোয়েরিং অ্যাজ এন রিকোয়েস্ট আপনাকে জেসনে দিবে, দেন আপনি এটা আপনার আপনার পিসির সিএস কমান্ড প্রম্পটে গিয়ে করতে পারেন অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ দ্য কার্ল, এন্ড দেখতে পারেন যে আপনি যদি শুধু ইন্টারফেস না চান, আপনি ফুল রানিং কনফিগারেশন চান, ইভেন ইউ ক্যান ডু দ্যাট। সো দে আপনাকে জেসন পেলোডে আপনাকে পুরো রানিং কনফিগারেশন দিবে। So how you consume, I already explained. The most common one is curl. Browser অনেক সময় supported, it depending on আপনার ব্রাউজারের কি এক্সটেনশন ইউজ করছেন। অনেক এক্সটেনশন আছে যেটা আপনার জেসন পেলোডটাকে উইল ফরম্যাটেড নাইসলি। আপনার কোনো ভ্যালিডেটর বা ওয়েবসাইট দরকার নাই যেখানে কি আপনাকে কপি পেস্ট করে ভ্যালিডেট করতে হবে পেলোডটাকে, রাইট? কার্ল রিকোয়েস্ট সেম, রেস্ট এপিআই। সো এপিআই এর আরো অনেক ইউজফুল কেস হচ্ছে, আপনারা জাস্ট ফর কেস যারা এপিনিক মেম্বার, আপনি যদি এপিনিক হুইজ করে থাকেন, হুইজের নতুন হচ্ছে RDAP, the registration data access protocol, which works on REST API, right?
So one of the example is here. আমি যদি এটাকে ইনভোক করি, পোস্টম্যান হয়তো একটু ভালো দেখাবে। নো অথরাইজেশন রিকোয়ার্ড। সো আমি যদি এটা গেট করি, দেখেন। সো আমি চাচ্ছি যে IPv6 অ্যাড্রেসের আমাকে ডিটেইলসটা দাও। আমি যদি এটা চেঞ্জ করে, আই ডোন্ট নো, ইফ আই রিমেম্বার 202.496.0, এটা ঢাকামের একটা প্রিফিক্স নেটওয়ার্ক, আমি যেটা মনে থাকে। সো আপনার হয়তো বলে দিবে যে এটা হচ্ছে for ঢাকাম লিমিটেড, abuse which database is portable or non-portable, all those information, right? IRT object কি হবে, contact details and so on. So মোদ্দা কথা হচ্ছে যে is a structured data, right? আপনার ওই CLI থেকে আপনার যদি এখন কোনো অটোমেটেড প্রসেস থাকে যে আমি আমার রাউটারে প্রিফিক্স BGP কনফিগার করার আগে আমার কাস্টমার, আমি ট্রানজিট, আমার কাস্টমার আমাকে যে প্রিফিক্স দিবে আমি হুইচ চেক করব, রাইট? লেগেসি আমি চেক করব যে এই প্রিফিক্স গুলো দিয়ে অন করে কিনা, বা এই AS এর আন্ডারে কিনা। ম্যানুয়ালি করতে পারেন, bgp.he.net গিয়েও দেখতে পারেন, এপনিকের হুইজে করতে পারেন নর্মাল CLI। বাট আপনার যদি স্ট্রাকচার ডেটা পান, দেন আমি হয়তো বলতে পারি ফিড অল দ্য প্রিফিক্সেস RDEP URL এ, আর এখানে যে রেসপন্স হবে আমি হয়তো এখানে AS নাম্বার ম্যাচ করে দেখবো যে AS নাম্বার 23956 কিনা, রাইট? ইফ ইট ইজ অ্যাজ লং অ্যাজ then is a valid prefix for that customer, আমি এটাকে allow করব আমার ACL এ, other than আমি allow করব না। As I said, it will not happen in one day, but possibilities are there as long as tools are there are supporting করে, right? Cool, bang on, 3454। আমার কাছে 5 মিনিট বাকি আছে, আমি যদি Q&A section যাই, it's too high level, as I said, like there are more than 100 slides, but আমি স্লাইড গুলাতে ডেমোতে একটু ফোকাস করেছি, then I can show you the tools and techniques, and you can expand on this one. Cool. Any question? I see two. Would you please suggest any open source security and threat monitoring tools? Right. Honestly, I was, but not a security expert anymore. Right. এখানে অনেক security expert আছে, সুমন আছে, তারা আছে। But আপনি যদি threat monitoring এর ক্ষেত্রে যান, আমার কাছে মনে হয় একটা আছে open VAS still there, right? সুমন? vulnerability assessment একটা হতে পারে, আপনি যদি vulnerability বা threat ওইটাতে যেতে চান। threat monitoring এর ক্ষেত্রে আলো থাকতে পারে। I'm not an expert, as I said, anymore in security, right? But definitely there are other people in. And Subrata Sharkar, Cisco Yang is very good tool. Is it free? Yang, so আপনি যদি Yang suite এর কথা বলে থাকেন, yes, it's free. It's easy to free to consume, free to download. আপনি যদি চান yeah. কারণ ইয়াং এক্সপ্লোরারটা সমস্যা হচ্ছে বেসড অন ফ্ল্যাশ, এন্ড ফ্ল্যাশ ডিকমিশন হয়ে গেছে, ফ্ল্যাশ ইজ নট সাপোর্টেড এনিমোর। সো আপনার যদি ইয়াং এক্সপ্লোরার ইনস্টল করা থাকে, আপনার ব্রাউজার ডেফিনেটলি উইল নট সাপোর্ট, বাট ইটস ফ্রি। আইদার আপনি ডকার ইনস্টল করতে পারেন বা আপনি নেটিভলি ইনস্টল করতে পারেন, দেয়ার আর আদার অপশন, বাট ইটস ফ্রি। ফর মাই কেস, আমি আমার এই ম্যাকের মধ্যে ডকারে আমি ইউজিং ইট। সো আপনি যদি ডকার কম্পোজ দিবেন, ইম্পোর্ট করবেন, এন্ড ইউ জাস্ট ইউজ ইট, দ্যাটস ইট। Cool. Any other question? Papu bhai, there are some raised hand. যদি চান আমরা মাইক অন করতে পারি তাদের। Let's give it a try. See কি হয়। So there is a question. Mohibul Hassan. How do I find sensor path for Cisco router? So আমি যদি আপনার প্রশ্নটা বুঝে থাকি, আপনি কি ওই আপনার নেট কনফের এক্স পাথের কথা বলছেন? আপনি তো মাইক ওপেন করে হয়তো প্রশ্ন করতে পারেন। Yes, okay. So in that case, as I said, these tools will have, একটা তো হচ্ছে আপনি পাইয়াং দিয়ে আপনি ট্রি দিয়ে দেখতে পারেন। সো আমি যদি let's see, explore ইয়াং, interface, or maybe let's see another example. I think I have something ready-made because there's a common one, right? So দেখতে পাচ্ছেন আমার এটা নোটপ্যাড? I don't know if it's too small or not, right? So it is for telemetry, for gRPC. আমি telemetry সেকশনে কভার করিনি, maybe in future. But আমি যদি দেখতে চাই যে IOSXE, let's say CPU,
রাইট, লোড মডিউল। আমি চাই জিআরপিসি দিয়ে টেলিমেট্রি দিয়ে আমার সিপিইউ বা মেমোরি আমি মনিটর করব। সো আমি যদি সিপিইউ তে আসি, দেন হাউ ডু আই নো দিস এক্স পাথ, রাইট? দিস ইজ দ্য বিগেস্ট কোয়েশ্চেন আমি যদি বুঝে থাকি। এটা আর্লি স্টেজে সবারই একই। সো আপনি যদি এই এক্সপ্লোরারে আসেন, তো ফার্স্ট পাথ হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন দ্য দ্য মডিউল নেম। সো ইজ সিসকো আইএসএক্সি প্রসেস সিপিইউ, রাইট? আপনার এক্স পাথ হচ্ছে সিপিইউ ইউজেস, আর আপনার নেমস আর প্রিফিক্স হচ্ছে দিস ওয়ান, রাইট? সো প্রিফিক্স সিপিইউ। সো প্রিফিক্স হচ্ছে আপনার আমার এখানে ইন্টারফেস আছে সিপিইউ, কই দেখি সিপিইউ পাই কিনা, তাহলে আপনার জন্য বোঝানো সুবিধা হবে। রাইট, আপনি যদি প্রসেস সিপিইউ আইএসএক্সি দেখেন, দিস ইজ দ্য আপনার হচ্ছে প্রিফিক্স, রাইট? এন্ড দ্য লাস্ট পাথ হচ্ছে আপনার হচ্ছে এক্স পাথ, যেটা আপনি এখান থেকে পাবেন। সো আপনি যদি 5 সেকেন্ড জিআরপিসি মেট্রিক চান, টেলিমেট্রি ডেটা চান, তার জন্য আপনার এক্স পাথ হবে সিপি ইউটিলাইজেশন দিস ওয়ান। সো দিস টু ফিল্ড কম্বিনেশন অফ ইওর প্রিফিক্স এন্ড এক্স পাথ, এটা হচ্ছে আপনার এটা। ডাজ ইট মেক সেন্স? মানে রেস্ট কনফিগ কনসেপ্ট সেমই হবে। আপনি যদি নেট কনফিগ করেন কনসেপ্ট সেমই হবে, বাট এই এক্সপ্লোরার থেকে আপনি তো ফিগার আউট করতে পারবেন যে আপনার প্রিফিক্স কি হবে আর এক্স পাথ কি হবে। Any other question? আমরা মাইক গুলো অন করতে পারি। আমিনুল ইসলাম, অ্যালাউ টু টক। আমার মনে হয় না আমার ইমেল, আই ক্যান শেয়ার মাই ইমেল অ্যাড্রেস হিয়ার। সো আমার কাছে মনে হয় কুইকলি, ডেফিনেটলি। সো এখন যদি প্রশ্ন না করতে চান, ড্রপ এন ইমেল, I'll try to answer them because already 4টা বাজে। I think next session will be much more interesting than my one, right? EVPN. So আমি হয়তো এটার সাথে ওভারল্যাপ করতে চাই না। If there is no other question, maybe I'll stop here. Over to you, Shumon. থ্যাংক ইউ পাপ্পু ভাই। অনেকগুলো বেশিরভাগ আমরা যেগুলো আজকে শিখলাম আসলে আমাদের জন্য নতুন। আমার মনে হয় সবগুলো অল্প দু একটা টুলস নিয়ে আমরা হয়তো কাজ করেছি, কিন্তু হচ্ছে যে বেশিরভাগ টুলস গুলো আমাদের জন্য নতুন, এবং আমরা যেটা আসলে বুঝতে পারছি যে হচ্ছে যে একটা ট্রানজিশন কিন্তু আসলে এই নেটওয়ার্ক মনিটরিং এবং ম্যানেজমেন্টে হচ্ছে। সো হচ্ছে যে মোর এগুলো ড্রাইভিং টু সফটওয়্যার ম্যানেজমেন্ট বেস। সো হচ্ছে যে সাধারণত নেটওয়ার্কের আমরা যারা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি, তারা হচ্ছে যে সফটওয়্যার এই ম্যানেজেবিলিটি এপিআই আমাদের জন্য খুবই ভীতিকর বিষয়। সো সেই জিনিসগুলো আপনি যেভাবে দেখিয়েছেন মনে হয়েছে যে আসলে এতটা ভীতিকর নয়, এগুলো এখন অনেক বেশি টুলস ড্রিভেন। সো আমরা হয়তো সহজেই এগুলো ব্যবহার করতে পারবো, এবং এগুলো হচ্ছে যে যে বেনিফিটটা এটা আমরা নিয়ে আমাদের জন্য এই কমিউনিটির জন্য সত্যি খুব হেল্প হবে। সো থ্যাংক ইউ আবারও পাপ্পু ভাই, অনেক ধন্যবাদ। এতদিন পর আপনার থেকে বড় একটা সেশন আমরা পেয়েছি এবং খুবই ইউজফুল একটা সেশন, এবং এই নিশ্চয়ই আমাদের কমিউনিটির জন্য এটা একটা বড় হেল্প হবে। ধন্যবাদ পাপ্পু ভাই আজকের এই সেশনের জন্য। সো বিগ হ্যান্ডস টু পাপ্পু ভাই ফর হিজ সেশন টুডে। নেক্সট আমাদের সাথে আছে আমাদের অনেকেরই হচ্ছে যে রাউটিং গুরু রোমান ভাই। সো যাদের কাছে যার থেকে আসলে আমাদের অনেক এখানে যারা আছে বেশিরভাগের আসলে রাউটিং শেখাটা শুরু হয়েছিল। সো আমাদের পরের সেশনটা আরেকটা আমাদের যেটা বলছিলাম এর আগে যে একটা ইভলিউশনের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। সো ইভিপিএন আরেকটা
নতুন একটা কনসেপ্ট, অনেকে ব্যবহার করছেন, কেউ হয়তো চিন্তা করছেন এটা ব্যবহার করবেন। সো আজকে রোমান ভাই এটা নিয়ে কাজ করছেন। সো রোমান ভাইকে নতুন করে বলার বা পরিচয় করানোর কিছু নাই। সো এই সেশনটা আমরা পাবো রোমান ভাইয়ের কাছ থেকে, রোমান ভাই এই সেশনটা নেবেন। সো রোমান ভাই, ইউ আর ওয়েলকাম হিয়ার। রোমান ভাই আপনি মিউটেড। হ্যাঁ, সুমন শোনা যায়? শোনাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ডেফিনেটলি পাপ্পুর ইমেল অ্যাড্রেসটা খুব পছন্দ করি। what ইমেল অ্যাড্রেস কি ছিল পাপ্পু? fakrul@alom.rock কই পেয়েছে এটা? এখন অনেক নতুন জিটিএল ডোমেইন চলে আসছে। আপনি চাইলে nurul.slam@slam.vodka করতে পারেন যে anyway, yeah, lots of change happening. I can see that. Okay, so I mean, what we can do, like, when we speak, we can speak in, like, both Bengali and English. I mean, definitely, I would like to take the opportunity to speak in Bengali because that's our own language, and the objective is আমরা যত বাংলা ইউজ করতে পারি আমাদের bdNOG সেশনে তত সবার জন্য ইউজফুল। মানে মাথার মধ্যে একটা খুব টেকনিক্যাল কমপ্লিকেটেড ব্যাপার মাথার মধ্যে ট্রান্সলেট করে বোঝার চাইতে সরাসরি বোঝাটা খুব বেশি ইজি। আমি শিওর না যে আমরা যখন ইন্টারাকশন করবো এটা কিভাবে করা সম্ভব জুমে। আমরা কি মানে কিউএনএ একদম সবার শেষে পাবো, তাই তো? এর আগে আমরা শুধু প্রেজেন্টেশন করে যাবো? আপনার উপরে, আপনি যদি হয়তো ধরেন রিলেভেন্ট হলে ইন সেশনও করতে পারেন ভাইয়া। আমার মনে হয় প্রথম 5 মিনিট যদি আমরা একটু ইন্টারঅ্যাক্টিভ করি তাহলে হবে কি যে এনগেজমেন্টের সুবিধা হবে। আদারওয়াইজ আই এম নট শিওর হাউ পিপল আর রেডি টু ডিসকাস অ্যাবাউট ইভিপিএন বিকজ মোস্ট অফ দ্য পিপল আমার মনে হয় একদম মানে ডিপলি এনগেজ উইথ পাপ্পুর টেলিমেট্রি নেটওয়ার্ক ম্যানেজমেন্টের উপরে। সো let me share my slide first. Give me a sec. Host disable participant screen sharing. এই সুমন, আমার প্রেজেন্টেশন গুলো শেয়ার করবো কিভাবে? আমার বোধহয় এনেবল করতে হবে। It's already should have. Just right here. থাকার কথা ভাইয়া। আমি শেয়ার স্ক্রিনে যাচ্ছি কিন্তু আমি পাইছি এবার। হ্যাঁ আসছে। ওকে, সো লেট মি শেয়ার মাই হোল স্ক্রিন। দেখা যাচ্ছে স্ক্রিন? জি দেখা যাচ্ছে। Okay, EVPN. So first of all আমাদের একটু আগে বোঝা দরকার যে আমরা আসলে কি সলভ করতেছি VPN দিয়ে। এর আগে কিছু কোয়েশ্চেনও থাকা উচিত যে আসলে VPNটা কি জিনিস। তো এখন নর্মালি আমরা যেভাবে আমাদের bdNOG এর সেশন গুলো করি, মানে আমাদের তো খুব ইন্টারঅ্যাক্টিভ সেশন থাকে যদি আমরা ফেস টু ফেস করতে পারি। তো আমরা সেই অপরচুনিটি এবার হয়তো পাচ্ছি না, কিন্তু আমরা আদার্স অন্যান্য যে সমস্ত অপরচুনিটি সেগুলো নেওয়ার চেষ্টা করি যে টেকনোলজি ইউজ করে কিভাবে আমরা এটা ইন্টারঅ্যাক্টিভ করি। সো আমরা একটু জানা দরকার ফার্স্ট অফ অল বাংলাদেশে আমাদের এখানে ইভিপিএন এর কতটুকু ডেপ্লয়মেন্ট হয়েছে বা ইভিপিএনটা আমরা কেন ইউজ করি, মানে এ ব্যাপারে কেউ দুই একটা ওয়ার্ড বা কথা আমাকে একটু শেয়ার করতে পারে কিনা যে কি অবস্থা বাংলাদেশি ইভিপিএন এর। তারপর আমি যেটা করতে পারি, আমি এটা রিলেট করতে পারি যে আমাদের গ্লোবালি কি হচ্ছে বা টেকনোলজি ওয়ার্ল্ডে কি হচ্ছে, কিভাবে সার্ভিস প্রোভাইডার, কিভাবে এন্টারপ্রাইজ তারা ইভিপিএন টেকনোলজিতে মুভ করতে চায় বা করার প্ল্যান করতেছে বা কতটুকু ভায়াবল করতে চাইলে।
সুমনের কোনো আইডিয়া আছে যে বাংলাদেশে কি অবস্থা ভিপিএন এর, বা সাইমন কিংবা আওয়াল যদি থাকে? ইমপ্লিমেন্টেশনে আমি শুনি নাই, এখনো ওইভাবে শুরু হয়েছে। তো সত্যি এটা আসলে আমাদের জন্য নতুন। আচ্ছা, তো আমরা কিছু হয়তো এরকম ইভেন্টে হয়তো কিছু ডিসকাশন দেখেছি, বাট হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন লেভেল ওইভাবে আমি এখনো কারোর সাথে ডিসকাশন হয়নি যে কেউ ইমপ্লিমেন্ট করেছে। বিদ্যুৎ ভাই হয়তো চেষ্টা করছে, বিদ্যুৎ ভাইয়ের একটা প্ল্যান আছে করার। হচ্ছে যে আচ্ছা আচ্ছা, যেমন ধরেন যে এই কমপ্লিট প্রেজেন্টেশনটা, যেমন ধরেন আমরা যখন টিউটোরিয়াল করতেছি, টিউটোরিয়ালে কিন্তু আমাদের মেইন উদ্দেশ্যটা থাকে যে আমরা একটু সময় নিয়ে একটু মানে ডিপ ড্রাইভ করে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে এক ধরনের অ্যাপ্রোচ। আর আরেকটা হচ্ছে যে আমরা যখন কনফারেন্সে কোনো টেকনোলজি নিয়ে ডিসকাস করি, এটা খুব ভাষা ওভারঅল একটা আইডিয়া পাওয়া যায়, এবং তারপর চিন্তা করা যায় যে আমরা আরো কি কি জানতে হবে, কিভাবে জানতে হবে, এই সমস্ত ব্যাপারগুলো আইডিয়া পাওয়া যায়। তো সেই কনটেক্সট থেকে আমরা যখন টিউটোরিয়ালটাকে প্ল্যান করলাম খুব শর্ট নোটিসে, তো তখন মাথায় ছিল যে আমরা এক কাজ করি, এই টিউটোরিয়ালে আমরা এই প্রোটোকল লেভেল নীতিগীতি ব্যাপারগুলো ডিসকাস না করে এর ওভারঅল শুধু প্রবলেম স্টেটটাকে খুব ভালো করে ডিফাইন করার চেষ্টা করি, এবং এটাকে রিলেট করি যে আমাদের রিয়েল লাইফ নেটওয়ার্কে এই সমস্ত প্রবলেম আসলেও আদৌ এটা একটা প্রবলেম কিনা, এবং যদি হয়ে থাকে প্রবলেম, তাহলে এই প্রবলেমগুলো মানে এটা হঠাৎ করে আসে নাই। আমরা তো নেটওয়ার্ক চলতেছে, আমরা তো কখনো ফেস করলাম না কোনো প্রবলেম আছে, চলতেছে সব, আমরা করতেছি হচ্ছে, বাট এখানে হঠাৎ করে কেন বলা হচ্ছে এটা একটা প্রবলেম, নতুন টেকনোলজি আসছে, এটা অ্যাডপ্ট করো। এই জিনিসটাকে আগে আমরা বোঝার চেষ্টা করি, তাই না? যেমন ফার্স্ট স্লাইডে আমি ভাবছিলাম যে সবকিছু এক স্লাইডে আনা যায় কিনা, খুব চ্যালেঞ্জ। তো সবাই যখন এই ভিপিএন নিয়ে পড়ালেখা করার চেষ্টা করে, আমরা প্রথমে যেটা চিন্তা করে যে এই ভিপিএন জিনিসটা কি আসলে। হ্যাঁ, এর নামটা তো ভিপিএন, এটা মানে নেম ইজ সেলফ এক্সপ্লেনেটরি, যে এটা একটা ইথারনেট ভিপিএন, রাইট? সো তাহলে আমরা এতদিন কি ভিপিএন ইউজ করছি, ওটা কি ইথারনেট ছিল না নাকি? তো আমরা হয়তো খুব বেশি ফ্যামিলিয়ার আমাদের ট্র্যাডিশনাল ভিপিএন কে আইপি ভিপিএন বলার জন্য, রাইট? মানে এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যেহেতু একটা অলরেডি একটা নেটওয়ার্ক বিল্ড হয়ে আছে গ্লোবালি, আমি গ্লোবালের কথা বলছি, গ্লোবাল নেটওয়ার্ক একটা বিল্ড হয়ে আছে যেটাকে আমরা ইন্টারনেট বলি, এবং সেই নেটওয়ার্কের যে সাকসেস স্টোরি বা টেকনোলজি আছে, এই সমস্ত জিনিসগুলোকে ইউজ করে আমরা হয়তো এন্টারপ্রাইজেও এখন বা অনেক আগে থেকেই এই টেকনোলজিটাকে মানে ডিপ্লয় করার চেষ্টা করা হয়েছে। কিন্তু এখন যেটা অবস্থা দাঁড়াইছে যে এন্টারপ্রাইজ নেটওয়ার্কটা এখন এত বড় হয়ে গেছে, এন্টারপ্রাইজ নেটওয়ার্কটা এখন এত বড় হয়ে গেছে যে এটাকে আমরা আলাদা করে চিন্তা করতে পারি না। মানে টেকনোলজি যা আসতেছে আমরা চিন্তা করি এভাবে যে এটা সার্ভিস প্রোভাইডার কিভাবে অ্যাডপ্ট হবে, এন্টারপ্রাইজে কিভাবে অ্যাডপ্ট হবে, মানে এটা একটা মানে কোএক্সিস্ট করে আর কি। এবং এটা করতে গিয়ে যেটা হয় যে আমাদের নেটওয়ার্ক মানে আমরা রিসেন্টলি যেটা দেখি যে অনেক ফ্র্যাগমেন্ট হয়ে যাচ্ছে। এন্ড এটা একটা কেউ এটাকে ভালো দিক খোঁজার চেষ্টা করে, কেউ এটা একটা খারাপ দিক খোঁজার চেষ্টা করে, কেউ অ্যাডভান্টেজ কেউ ডিসঅ্যাডভান্টেজ বিভিন্ন ভাবে দেখার চেষ্টা করে। তো আমি আবার ইভিপিএন এর দিকে ফিরে যাই। ইভিপিএনটা হচ্ছে বেসিক্যালি আমরা আগে যে ভিপিএন করছি, যে আমাদের যে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক গুলো আছে, যে এন্টারপ্রাইজে আমরা আগে শুধু ইন্টারনেট ইউজ করতাম, এখন এন্টারপ্রাইজের যে নিজস্ব কিছু ডেটা থাকে, নিজস্ব কিছু কন্টেন্ট থাকে, এগুলোকে যখন আমরা পাবলিক নেটওয়ার্ক দিয়ে ক্যারি করানোর চেষ্টা করি, ওইটাকে একটা সামহাও আমরা ডিফাইন করি ভিপিএন হিসেবে। আমরা যদি খুব ছোট ভাষা খুব ছোট করে এটাকে ডিফাইন করি, যে আমাদের প্রাইভেট ডেটাকে যদি আমরা পাবলিক নেটওয়ার্কের উপর দিয়ে বা পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের উপরে ক্যারি করার চেষ্টা করি, ওইটাকে আমরা সাম সর্ট অফ ভিপিএন হিসেবে ডিফাইন করি। এবং সেই ভিপিএন এর আজকে ডালপালা হয়ে অনেক রকম ভিপিএন হয়ে গেছে, L2 ভিপিএন, L3 ভিপিএন, অনেক কিছু, এখন আবার ইভিপিএন। সো বেসিক্যালি ইভিপিএন হচ্ছে ইন এ শর্ট যে আমরা আগে যে সমস্ত ভিপিএন দেখছি, আমরা শুরু করছি হয়তো অনেক আগে থেকে, যখন আমরা ভিপিএন এর কাজ শুরু করছি, ধরেন যে আইপিসেক দিয়ে আমরা ভিপিএন করতাম, জিআরই দিয়ে একটু টানেলিং করতাম, এখানে কিছু সিকিউরিটি থাকতো, কোনোটা ওপেন ছিল, কোনো সিকিউরিটি ছিল না, এই সমস্ত বিভিন্ন চ্যালেঞ্জ ছিল। এখন ইভিপিএন এসে যেটা করা হচ্ছে, বিহাইন্ড দ্য টেকনোলজি কিন্তু সেম। বিহাইন্ড দ্য টেকনোলজি কি হচ্ছে, মানে পেছনের টেকনোলজিটা কি হচ্ছে, এটাকে একটা এনক্যাপসুলেশন করা হচ্ছে, যে আপনার যে ট্রান্সপোর্ট নেটওয়ার্ক, সেখানকার যে প্যাকেট যেভাবে ট্রান্সমিট হবে সেইটাকে আমরা আউটার হেডার বলতেছি, এবং অ্যাকচুয়াল ডেটাটাকে আমরা ভিতরে পেলোডের মধ্যে দিয়ে এটাকে এনক্যাপসুলেট করে পাঠিয়ে দিচ্ছি। বিহাইন্ড দ্য টেকনোলজি সেম, কিন্তু আমরা এটাকে করতেছি ডিফারেন্ট সময় ডিফারেন্ট ভাবে। তো এই ভিপিএন যেটা করে, যে মোস্টলি সবাই যেটা বলে বা বলার চেষ্টা করে, যেটাকে লেয়ার 2 বা আপনার ইথারনেট, যেটা আপনার ফ্রেম ট্রান্সমিট করবে অ্যাক্রস আমার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে। তাহলে ডিফারেন্সটা কোথায় হচ্ছে, আমাদের যে এক্সিস্টিং নেটওয়ার্কটা বিল্ড করা আছে, যে নেটওয়ার্কটা আছে হচ্ছে গ্লোবাল ইন্টারনেট, বেসিক্যালি L3 নেটওয়ার্ক, রাউটেড নেটওয়ার্ক।
এবং কেন আমাদের রাউটার নেটওয়ার্ক বিল্ড করা হয়েছে এটা নিয়ে আর কোনো ডিসকাশনে যাব না। আজকে আমরা সবাই জানি দ্যাট ইজ দ্য মানে প্রুভেন ওয়েল এস্টাবলিশড ইনফ্রাস্ট্রাকচার, যে আমাদের সবগুলো ডিফারেন্ট নেটওয়ার্ক কম্পোনেন্ট যা যা আছে, এস বিল্ডিং ব্লক বলেন বা যেভাবে করে করে রাউটিং নেটওয়ার্ক বিল্ড করা আছে, এই রাউটেড নেটওয়ার্কের উপরে আমাদেরকে ফ্রেম পাঠাইতে হবে। তার একটা সিস্টেম হচ্ছে আমাদের এই লেয়ার 2 বা লেয়ার 2 ভিপিএন বলেন, এই ভিপিএন বলেন বা আরো বিভিন্ন যে সমস্ত লেয়ার 2 টাইপের প্রোটোকল আছে তারা যে কাজগুলো করে, এটাই হচ্ছে ওভারঅল আমাদের ইথারনেট ভিপিএন, যে আমরা ফ্রেম ট্রান্সমিট করার চেষ্টা করব। এখন কোয়েশ্চেন থাকে যে ফ্রেম ট্রান্সমিট করব, এটা তো আমাদের আছেই। যেমন ধরেন যে আমরা কি বলে, আমরা আগে একসময় ক্রস কানেক্ট করে ওই যে সিসকোর একটা প্রপার্টি ছিল যে ক্রস কানেক্ট করে আমরা ফ্রেম ট্রান্সমিট করতে পারতাম। তারপরে যেটা আসলো আমাদের এমপিএলএস এর মধ্যে আসলো হচ্ছে যে আপনার ওই বিপিএলএস, বিপিডব্লিউএস, এগুলো তো ছিলই। তারপর কেন এই ভিপিএন দরকার? এই জিনিসগুলো একটু ডিমিস্টিফাই করার চেষ্টা করবো আমাদের আজকের প্রেজেন্টেশনে, যে আমাদের তো আগে একটা সলিউশন ছিল, ওই সলিউশনটার তাহলে চ্যালেঞ্জ কোথায়, লিমিটেশনস কোথায়, এই লিমিটেশনস গুলো আমরা এই ভিপিএন এর মধ্যে গিয়ে আমরা ওভারকাম করার জন্য একটা চেষ্টা করতেছি। এখন আমি যেভাবে দেখি এটা, বা আপনারাও হয়তো নোটিস করছেন, যে যখন কোনো নতুন টেকনোলজি আসে বলা হয় দিস ইজ দ্য বেস্ট, রাইট? সেম ছিল আপনার বিপিএলএস এর সময়, সেম ছিল এমপিএলএস এর L3 ভিপিএন এর সময়, কিন্তু খুব শর্ট টাইমে নতুন টেকনোলজি এসে বলা হয় না এখন এটা বেস্ট। So I'm not going to tell that this is the best one, but this is the upcoming one. People, they think this will address the current challenges. এটা আমাদের যেটা আছে, and current challenge কি? আমাদের ক্লাউড ডেপ্লয়মেন্ট হচ্ছে, আমাদের ভিএম গুলাকে বিভিন্ন ক্লাউডে চলে যাচ্ছে। আমাদের এখন কি ছিল, আগে আমাদের ফিজিক্যাল কম্পিউট রিসোর্স ছিল, যে কম্পিউট রিসোর্স গুলোকে এখন আমরা কনভার্ট করে একটা ভার্চুয়াল মেশিনে ট্রান্সফার করছি। এখন করার পরে বিভিন্ন টুলস আছে, ভিমোশন টাইপের, ধরেন যে এই যে বিভিন্ন টুলস যেগুলো দিয়ে আমরা ভিএম গুলোকে এক ডেটা সেন্টার থেকে এক ডেটা সেন্টারে ট্রান্সফার করতে গিয়ে কি হচ্ছে, যে আমরা দেখতেছি যখন ট্রান্সফার করলাম, এখানে যে কনফিগারেশন গুলো ছিল ভিএম এর মধ্যে, যে আইপি অ্যাড্রেস, গেটওয়েস, আরো সো অন, আমরা যদি আরেকটা ডেটা সেন্টারে নিয়ে যাই, ওখানে গিয়ে হয়তো দেখবেন যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার ডিফারেন্ট, এগুলো চেঞ্জ করা লাগতে পারে। তো আমি একটা সিমলেস মাইগ্রেশন চাচ্ছি, যেন আমার কোনো কিছু হাত দিতে না হয়। তো এইভাবে করে যদি কোনো ভিপিএন ডেভেলপ করা যায়, সেটা বেস্ট, বা সেটা বোধহয় আমাদের যুগের সঙ্গে খুব একটা আপ টু ডেট হবে। এই কনটেক্সট থেকে এই ভিপিএনটা এখন খুব পপুলার। ওকে, সো এখন আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করা দরকার, যে এই ইভিপিএনটা আসলে আমার কমপ্লিট নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারে কোথায় রোল প্লে করে। আমি যখন একটা মেশিন থেকে আরেকটা মেশিনে ডাটা পাঠাচ্ছি, ডাটা পাঠালে আমি কি পাঠাই? একটা প্যাকেট পাঠাই, রাইট? একটা আইপি প্যাকেট থাকে, তার উপরে হয়তো ফ্রেম আসে, আপনার হপ বাই হপ এইভাবে চলে যায়। এইখানে ইভিপিএন আমরা দেখতেছি যে বিজিপি, টিজিপি অনেক কিছু আছে, তো এগুলোর সঙ্গে তো আমি প্যাকেটের কোনো সম্পর্ক দেখি না। যখন প্যাকেট যায়, প্যাকেট তো আর বিজিপির এস পাথ থাকে না, প্যাকেটের মধ্যে বিজিপির কিছু থাকে না, জাস্ট প্যাকেট। তাহলে এর সঙ্গে সম্পর্ক কই? সম্পর্কটা হচ্ছে ওইখানে, এই যে প্যাকেটগুলো যাবে সোর্স থেকে ডেস্টিনেশনে, কোন নেক্সট হপটাকে সে ইউজ করবে এনক্যাপসুলেশনের ভিতরে, এই ইনফরমেশন গুলো কই থেকে পাবে? এগুলো আসবে হচ্ছে আপনার আরেকটা প্রসেস থেকে, যেটা আমরা রাউটিং প্রসেস বলি। দোজ আর কমপ্লিটলি কন্ট্রোল প্লেন স্টাফ, ওইভাবেই আমার ইনফ্রাস্ট্রাকচারকে বিল্ড করা হবে। সো কন্ট্রোল প্লেন, আমরা যখন ইভিপিএন নিয়ে আলোচনা করব, ইভিপিএন ইজ কমপ্লিটলি এ কন্ট্রোল প্লেন থিংস। এখানে ডেটা প্লেনের সঙ্গে সম্পর্ক কি সেটা আমরা পরে দেখবো, বাট আপাতত ইভিপিএনটা হচ্ছে কমপ্লিটলি কন্ট্রোল প্লেন। এর সঙ্গে আমার ডেটা এনক্যাপসুলেশন যখন হচ্ছে, হয়তো আপনারা ওইভাবে ডিরেক্টলি রিলেট করতে পারবেন না, বাট দ্যার ইজ এ রিলেশন, যেটা আমরা বোঝার চেষ্টা করবো। তো ইভিপিএন যখন একটা কন্ট্রোল প্লেন প্রোটোকল, রাইট? এই কন্ট্রোল প্লেন প্রোটোকল কিছু ইনফরমেশন ফিট করতেছে আমার নেটওয়ার্কের ডিভাইস গুলোর মধ্যে, এবং সেখানে গিয়ে কি হচ্ছে, সরি, আমার ক্যামেরায় একটা স্ক্রিনে, আমার প্রেজেন্টেশন আরেক স্ক্রিনে। সো তখন কি হচ্ছে যে আমি এদিকে নিয়ে আসি, দাঁড়ান। ওকে, আচ্ছা, তো এই যে আমাদের যে কন্ট্রোল প্লেনের যে প্রোটোকল আছে, এই কন্ট্রোল প্লেন প্রোটোকল যখন আমাদের এই ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করে ডিভাইসের সঙ্গে, করার পরে এক ধরনের স্টেট তৈরি হয়, রাউটার বা সুইচ যেটা আমরা ইউজ করি, সেই ইনফরমেশন গুলো করে কি ইউজ করে আপনি ডেটা এনক্যাপসুলেশন গুলো হয়। ডেটা যখন এনক্যাপসুলেশন হয়, হয়ে তখন ডেটাগুলোকে সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে পারে। তো সেটাকে আমরা বলতেছি ডেটা প্লেন প্রসেস, আর কন্ট্রোল প্লেন প্রসেস সেপারেট, যেটা আমি এখন বললাম। এখন ইভিপিএনটা আমি যেটা বলতেছি সেটা বলার চেষ্টা করতেছি, এটা কমপ্লিটলি একটা কন্ট্রোল প্লেন প্রোটোকল, যার সঙ্গে আপনারা এ নাম্বার অফ ডিফারেন্ট ডাটা প্লেন প্রোটোকল ইউজ করতে পারেন, রাইট? এবং ইভিপিএন এর যদি আপনি স্ট্যান্ডার্ড দেখেন, যখন ইভিপিএন এর স্ট্যান্ডার্ড ডেভেলপমেন্ট করা হয়েছে, তখন এটা ক্লিয়ারলি এই ডিরেকশনটা ছিল আইটিএফ এর কাছে, বা যারা এখন ইনভলভ ছিল এই আরএফসির মধ্যে।
তাদের কিন্তু একটা রোমান Sorry. ভাই আপনার প্রেজেন্টেশনটা আসতেছে না। ও চলে গেছে, সরি দাঁড়াও। দাঁড়াও সাইমন, আসতেছে এখন? নাও ইটস ওকে। আমি যদি এখন ভিউ করি, ভিউ করলে কি আসে? এখন দেখা যাচ্ছে? না, এটা প্রেজেন্টেশন মোডে নাই, এটা ওই আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আমার স্ক্রিনটাকে সুইচ করতে হবে। সো টেকনোলজিস, হ্যাং অন, আমি জুম, আমি মিরর করে দিই, তাহলে বাংলা ইজি হবে। সাইমন দেখা যায়? ভাইয়া প্রেজেন্টেশন মোডে আসে নাই, বাট ইউ ক্যান রান, আপনি এভাবে রান করতে পারেন। এবার আসছে, দেখো তো। না, স্টিল আমরা জাস্ট পাওয়ার পয়েন্ট দেখতেছি এডিট মোডে। না, স্টিল এটা এখনো প্রেজেন্টেশন মোডে না। তাহলে তো মুশকিল। দাঁড়াও, আপনি এডিট মোডেই থাকেন। হ্যাঁ, এই মোডেই থাকেন, বেটার। থাকবো। আচ্ছা ঠিক আছে, এভাবেই করি তাহলে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই ভিপিএন যখন এই প্রোটোকলটাকে স্ট্যান্ডার্ডাইজ করা হয় বা আইটিএফ যখন কাজ করে, তখন অবজেক্টিভ ছিল আমাদের ডেটা প্লেন প্রোটোকল যেগুলো আছে, এগুলো যেন আমরা এক্সিস্টিং ডেটা প্লেন প্রোটোকল রেখে কাজ করতে পারি। ওকে, আচ্ছা, আপাতত আমরা এই ভিপিএন ডিসকাশন এইটুকু রেখে এখন আমরা যাই হচ্ছে আমাদের ট্রেডিশনাল নেটওয়ার্কটা কেমন ছিল। এখান থেকে আমরা তারপরে আমরা এটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করি, এই ভিপিএন এটাকে কিভাবে সলভ করা হয়েছে। ওকে, আমাদের ট্রেডিশনাল নেটওয়ার্ক এটা খুব খুব একটা সিম্পল ডায়াগ্রাম, যেটা আমরা আজ থেকে 15-20-30 বছর আগে বোধহয় ড্র করা হচ্ছিল, যখন আমরা ওই ভিল্যান টিল্যান নিয়ে সিসিএন এর কাজ করতেছিলাম। তখন সিম্পল একটা সুইচের মধ্যে আমাদের নাম্বার অফ হোস্ট কানেক্ট করা আছে, এবং আমরা কি করতাম, যখন লেয়ার 2 সেগমেন্টেশন করতে হইতো, আমরা ভিল্যান ক্রিয়েট করতাম। ভিল্যান ক্রিয়েট করে এটাকে সেগমেন্ট করা হইতো। কেন করা হইতো? আমাদের L2 ডোমেন গুলাকে আলাদা করার জন্য, তাই তো। এরপরে আমরা কি করতাম, পার ভিল্যানে একটা সাবনেট, আইপি সাবনেট অ্যালোকেট করতাম, এবং ওই ভিলেন থেকে আরেক ভিলেনে ডাটা পাঠাইতে হলে মাঝখানে একটা আমরা এসভিআই বা সাব ইন্টারফেস ক্রিয়েট করে ইন্টারভিলেন রাউটিং করতাম সিঙ্গেল সুইচে, যেটাকে আমরা হয়তো এক্সপান্ড করলাম। একটা সময় গিয়ে যখন এক্সপান্ড করতে হচ্ছে, তখন আমাদের দুটো সুইচের মধ্যে ট্রাঙ্ক প্রোটোকল বা ট্রাঙ্ক পোর্ট করে, ট্রাঙ্ক পোর্টের মধ্যে .1Q বা আগে আইএসএল ছিল, এনক্যাপসুলেশন গুলোকে এনেবল করে এক ভিলেনের ফ্রেম গুলাকে আরেকটা সুইচে নিয়ে সেম ভিলেনে আমরা কমিউনিকেট করতে পারতাম, তাই তো। এবং যখন এর মধ্যে সার্ভিস প্রোভাইডার, ভিল্যান এবং অনেক কিছু এখানে ইনভলভ হল, তখন আমরা কিউ প্রোটোকল ইউজ করছি। বাট সবকিছু কিন্তু বিহাইন্ড দ্য সিন কি, এনক্যাপসুলেশন, ফার্দার এনক্যাপসুলেশন, রাইট। এটা করতে গিয়ে আমরা যে চ্যালেঞ্জগুলো দেখলাম সেটা হচ্ছে যে, যখন আমরা মাল্টিপল পাথ এই ট্রাঙ্কগুলোকে, এখন আমি কিন্তু ট্রাঙ্কগুলোকে আর শুধু লিমিটেড করতেছি না দুটো সুইচের মধ্যে। আপনারা এখন এটাকে রিলেট করেন যে আপনাদের এখন যে নেটওয়ার্ক আছে, সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক বা এন্টারপ্রাইজ নেটওয়ার্কে, এই যে সুইচগুলোকে কানেক্ট করা হচ্ছে, কানেক্ট করার পরে বিভিন্ন আমার ট্রাঙ্ক পোর্ট, আপলিং পোর্ট করা হচ্ছে, করার পরে মাল্টিপল পাথ ক্রিয়েট করা হচ্ছে। করতে গিয়ে আমরা কি দেখছি, যে মাল্টিপল পাথ থাকলে এখানে একটা খুব বিগ চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই যে আপনার L2 লুপ। এবং সেটার জন্য আমাদের একটা প্রোটোকল এখন অলরেডি আছে, এসটিপি, স্প্যানিং ট্রি প্রোটোকল। যে স্প্যানিং ট্রি প্রোটোকল ইনিশিয়ালি হয়তো প্রবলেম সলভ করছে, কিন্তু পরের দিকে যখন আমরা নেটওয়ার্ক স্কেল করতে গেছি, বড় করতে গেছি, তখন এটাকে একটা প্রবলেম ইন্ট্রোডিউস করছে। কি ধরনের প্রবলেম ইন্ট্রোডিউস করছে? যে আমাদের মাল্টিপল পাথ সবগুলো আর ইউজ করা যায় না, কারণ স্প্যানিং ট্রি কি করে, পাথ রিডান্ডেন্ট পাথগুলো ব্লক করে দিয়ে একটা পাথ চালু রাখে রুট ব্রিজে, এবং সেই পাথ দিয়ে সব ডেটা যায়। এখন রিগার্ডলেস আপনি 10টা 15টা 20টা আপলিং লাগান, আপনার একটা পাথ ইউজ হচ্ছে। It's a wastage of infrastructure resource. এবং সেটাকে সলভ করতে গিয়ে কি করা হয়েছে, ইথার চ্যানেল প্রোটোকল বা বান্ডেলিং প্রোটোকলকে ইন্ট্রোডিউস করা হয়েছে, যে ঠিক আছে আমরা অনেকগুলো লিঙ্ককে একসঙ্গে বান্ডেল করে দিয়ে একটা সিঙ্গেল ভার্চুয়াল বা লজিক্যাল লিঙ্ক করি, সেই লিঙ্ক দিয়ে ডেটা পাঠাই। এরকম 2-3টা
ভার্চুয়াল লিঙ্ক হলেও আমাদের হয়তো অ্যাটলিস্ট স্কেলিং প্রবলেমগুলোকে সলভ করা যাবে। তো এটা এই ভার্চুয়াল সর্ট অফ বান্ডেলিং যেটা হয়েছে, তখন এটা করতে গিয়ে আমরা দেখবেন মাল্টি চ্যাসি ইথারনেট, মাল্টি চ্যাসি ইথার চ্যানেল অথবা ভার্চুয়াল পোর্ট চ্যানেল, অনেক কিছুই টেকনোলজি ইনোভেট হয়েছে। এইভাবেই হচ্ছে আমরা আয়োজন নেটওয়ার্ক চালাচ্ছি, এবং আমরা হয়তো ওইভাবে কোনো বড় বড় চ্যালেঞ্জ হয়তো ওইভাবে আমরা ফেস অনেকেই করি নাই, অনেকেই করছে। এবং দেখেন এইভাবে যখন আমরা নেটওয়ার্কটাকে বিল্ড করছি, আপনি এখানে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করার চেষ্টা করেন। এখানে কিন্তু একটা হচ্ছে ডেটা ইটসেলফ, এবং আরেকটা হচ্ছে যে এই অ্যাড্রেস গুলো যে লার্ন করা হয়। এখানে আপনি ধরেন খুব বেসিক ফান্ডামেন্টাল অ্যাড্রেস হচ্ছে হোস্ট অ্যাড্রেস, হোস্ট ম্যাক অ্যাড্রেস। এগুলো আমরা কিভাবে লার্ন করি? এই হোস্ট ম্যাক অ্যাড্রেস লার্ন করার জন্য কিন্তু আমাদের সুইচ ফেব্রিকে কখনো কিন্তু কোনো আলাদা প্রোটোকল নাই, কোনো কন্ট্রোল প্লেন প্রোটোকল নাই। এটা খুব বেশি খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এখানে একটু বুঝতে হবে। এইখানে ম্যাক অ্যাড্রেস গুলোকে লার্ন করার জন্য কোনো আলাদা প্রোটোকল নাই। আর প্রোটোকল যেটা আমাদের হোস্ট মেশিনে থাকে, এই আর প্রোটোকল সুইচে যায় এবং গিয়ে সুইচ এটাকে ফ্লাট করে আননোন যে ম্যাক অ্যাড্রেস গুলোকে লার্ন করে। সো এটার জন্য আলাদা কোনো প্রোটোকল, বিজিপি বা ওএসপি এরকম কোনো প্রোটোকল নাই। বেসিক্যালি এটাকে বলা হয় সুইচ আপনার এই যে ফ্লাডিং মেকানিজম, এই ফ্লাডিং এবং ফরওয়ার্ডিং মেকানিজম, এটা দিয়েই সে অ্যাড্রেস লার্ন করে, রাইট? এটা সর্ট অফ উইদাউট এনি কন্ট্রোল প্লেন প্রোটোকল এই অ্যাড্রেস লার্নিংটা। তো এটা হচ্ছে কারেন্ট হোস্ট বিহেভিয়ার। এবং এইভাবেই কিন্তু আপনি যত কম্পিউটার আছে, যত অপারেটিং সিস্টেম যারা মানে সার্ভার সফটওয়্যার বা সার্ভার ওএস ডেভেলপ করা হয়, এই সেম আর প্রোটোকলই এখন পর্যন্ত চালানো হচ্ছে। এবং এটাকে রাখতেই হবে, এটাকে আপনি ব্রেক করতে পারবেন না। প্রত্যেক মেশিনে আর প্রোটোকল থাকবে, আর প্রোটোকল ব্রডকাস্ট করে আননোন ম্যাক অ্যাড্রেসকে লার্ন করবে। IPv6 হলে এটাকে আপ থাকবে, সেখানে হয়তো নেইবার ডিসকভারি প্রোটোকল থাকবে, বাট মেকানিজমটা অলমোস্ট সেম। একদিকে হয়তো ব্রডকাস্ট হয়, V6 এতে মাল্টিকাস্ট হয়। এখন নেক্সট স্লাইডে যাই। তো এখন যখন আমরা এই ট্রেডিশনাল নেটওয়ার্কটাকে এক্সপান্ড করতেছি অ্যাক্রস, আমাদের এক্সপানশনের স্কেলটা কত বড় হচ্ছে এখন? এটাকে এখন এক্সপানশন হচ্ছে অ্যাক্রস ডিসি। আমাদের দুইটা, বা আপনি হয়ে চিন্তা করেন আমাদের দুইটা ডেটা সেন্টার আছে, দুইটা ডেটা সেন্টারের মধ্যে আমাদের হয়তো ইন্টারকানেকশন তো করতে হবে, এবং এই দুইটা ডেটা সেন্টারের মধ্যে আমাদের ভিএম আছে। এই ভিএম গুলাকে আমাদের মানে আপ টু সার্টেন এক্সটেন্টে আমাদের ডেফিনেটলি একটা সেম ভিলানে রাখতে হয়। তার জন্য আমরা কি করি? এই ট্রাঙ্কগুলোকে আমরা স্ট্রেস করে, আমরা ভিলানটাকে ট্রেস ভিলান তৈরি করি, স্ট্রেস করে যে আমাদের ভিলান 10-20 এই ডাটা সেন্টারও থাকবে, ওই ডাটা সেন্টারও থাকবে, মাঝখানে আমরা ট্রাঙ্ক প্রোটোকল দিয়ে এই ডাটাগুলো, এই ভিলান ট্রাফিক গুলোকে ক্যারি করবো। এভাবে আমরা হয়তো করতেছি। এখন কথা হচ্ছে যে এইভাবে আপনি কত দূর এক্সপান্ড করতে পারেন? আপনি দুটো ডেটা সেন্টার একটা লিমিটেড জিওগ্রাফির মধ্যে থাকলে আপনি করতে পারেন। এখনকার কনটেক্সে কি হচ্ছে? এখনকার কনটেক্সে আপনার সবকিছু চলে যাচ্ছে ক্লাউডে। আপনি হয়তো দেখবেন যে সিঙ্গাপুরের ক্লাউডে আছে, অ্যাজুর ক্লাউড, অথবা ধরেন যে আপনার লস অ্যাঞ্জেলেসে কোনো ক্লাউডে আছে। এগুলোর মধ্যে আপনি কিভাবে এক্সটেন্ড করবেন এই ভিলান গুলোকে? তার জন্য একটা স্কেলেবল সলিউশন দরকার। এবং এই সমস্ত কিছু অ্যাড্রেস করতে গিয়েই L2 VPNটা আস্তে আস্তে খুব পপুলার হয়ে যাচ্ছিল। এবং যখন পপুলার হচ্ছিল, তখন আমাদের যে এক্সিস্টিং MPLS ইনফ্রাস্ট্রাকচার, মাল্টি সার্ভিস ইনফ্রাস্ট্রাকচার আছে, এই MPLS ইনফ্রাস্ট্রাকচার কি করছে? ইন্ট্রোডিউস করছে হচ্ছে এই যে আপনার এন্টারপ্রাইজ নেটওয়ার্ককে আপনার একটা সার্ভিস প্রোভাইডার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ক্যারি করার জন্য বিভিন্ন ভিলান টেকনোলজি ইনোভেট করে এই MPLS করছে কি আপনাকে এই সলিউশন গুলো দিছে। এবং এই সলিউশন গুলো দিতে গিয়ে MPLS কিভাবে সলভ করছে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। সো আমরা নেক্সট স্লাইডে যাওয়ার আগে একটু সামারি করি এখানে। তো আমরা যেটা সামারি বুঝতেছি সেটা হচ্ছে যে আমাদের কারেন্ট ইনফ্রাস্ট্রাকচার অল রাউটেড, যেটা গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার বলতেছি, কারণ আমাদের নেটওয়ার্ক এখন গ্লোবালি স্প্যান করতেছে। এবং যখন আমরা এই গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার গুলোকে কানেক্ট করতেছি লেয়ার 2, ভার্চুয়ালি লেয়ার 2 অথবা ভার্চুয়ালি লেয়ার 3, রাইট? বিভিন্ন টানেলিং প্রোটোকল ইউজ করা হচ্ছে। এবং টানেলিং প্রোটোকল যখন ইউজ করা হচ্ছে, হোস্ট গুলোতে যে অ্যাড্রেস লার্নিং মেকানিজম, ম্যাক অ্যাড্রেস লার্নিং মেকানিজম, সেইটা এখন পর্যন্ত ডেটা প্লেনের মাধ্যমে লার্ন করা হয়। ডেটা, এই যে আমরা বলি ডেটা প্লেন অ্যাড্রেস লার্নিং মেকানিজম, যে আমার কোনো একটা মেশিন থেকে যখন আরেকটা মেশিনে ডেটা পাঠাইতে হবে, আমি তখন করবো কি, একটা আর ব্রডকাস্ট পাঠাই আমি ম্যাক অ্যাড্রেসটা লার্ন করবো, করে আমি ফ্রেম বানায় পাঠাই দিব। এই সিস্টেমেই সব মেশিন এখনো পর্যন্ত কাজ করতেছে। তো এখন আমরা এখন যাই নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমরা এখন দেখি যে এই যে আমাদের যে চ্যালেঞ্জের কথাগুলো আমরা বললাম, যে অ্যাড্রেস লার্ন করতে হবে হোস্ট গুলোর,
আমাদের L2 VPN বা L3 VPN আমরা যে VPN ইউজ করি, হোস্টগুলোকে লেয়ার 2 ফ্রেম লার্ন করতে হবে। এই ফ্রেমগুলো লার্ন করার জন্য যদি আমরা L2 নেটওয়ার্ককে এক্সপান্ড করি অ্যাক্রস জিওগ্রাফিক রিজনে, আমাদের যে ডেটা প্লেন লার্নিং মেকানিজম আছে, এই ডেটা প্লেন লার্নিং মেকানিজমটা খুব একটা বেশি স্কেলেবল না, রাইট? স্কেলেবল না এই কারণেই যে তখন আমার আপ ব্রডকাস্টটা যাবে কোথায় থেকে? সিঙ্গাপুর থেকে ইউএসএ পর্যন্ত আপ ব্রডকাস্টকে নিয়ে যেতে হবে, এবং নিয়ে যেতে হলে যদি আমার মেশিন অনেক থাকে, কতগুলো ব্রডকাস্ট আপনার এই ক্যারিয়ার ইনফ্রাস্ট্রাকচারে যাবে, আপনার সেখানে একটা বড় স্কেলিং এর চ্যালেঞ্জ তৈরি হয়। তো সবসময় যেটা চিন্তা করা হয়েছে যে আচ্ছা আমরা তাহলে এই যে অ্যাড্রেস লার্নিংটা করা হচ্ছে, এই অ্যাড্রেস লার্নিংটাকে আমরা কোনো বিজিপি প্রোটোকল দিয়ে করতে পারি না, অথবা কোনো একটা রাউটিং প্রোটোকল দিয়ে করতে পারি না? হ্যাঁ, অবশ্যই পারি, জাস্ট এটাকে একটা সিস্টেমে আনতে হবে। এবং ওই কনটেক্সট থেকেই আপনার ইভিপিএন এর মানে কি বলবো ইনোভেশনটা হয়েছে। এখন এই স্লাইডে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমরা যে প্রবলেমের কথা বলতেছি, এই প্রবলেমের প্যারালাল বা এক্সিস্টিং সলিউশন কি কি আছে আমাদের। যেমন ধরেন সিসকোর ফেব্রিক প্রাত, যেটা আমরা প্রপ্রাইটারি সলিউশন। ITF এর ট্রিল নামে একটা সলিউশন ছিল, যেটাকে ওইভাবে পপুলার হয় নাই। ট্রিল হচ্ছে যে আপনার ওই সেম অ্যাজ লাইক আপনার ওই ভিলেন থেকে ভিলেনগুলোর মধ্যে কিভাবে আপনার L2 কানেক্টিভিটি করা যেতে পারে। এবং আরেকটা হচ্ছে যেটা খুব বেশি পপুলার হয়েছিল আপনি গত 5-7 বছরে, সেটা হচ্ছে MPLS, VPWS অথবা VPLS। VPWS হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট, আর VPLS হচ্ছে মাল্টি পয়েন্ট। এবং আমরা এই VPLS, VPWS, L2 VPN টেকনোলজি নিয়ে আমরা বেশ কিছু ওয়ার্কশপ বাংলাদেশে করছি, bdNOG করছি আমরা, এবং সেখানে হয়তো আমরা অনেক ডিটেইল আলোচনা করছি। এবং সেখানে আমরা যেটা শিখছি বা দেখছি সেটা হচ্ছে যে এই যে VPLS, আমি আর মানে অসংখ্য প্রোটোকলে গিয়ে কনফিউজ করবো না, আমি জাস্ট VPLS সঙ্গেই কম্পেয়ার করলে হয়তো বুঝতে সুবিধা হবে। VPLS টেকনোলজিতে কি হয়েছে যে আপনারা যখন বিভিন্ন পি রাউটার আছে, MPLS এর যে পি রাউটার থাকে, পি এবং পিই, এই পি রাউটার গুলো যেগুলো আছে, এই পি রাউটার গুলোর মধ্যে যখন এই যে কি বলে এটাকে আপনার আরটি এবং আরডি দিয়ে, আরডি তো আপনার থাকতেছে এর সঙ্গে আরটি দিয়ে আমি যখন বিভিন্ন ভিপিএন এর মানে মেম্বারশিপ রিলেশনগুলো এস্টাবলিশ করতেছি, তখন আপনার কোন ভিলেন আপনার P1 থেকে কোন ভিলেন P2 তে মেম্বার হবে সে সমস্ত আমরা বের করে ফেলতেছি। বের করে আমাদের নেক্সট হপটাকে আমরা এক্সচেঞ্জ করতেছি, করার পরে ওই নেক্সট হপের করেসপন্ডিং MPLS লেভেল কি হবে সেগুলো আমরা একটা টেবিল থেকে ক্রিয়েট করতেছি, করে যখন ডেটা প্যাকেট যাবে ওই লেভেলগুলো আমরা প্যাকেটের উপর এনক্যাপসুলেট করে ডাটা পাঠিয়ে দিচ্ছি। ওটাকে আমরা কি বলতেছি? MPLS এনক্যাপসুলেশন, রাইট? and MPLS এর আপনার যে সমস্ত কন্ট্রোল প্লেন প্রোটোকল আছে MPLS এর লাইক L2 VPN, L3 VPN, VPN V4 অ্যাড্রেস ফ্যামিলি দিয়ে আমরা এইভাবে অ্যাড্রেসগুলো লার্ন করতেছি। খেয়াল করেন MPLS এ যখন VPLS করা হয়েছে, VPLS এ কিন্তু তখন MPLS এই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করা হয় নাই যে হোস্ট অ্যাড্রেসগুলো বা ম্যাক অ্যাড্রেসগুলো কিভাবে লার্ন করা হবে। MPLS এর যে L2 VPN কন্ট্রোল প্লেন প্রোটোকল আছে, ওইখানে শুধু বলা হয়েছে যে আমরা লেভেলগুলো কিভাবে এক্সচেঞ্জ করব, করে আমার নেক্সট হপগুলো কিভাবে ম্যাপ করব, দ্যাটস ইট। যখন নেক্সট হপগুলো ম্যাপ হবে, এখন হোস্ট মেশিন যখন ডাটা পাঠাবে, সে শুরুতে তার কাছে ম্যাক অ্যাড্রেস নাই, সে ম্যাক অ্যাড্রেস জানার জন্য ওই আইপি অ্যাড্রেসের বা ওই করেসপন্ডেন্ট আইপি ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস জানার জন্য সে সিমিলারলি আপ প্রোটোকল বা আপ ব্রডকাস্ট পাঠাবে। ওই আপ ব্রডকাস্টটা আপনার VPLS ডোমেনে আসবে, VPLS ডোমেন করবে কি, এটাকে ফ্ল্যাট করে দিবে। বোঝা গেছে ব্যাপারটা? এটা কিন্তু আমাদের VPLS এর মানে হোস্ট অ্যাড্রেস লার্নিং মেকানিজম। এর জন্য কিন্তু বিজিবি কিন্তু ম্যাক অ্যাড্রেস ক্যারি করে না। বিজিবি শুধু আপনার L3 VPN এর ক্ষেত্রে আইপি অ্যাড্রেস ক্যারি করে, L2 VPN এর ক্ষেত্রে কি করে, সে শুধু আপনার নেক্সট হপ গুলোকে রিলেট করে এবং লেভেল গুলোকে রিলেট করে, দ্যাটস ইট। কোনো ম্যাক লার্নিং এর কোনো কাজ VPLS করে না। এটা কি সবাই ক্লিয়ার? সেটা করতে গিয়ে যে চ্যালেঞ্জ আমরা দেখছি, সেটা করতে গিয়ে যে চ্যালেঞ্জ আমরা দেখছি যে এই যে L2 VPN এর যে ডেপ্লয়মেন্ট, আমরা অনেকে তো বাংলাদেশে শুরু করছিলাম, অনেকে বাংলাদেশে L2 VPN এর ডেপ্লয়মেন্ট লাইক VPWS, সাম এক্সটেন্ড হয়তো কেউ VPLS করছে। আমি অস্ট্রেলিয়াতে দেখছি অনেক বড় বড় কোম্পানি VPLS করছে। করার পরে যে প্রবলেমটা দেখা গেল যে VPLS করতেছি যতক্ষণ পর্যন্ত আমি স্মল স্কেলে কাস্টমার সাপোর্ট করতেছি, দ্যাটস ফাইন, বাট যখন আমি বিগ স্কেলে চলে যাচ্ছি,
আমি আর স্কেল করতে পারতেছি না, কারণ আমার এখানে অনেক আনওয়ান্টেড ডাটা, লাইক মোর দেন 20-30% ব্রডকাস্ট ট্রাফিক আসতেছে আমার ভিপিএলএস ডোমেনের মধ্যে পার ভিপিএলএস ইনস্ট্যান্সে। নেক্সট স্লাইডে এটা পরিষ্কার হয়ে বলছে, দেখেন খেয়াল করেন যে আমার এই দেখেন এখানে আমার একটা পি রাউটার আছে, আমার 3টা পি রাউটার P1 2 3, এই 3টা পি এর মধ্যে আমাদের যখন পার কাস্টমারের জন্য আমরা একটা করে ভিএসআই করছি, একটা ব্রিজ ডোমেন, রাইট? এখন ওই ব্রিজ ডোমেনের মধ্যে যতগুলো মেশিন কানেক্ট হচ্ছে ওই কাস্টমারের সবগুলো মেশিন কিন্তু ব্রডকাস্ট এই ব্রিজ ডোমেনে আসবে। সিমিলারলি যদি আমাদের 500-1000 কাস্টমার থাকে, প্রত্যেকটা কাস্টমার কতগুলো ব্রডকাস্ট, এবং প্রত্যেকটা কাস্টমার অনেকগুলো করে মেশিন আছে এই ব্রিজ ডোমেনের মধ্যে, এবং তারা যখন ম্যাক অ্যাড্রেস লার্ন করবে সব কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আসবে। আশা করি আপনার ইনফ্রাস্ট্রাকচার দেখবেন যে এটাকে গ্রো করা আপনাদের খুব টাফ হয়ে যাচ্ছে। আপনি 1000, 10,000, 100,000 কাস্টমার এবং পার কাস্টমারের আপনার 10, 50,000, 100,000 host, it's really difficult to manage that big network. Make sense? So in summary, আমরা যদি ভিপিএলএস এর ডিপ্লয়মেন্ট দেখি, যখন আমরা এমপিএলএস ওয়ার্কশপ করছি, এমপিএলএস ওয়ার্কশপে আমরা খুব ডিটেল আলাপ করছি যে ভিপিএলএস ডিপ্লয়মেন্টের 2টা মডেল আইটিএফ অ্যাডপ্ট করছে। একটা হচ্ছে মার্টিনি মডেল, যেটা হচ্ছে সিসকো ড্রিভেন, আর একটা হচ্ছে কম্পালা মডেল, যেটা হচ্ছে জুনিপার ড্রিভেন। মার্টিনি মডেল যেটা হচ্ছে সিসকো ড্রিভেন, সেখানে আপনার এলডিপি প্রোটোকলের মাধ্যমে আমাদের পি রাউটারগুলোকে ডিসকভার করা হইতো, আর কম্পালা মডেলে বিজিপি প্রোটোকল দিয়ে আপনার অটো ডিসকভারি করা হইতো এই আপনার পি রাউটারগুলোকে। এই হচ্ছে দুটো ডিফারেন্স, বাট 2টা প্রোটোকলই, মার্টিনি এবং কম্পালা 2টা প্রোটোকলই, এরা কিন্তু কখনোই আমার ম্যাক অ্যাড্রেস কিভাবে যাবে এটা অ্যাড্রেস করে নাই, তারা শুধু ভিপিএন মেম্বারশিপটাকে অ্যাড্রেস করছে, দ্যাটস ইট। ওকে ওকে, আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা যখন এমপিএলএস করছি, এমপিএলএস করে যখন আমরা L3 VPN দিছি, L3 VPN সার্ভিস দেওয়ার সময় আমরা একটা এমপিবিজিপি প্রোটোকলের মধ্যে, সব রাউটারে ধরেন এমপিবিজিপি আপনার বিজিপি ইনস্টল করা আছে বা বিজিপি কনফিগার করা আছে, বিজিপির মধ্যে আমরা একটা অ্যাড্রেস ফ্যামিলি করছি IPv4 অ্যাড্রেস ফ্যামিলি। তারপরে আমরা কি করছি, একটা VPN v4 অ্যাড্রেস ফ্যামিলি। সেটা কেন করছি, সেটা আমরা করছি L3 লেয়ার 3 VPN এর জন্য। এরপর যদি আমরা লেয়ার 2 VPN দিই, তাহলে আমরা আরেকটা অ্যাড্রেস ফ্যামিলি করছি L2 VPN অ্যাড্রেস ফ্যামিলি। সো এইভাবে বিভিন্ন অ্যাড্রেস ফ্যামিলি করছি। তাতে কি হয়েছে খেয়াল করেন যে L2 VPN সার্ভিসটা কমপ্লিটলি আলাদা হয়ে গেছে আপনার ইনফ্রাস্ট্রাকচারে, L2 VPN কমপ্লিটলি আলাদা হয়ে গেছে, রাইট? লাইক দিস, এই যে এখানে পিকচার যেভাবে বলতেছে, এভাবে হয়তো আপনার L3 সার্ভিস আলাদা, L2 সার্ভিস আলাদা। এখন এই সার্ভিসগুলো যখন আমরা ক্লায়েন্ট এন্ডে দিতে যাচ্ছি, আমি ক্লায়েন্ট এন্ডে আমার কয়টা টেইল লাগবে, কয় টেইল আমি সার্ভিস দিব। টেইল মানে হচ্ছে আপনার কতগুলো কেবল দিয়ে আমি সার্ভিস দিব। আমি হয়তো give me a second. Alright, sorry. কেমন দেখা যাচ্ছে, শোনা যায়? জি ভাইয়া, যাচ্ছে ভাই। আচ্ছা, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে? আমি কোনো রেসপন্স পাচ্ছি না। শোনা যাচ্ছে। হ্যাঁ, ওকে। সো এখানে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে, আমাদের যখন আমরা L3 VPN এবং L2 VPN দুটো সার্ভিসই আমরা একটা এমপিএলএস ইনফ্রাস্ট্রাকচার থেকে দিচ্ছি, আমি ক্লায়েন্ট এন্ডে ডেলিভারি কিভাবে করতেছি। ক্লায়েন্ট এন্ডে আমার L3 VPN এর জন্য আমার একটা L3 সার্কিট দেওয়া লাগতেছে ক্লায়েন্ট এন্ডের সি রাউটারের মধ্যে। ওখানে একটা পয়েন্ট টু পয়েন্ট আইপি হবে, হয়ে ওইখানে আমি কোনো বিজিপি করি বা ওএসপিএফ করি, যেটা পিসি রাউটিং প্রোটোকল হবে, সেটা গিয়ে আমার পির মধ্যে ক্লায়েন্টের করসপন্ডিং ভিআরএফ এ চলে যাচ্ছে এবং রাউটগুলো ওইখানে চলে যাচ্ছে। আমি যদি এখন L2 সার্ভিস দিতে চাই, আমাকে আরেকটা ইন্টারফেস দিয়ে করতে হবে। আমি একটা সাব ইন্টারফেস করি বা ইন্টারফেস করি, আমাকে কমপ্লিটলি একটা আলাদা ভার্চুয়াল হোক বা ফিজিক্যাল হোক একটা আরেকটা টেইল দিতে হবে, রাইট? এইভাবে হয়তো আমরা একটা সিস্টেম এটাকে করতে হবে। আরো অনেক ওয়ে আছে, যে ওয়েতে আমরা কিন্তু ফান্ডামেন্টাল আইডিয়া হচ্ছে আমাকে এন্ড টু এন্ড এটাকে আলাদা করতে হচ্ছে। এখন কথা হচ্ছে, আপনি এখন যে ডাটা সেন্টার ডিপ্লয়মেন্ট গুলো দেখবেন বা ক্লাউড ডিপ্লয়মেন্ট গুলো দেখবেন, এই ক্লাউডে কিন্তু
এই সমস্ত কমপ্লিকেটেড নেটওয়ার্ক বিল্ড করে একটু টাফ, কারণ ওখানে অনেক লিমিটেশনস আছে। তো ওখানে যেটা চাই সেটা হচ্ছে আমার একটা ইন্টারফেসে কানেকশন থাকবে, এখানে আমার L2 সার্ভিস রান করবে, L3 সার্ভিস রান করবে, সবকিছু এক জায়গায় রান করবে, রাইট? এখন আমি কোথাও আইপি অ্যাড্রেস ইউজ করবো, মানে আমার নিজস্ব আইপি অ্যাড্রেস, আমি সার্ভিস প্রোভাইডারের কোনো আইপি অ্যাড্রেসের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, রাইট? এবং আমার ভিএম সেভাবে কনফিগার করা থাকবে। আমি যখন আমার আরেকটা ভিল্যানে কমিউনিকেট করব, এটা সামহাউ রাউটেড হয়ে যাবে। আমি যখন সেম ভিএম বিলংস টু দ্য সেম ভিল্যান, এটা তো ব্রিজিং হয়ে যাবে, এটা অটোমেটিক বিহাইন্ড দ্য ইনফ্রাস্ট্রাকচার এটা হইতে হবে, এরকম একটা রিকোয়ারমেন্ট। তো এই সমস্ত রিকোয়ারমেন্ট থেকে কিন্তু আমরা আস্তে আস্তে একটা ডিসিশনে বা একটা সিদ্ধান্তে চলে আসছি যে না, আমার এখন যে এমপিএলএস সার্ভিস আছে, মাল্টি সার্ভিস এমপিএলএস, এখানে L2 VPN এবং VPLS এর যে ডিফারেন্ট অ্যাড্রেস ফ্যামিলি দিয়ে, এটা দিয়ে কখনো সম্ভব হবে না, কারণ এটা কমপ্লিটলি আলাদা আমার ব্যাকবোনে। মেক সেন্স? আমাকে এমন একটা সিস্টেমে আসতে হবে, একটা সিঙ্গেল অ্যাড্রেস ফ্যামিলি একটা প্রোটোকল আমাকে ব্যাক এন্ডে থাকতে হবে, যে প্রোটোকলে বা কন্ট্রোল প্লেন প্রোটোকলে আমি আমার এন্ড হোস্টে আমি যেটা ইউজ করি, লেয়ার 2 সার্ভিস অথবা লেয়ার 3 সার্ভিস যেটা ইউজ করি, সেটা যেন আমাদের এই ব্যাকবোন দিয়ে সিমলেসলি চলে যেতে পারে। এই হচ্ছে আমাদের কি বলবো, মোটিভেশন টু ইন্ট্রোডিউস EVPN। মেক সেন্স? আচ্ছা, এই পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন আছে? মানে আমরা ফার্দার যাওয়ার আগে যে EVPN এর যে বেসিক ড্রাইভিং ফোর্স, কেন আমাদের EVPN-টা ইন্ট্রোডিউস করা হলো, কন্ট্রোল প্লেন প্রোটোকলটা? So far naive है audience Okay. থেকে, so Yep, we will move on. আমি যেটা চিন্তা করতেছি যে খুব বেশি থিওরি না করে আমরা বেসিক্যালি একটা ওভারঅল আইডিয়া দিয়ে ল্যাবে চলে যাই, তাহলে হয়তো সবার জন্য বোঝাটা ইজি হবে। ওকে, নাও একটা বিগ কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনটা এখন সব জায়গায় শোনা যায়, সেটা হচ্ছে আচ্ছা ভাইয়া, তাহলে যদি EVPN-টা, যাই হোক আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি, কিন্তু এই EVPN-টা ইজ ইট ট্রু যে ইট উইল রিপ্লেস আমাদের কারেন্ট যেই ডিপ্লয়মেন্ট মডেল আছে, VPLS, VPWS অথবা L3 VPN, VPN অ্যাড্রেস ফ্যামিলি, এগুলো সব কি আমরা ছেড়ে দিয়ে শুধু EVPN করব? এখন ওয়েল, অ্যান্সার টু দ্যাট কোয়েশ্চেন হচ্ছে, যখন IETF EVPN কে ইন্ট্রোডিউস করছে, দ্যাট ওয়াজ দ্য আই উড সে ওয়ান অফ দ্য থিঙ্কিং। কিন্তু কথা হচ্ছে যে প্র্যাকটিক্যাল সিচুয়েশন কিন্তু এরকম না, প্র্যাকটিক্যাল সিচুয়েশন ডিফারেন্ট। সো হোয়াট আই হ্যাভ সিন সো ফার, যে মোস্ট অফ দ্য ডিপ্লয়মেন্টে যেটা হয়েছে, EVPN ডিপ্লয়মেন্টে সার্ভিস প্রোভাইডারের হয়তো L3 VPN, L2 VPN, VPLS সবই আছে, এবং যারা লেগেসি কাস্টমার তারা সেভাবেই চলতেছে। এর সঙ্গে তারা হয়তো EVPN অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করছে, করার পরে বেসিক্যালি যে সমস্ত ডেটা সেন্টার ক্লায়েন্ট গুলো আছে, ডেটা সেন্টার ক্লায়েন্ট যারা এই বেসিক্যালি আপনার এই পোর্টেবিলিটি দরকার, যারা রোমিং দরকার, ভিএম গুলো রোমিং দরকার, সিমলেস রোমিং, তাদের জন্য এই EVPN এবং VXLAN এনক্যাপসুলেশনটা খুবই পপুলার। এখন আমি এখানে আবার VXLAN ইন্ট্রোডিউস করে ফেললাম, তো VXLAN-টা কি এখানে, আমি এখানে সেই ডিসকাশনে আস্তে। আমি কিন্তু এখন কি বলছি, যে EVPN-টা হচ্ছে কন্ট্রোল প্লেন প্রোটোকল, ডেটা প্লেনের এনক্যাপসুলেশন কি হবে এটা কমপ্লিটলি EVPN কখনো অ্যাড্রেস করে না, বাট EVPN রিলাই করে এক্সিস্টিং সাম আদার ডেটা প্লেন এনক্যাপসুলেশন প্রোটোকলের উপরে। যেমন MPLS ইজ ওয়ান অফ দ্য এক্সিস্টিং ওয়ান, এটা ছিলই আগে, VXLAN-ও আগে ছিল যে এনক্যাপসুলেশন প্রোটোকল। এই VXLAN এনক্যাপসুলেশন প্রোটোকল এবং MPLS এনক্যাপসুলেশন প্রোটোকল, এরা কি করতেছে, যদি MPLS হয়, সে করতেছে কি, আমার ক্লায়েন্ট ডাটার মধ্যে লেভেল দিয়ে এনক্যাপসুলেট করতেছে। আমাদের ক্লায়েন্টের আইপি প্রোটোকল অথবা যে লেয়ার 2 ফ্রেম আছে, এই যদি L3 VPN হয়, MPLS কি করে, এই লেয়ার 3 যে প্যাকেট আছে, প্যাকেটের সঙ্গে লেভেল অ্যাড করে দেয়, রাইট? আর যদি L2 VPN হয়, তাহলে ফ্রেমের সঙ্গে লেভেল অ্যাড করে দেয়। এই লেভেল অ্যাড করলে কি হলো, এই লেভেল একটা হতে পারে, দুইটা হতে পারে, তিনটা, মানে মাল্টিপল লেভেল হতে পারে। এরা যখন আমার P থেকে P দিয়ে ট্রানজিট মানে মুভ করে, এই লেভেলগুলো যা সব হয়। সো এখানে কিন্তু কোনো আমার RD কিচ্ছু নাই, শুধু লেভেল, রাইট? এই লেভেলগুলো কিভাবে জানলো সিস্টেম যে কোন লেভেল কোথায় আমার ইউজ করতে হবে? তার জন্য আমার আগে যে বিভিন্ন কন্ট্রোল প্লেন প্রোটোকল আছে, এরা এই যে আপনার নেক্সট হপ গুলোকে এক্সচেঞ্জ করে লেভেল অ্যালোকেট করে এই লেভেলগুলো দিয়ে বলছে, তুমি যদি এই লেভেল অ্যালোকেট করো ডেটার সঙ্গে, তাহলে এটা এদিক দিয়ে যাবে, এই লেভেল অ্যালোকেট করলে এটা এদিক দিয়ে যাবে।
তো তখন করে কি আপনার ডেটা প্লেন প্রোটোকল যেটা এমপিএলএস তারা এভাবে এনক্যাপসুলেট করে। আপনি এমপিএলএস কিন্তু ডেটা প্লেন এবং কন্ট্রোল প্লেন সবই একসঙ্গে এমপিএলএস এর ভিতরে আছে, হ্যাঁ। কিন্তু ইভিপিএন এর ক্ষেত্রে ইভিপিএন কি করছে, ইভিপিএন এ কিন্তু কোনো ডেটা প্লেন প্রোটোকল নাই, ইভিপিএন শুধু কন্ট্রোল প্লেন প্রোটোকল, একটা অ্যাড্রেস ফ্যামিলি। সে করে কি রিলাই করতেছে আইদার ভিএক্সল্যান এনক্যাপসুলেশন অথবা এমপিএলএস এনক্যাপসুলেশন, যে দুটো এখন বেশি বেশি পপুলার হয়ে গেছে। আরো 2-3টা আছে এনক্যাপসুলেশন প্রোটোকল, বাট ওটা এখনো ওইভাবে ইউজড হয়নি। আমি সেখানে আসতেছি আস্তে আস্তে। ইভিপিএন প্রোটোকল, এই ইভিপিএন প্রোটোকল যেটা আমরা দেখতেছি এটি কি ওপেন স্ট্যান্ডার্ড? অবভিয়াসলি, বিকজ এই ইভিপিএন প্রোটোকলটাই ইন্ট্রোডিউস করছে হচ্ছে বা স্ট্যান্ডার্ডাইজ করছে হচ্ছে আইটিএফ থেকে, আরএফসি 7432। এই আরএফসি 7432 যদি আপনি দেখেন, এটা কমপ্লিটলি হচ্ছে ইভিপিএন এর উপরে। এই ডেটা প্লেন এনক্যাপসুলেশন কি হবে কিছু বলা নাই, তার জন্য আমাদের ডেটা প্লেনের জন্য আলাদা আলাদা এনক্যাপসুলেশন প্রোটোকল আমাদের দেখতে হবে। যেমন ধরেন এটা যখন স্ট্যান্ডার্ডাইজ হয়েছে ইভিপিএন এর যে আরএফসি, এর আগেই কিন্তু এটা স্ট্যান্ডার্ড হওয়ার আগেই আপনার জুনিপার এবং সিসকো, ইভেন অ্যারিস্টা, আদার্স সো মেনি আদার্স লাইক ভেন্ডার্স, তারা কিন্তু অলরেডি এই ইভিপিএন এর বিভিন্ন ডেভেলপমেন্ট করছে। কারণ তারা যখন এই ডিসকাশন হয়েছে তারা জানতো এটা আস্তে আস্তে স্ট্যান্ডার্ডাইজ হয়ে যাবে, কারণ তখন ডিফ্যাক্টো ছিল, ডিফ্যাক্টো থেকে আস্তে আস্তে এটাকে স্ট্যান্ডার্ডাইজ হয়েছে। এখন আপনি যদি প্রোডাক্ট রেঞ্জ দেখেন, সিসকো জুনিপার মানে টু পপুলার প্রোডাক্ট ভেন্ডার, QFX, MX এবং সাম এক্সটেন্ট অফ EX প্রোডাক্টে তাদের এই ইভিপিএন অলরেডি আছে। সিসকোতে নেক্সাস প্রোডাক্ট রেঞ্জে ডেফিনেটলি আছে। আই থিঙ্ক স্যার, আই থিঙ্ক 9K তে বোধহয় চলে আসছে। আমি 9K এখন কোনো ইয়ে করি নাই, আমার বেসিক্যালি এখন যত প্রজেক্ট সব QFX এর, তো যত আমি ডেটা সেন্টার প্রোডাক্ট দেখছি সব QFX এর মধ্যেই করা হচ্ছে। বাট ইয়া, সিসকোর নেক্সাস প্রোডাক্ট ডেফিনেটলি আছে, সব অলমোস্ট অনেক আগে থেকেই আছে। ইন্টারঅপারেটেবিলিটি এবং ভেন্ডার্স, আমরা হোপ করি বিকজ ইটস আইটিএফ স্ট্যান্ডার্ড ইট শুড ওয়ার্ক, বাট ওইভাবে এখন আমরা কোনো প্রুভেন কেস দেখি নাই যে কোথাও সিসকো ডিভাইস কোথাও জুনিপার ডিভাইস দিয়ে আপনি ইভিপিএন কাজ করতেছে। হ্যাঁ, আমার এখন কারেন্ট যে প্রজেক্টটা আছে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস এর, সেই প্রজেক্টে যেটা আমি করতেছি বা আমরা করতেছি সেটা হচ্ছে আমাদের কোর ফেব্রিক, যেটা কোর ফেব্রিকে আমাদের লিভ, যেটা লিভ সুইচ পর্যন্ত হচ্ছে জুনিপার, স্পাইনো জুনিপার। এই লিভের সঙ্গে যখন লিভ সুইচের সঙ্গে যখন আমাদের বিল্ডিং এর ডিস্ট্রিবিউশন অথবা এক্সেস সুইচ কানেক্ট করতেছে, সেগুলো সিসকো। এবং এগুলো যখন কানেক্ট করবে লিভ সুইচের সঙ্গে, এখানে যে আমাদের বান্ডেলিং পোর্ট চ্যানেল প্রোটোকল ইউজ করা হবে, এটা ডেফিনেটলি আপনার LSCP প্রোটোকল, ওপেন স্ট্যান্ডার্ড LSCP প্রোটোকল হতে হবে। এখানে যদি আপনি কোনো ভেন্ডর প্রপার্টি প্রোটোকল ইউজ করেন তাহলে হয়তো কাজ করবে না। তো এটা হইতে হবে ওপেন স্ট্যান্ডার্ড। এবং আমি সেই স্লাইডেও আসবো। এর বাইরে আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমার 2টা আছে হচ্ছে লিভ সুইচ সিসকোর, 3টা আছে জুনিপারের, আমার স্পাইন আছে 2টা সিসকোর আর 2টা জুনিপারের, এরকম এনভায়রনমেন্ট আমরা এখনো কাজ করে দেখি নাই যে এটা কতটুকু কাজ করবে, বাট কেউ এটা রেকমেন্ড করেন এখন পর্যন্ত, বাট হয়তো ফিউচারে হবে এরকম। ওকে, সো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আলাপ করলাম সেটা হচ্ছে যে ইভিপিএন ওপেন স্ট্যান্ডার্ড এবং ইভিপিএন ইজ এ কন্ট্রোল প্লেন প্রোটোকল। এবং এটা আমরা বলছি যে এই ইভিপিএন যে কন্ট্রোল প্লেন প্রোটোকল, এর সঙ্গে 2টা ডেটা প্লেন প্রোটোকল খুব সুন্দরভাবে যায়। একটা হচ্ছে MPLS, একটা হচ্ছে VXLAN। এখন আপনি বলতে পারেন ভাইয়া তাহলে কোনটা আমরা ইউজ করব? আমার কোশ্চেন থাকবে আপনি কি ধরনের অর্গানাইজেশন, এন্টারপ্রাইজ অথবা সার্ভিস প্রোভাইডার। যদি সার্ভিস প্রোভাইডার হন তাহলে মোস্টলি আপনাকে যেতে হবে MPLS এনক্যাপসুলেশনে বা ডেটা এনক্যাপসুলেশন প্রোটোকলে। MPLS আপনি ডেটা এনক্যাপসুলেশন প্রোটোকলের সঙ্গে আপনি এক্সিস্টিং বিজিবির সঙ্গে আরেকটা অ্যাড্রেস ফ্যামিলি করবেন, L2 ইভিপিএন অ্যাড্রেস ফ্যামিলি। ইভিপিএন অ্যাড্রেস ফ্যামিলিতে গিয়ে আপনি হয়তো নতুন আপনার যে সমস্ত ক্লায়েন্ট হবে তাদেরকে আপনি হয়তো ইভিপিএন সার্ভিস দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার সিঙ্গেল টেইল থেকে বোথ L3 এবং L2 দুই সার্ভিস দিতে পারবেন। আর যারা আপনার লেগেসি ক্লায়েন্ট তারা তো আপনার লেগেসি L3 VPN আছে, তাদেরকে আর এইভাবে মেসআপ করার মতো এখন পর্যন্ত কোনো হয়তো প্ল্যান বা রিকোয়ারমেন্ট তৈরি হয় নাই। ডেটা সেন্টার গুলো মোস্টলি তারা বা এন্টারপ্রাইজ গুলো তারা হয়তো MPLS এর চাইতে বেশি প্রেফার করে VXLAN এনক্যাপসুলেশন। VXLAN কেন তারা প্রেফার করে? কারণ তাদের ব্যাকবোনে কিছু চেঞ্জ করতে হবে না। কারণ আপনি যদি MPLS এনক্যাপসুলেশন যেতে চান তাহলে আপনার ব্যাকবোনে আপনার MPLS এনেবল করতে হবে। MPLS এনেবল করতে গেলে আপনাকে বিশাল বড় কাজ, অনেক বড় কাজ। এখন ডেটা সেন্টার বা তাদের স্মল স্কেল ডিপ্লয়মেন্টে হয়তো 2-3টা সুইচের মধ্যে তাদের হয়তো 8-10টা ফিজিক্যাল VM আছে, নোড আছে, সেখানে হয়তো তারা করতে চায় এরকম VM রোমিং এর জন্য বা পোর্টেবিলিটির জন্য স্মল স্কেলে তারা করতেছে। সেই ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার টাচ করার দরকার নাই, শুধু ইন্টারফেস গুলোতে
আমাদের ইন্টারফেসে কিছু করতে হবে না, আপনার জাস্ট ইভিপিএন কনফিগারেশনের সময় আলাদা করে বলতে হবে যে আমার এই ডেটাগুলো যখন যাবে আমার এনক্যাপসুলেশন কি হবে, মানে এক্সিস্টিং আপনার আইপি নেটওয়ার্কে কোথাও চেঞ্জ করতে হবে না। এই জন্য এন্টারপ্রাইজ গুলোতে এবং ডেটা সেন্টার গুলোতে VXLAN এনক্যাপসুলেশনটা খুব বেশি পপুলার। মেক সেন্স? ওকে, এগুলো আমি অলরেডি হয়তো কিছু কিছু টাচ করে আসছি, বাট আমি শুধু আপনাকে ইয়েগুলো বলে দিই, এই যে টার্মিনোলজি গুলো আছে। VXLAN এনক্যাপসুলেশনের ভিতরে আপনি যদি স্টাডি করতে যান, এখানে দেখবেন এ নাম্বার অফ ডিফারেন্ট টার্মিনোলজি বা অ্যাক্রোনিমস যেগুলো ইউজ হয়, এগুলো শুরুতে বেশ কনফিউজিং। VXLAN ইজ ভার্চুয়াল এক্সটেন্সিবল লোকাল এরিয়া নেটওয়ার্ক। কেউ আমি বলতে শুনছি যে ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক, হয়তো এক্সটেন্সিবল ওয়ার্ডটা থাকে না। নেক্সট হচ্ছে VNI। VNI হচ্ছে নেটওয়ার্ক, মানে VXLAN নেটওয়ার্ক আইডেন্টিফায়ার। এই জিনিসটাকে একটু বুঝতে হবে। যেমন অলওয়েজ যখন আপনি VXLAN নিয়ে কাজ করবেন, রাইট, তখন দেখবেন আপনাকে যেটা করতে হবে যে আপনার সুইচের মধ্যে কি কি ভিল্যান আছে এই ভিল্যানের একটা লিস্ট করতে হবে এবং বুঝতে হবে যে আমি কোন কোন ভিল্যান আমি এক্সটেন্ড করব এক ডেটা সেন্টার থেকে আরেক ডেটা সেন্টারের মধ্যে, রাইট। সে আমি লিস্ট করে দেখলাম আমার কাছে হয়তো আমার এই ডেটা সেন্টারে এই সুইচের মধ্যে 10টা ভিল্যান আছে, ভিল্যান 10, 20, 30, 40, 50 এভাবে 10টা ভিল্যান আছে। এর মধ্যে আমি 6টা বা 7টা ভিল্যানকে আমি এই ডিসি থেকে আরেকটা ডিসিতে এক্সটেন্ড করব। তাহলে কিভাবে করতে হবে? তো এই যে ভিল্যান গুলো আছে, এই ভিল্যান গুলোকে আপনি যখন VXLAN EVPN, মানে VXLAN হচ্ছে আপনার ডেটা প্লেন আর EVPN কন্ট্রোল প্লেন, এই সিস্টেমে চলে যাবেন, তখন এই ভিল্যান গুলোকে আপনি ইকুইভ্যালেন্ট একটা নাম্বারে ম্যাপ করতে হবে এই VXLAN এনভায়রনমেন্টে। এই ম্যাপিংটা যখন করবেন তখন দেখবেন যে একটা আইডির সঙ্গে এটাকে রিলেট করতে হয়। যেমন VXLAN এর ক্ষেত্রে 24 বিটের একটা সেগমেন্ট আইডেন্টিফায়ার আছে। এই সেগমেন্ট আইডেন্টিফায়ার দিয়ে আমার ভিল্যান 10 কে আমি ম্যাপ করব একটা VNI নাম্বার দিয়ে। সো আপনি যদি এখন বলেন ভাই VNI নাম্বারটা কি আসলে কি একটা ভিল্যানি? হ্যাঁ, এটা একটা ভিল্যানি, জাস্ট খালি বড় নাম্বার। আপনি যখন আপনার সুইচের মধ্যে থাকতেছেন তখন বলতেছেন ভিল্যান 10, যখন সুইচ থেকে আপনার ফেব্রিক্সে চলে যাচ্ছেন, আপনার ফেব্রিক্সে গিয়ে কি হচ্ছে, আপনার যে VXLAN এবং EVPN ফেব্রিকে, ওইখানে আপনার ভিল্যান 10 দিয়ে বলতেছেন না, যে নাম্বার দিয়ে ম্যাপ করছেন 24 বিটের নাম্বার, সেই নাম্বার দিয়ে আপনাকে ওই ভিল্যানটাকে আইডেন্টিফাই করতেছেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, আপনি যদি ভিল্যান 10 থাকে, আমাদের ল্যাবে যেটা আমরা করছি, ভিল্যান 10টাকে আমরা ম্যাপ করছি VXLAN সেগমেন্ট আইডেন্টিফায়ার দিয়ে। VXLAN সেগমেন্ট আইডেন্টিফায়ার আমরা ধরলাম 10,000, যেহেতু আমরা 24 বিটের নাম্বার, আমার 1 থেকে 2^24 যত বড় নাম্বার হয় সেটাই আমরা ইউজ করতে পারবো। আমি ধরে নিলাম আমি 10,000 ইউজ করবো, তাহলে আমি কি করছি, ভিল্যান 10 কে ম্যাপ করছি 10,010 দিয়ে, রাইট। তো আপনি যখন ফেব্রিক্সে থাকবেন, ফেব্রিকে আপনি ওই ভিল্যানটাকে আইডেন্টিফাই করবেন 10,010 দিয়ে, নট ভিল্যান 10 দিয়ে। Make sense? That's what we call VNI or VLAN identifier, VXLAN identifier. এটা আমরা পরের ল্যাবে গিয়ে আরো ভালো করে দেখবো। এখানে আপনি খেয়াল করে দেখেন, আমরা যখন এনক্যাপসুলেট করতেছি, এটা আমার অরিজিনাল প্যাকেট। দেখা যাচ্ছে কি, এটা আমার মাউস কার্সার দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমার অরিজিনাল প্যাকেট। দেখেন এরকম, ওপস, what happened? এটা দেখেন, এটা হচ্ছে আমার অরিজিনাল প্যাকেট। এই সুমন, দেখা যায়? এটা আমার অরিজিনাল প্যাকেট বা ফ্রেম। এই ফ্রেমের মধ্যে আমরা কি করতেছি, এখানে VXLAN হেডার অ্যাড করতেছি। এই যে VXLAN হেডারটা অ্যাড করতেছি, এই VXLAN হেডার যখন আমি অ্যাড করতেছি, এখন আপনাকে বুঝতে হবে, ও আচ্ছা, তাহলে আমাকে জানতে হবে এই VXLAN হেডারটা কত বিটের এবং এর মধ্যে কি কি ফিল্ড আছে, কোন ফিল্ডের কি কাজ। আমরা সেম ভাবে সিমিলারলি যে হয় আমরা MPLS কে স্টাডি করছি, আমরা IPsec কে স্টাডি করছি, এভরিথিং সেম। ইভেন যখন আমরা প্রথমে আইপি পড়া শুরু করছি, আইপি কে আমরা এইভাবে স্টাডি করছি যে ঠিক আছে, আইপি প্যাকেটের কোন কোন ফিল্ড কি কি কাজ করে। আপনাকে সেম কাজটা করতে হবে যে আপনার VXLAN যে হেডারটা এখানে অ্যাড হয় প্যাকেটের সঙ্গে, তার বিভিন্ন ফিল্ডের কি কাজ। এখানে খেয়াল করে দেখেন, এখানে কোথাও কিন্তু VPN বলা নাই, এখানে বলা আছে VXLAN, রাইট। তো কাজে আপনি যদি MPLS এ চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে এনক্যাপসুলেশন কিন্তু VXLAN এনক্যাপসুলেশন হবে না, এখানে হবে আপনাকে MPLS লেভেল এনক্যাপসুলেশন হবে, কিন্তু অ্যাড্রেস গুলো এক্সচেঞ্জ করবে এই VPN অ্যাড্রেস ফ্যামিলি। মেক সেন্স? আচ্ছা, তারপরে আমরা দেখি VTAP। VTAPটা কি জিনিস? VTAPটা হচ্ছে সেম অ্যাজ P রাউটার। আপনার MPLS এনভায়রনমেন্টে P বলা হয়, আর VXLAN এনভায়রনমেন্টে এটাকে বলা হয় VTAP। একটু স্লাইটলি ডিফারেন্ট। যেমন ধরেন VTAP-এ কি হয়, VTAP-এ আরেকটু মানে ডিটেল মিনিং আছে এটার। যেমন আমরা যদি দেখি, আগের স্লাইডে যাই, খেয়াল করেন, এটা যদি আমাদের হয়
একটা পি হয়, এটা যদি একটা পি হয়, বেসিক্যালি এই পির সঙ্গে এই পি গুলোকে আমরা চেঞ্জ করতেছি, নাম চেঞ্জ করে ভিএক্সল্যান এনভায়রনমেন্টটাকে বলতেছি হচ্ছে ভিট্যাপ। এবং ভিট্যাপ মানে হচ্ছে এ যখন আরেকটা সুইচের সঙ্গে যখন এক্সটেন্ড হচ্ছে, সে একটা টানেল ক্রিয়েট করতেছে, লজিক্যাল টানেল ক্রিয়েট করতেছে, রাইট? এটা যে টানেলের মতো হতে পারে, বা আপনি যেভাবে এটাকে বুঝতে সুবিধা হয়, আইপিসেক টানেল যেভাবে আমরা বানাই সেরকম টানেল মানে টানেল ক্রিয়েট করতেছে। ওই টানেল ইন্টারফেসের নামটাও হচ্ছে ভিট্যাপ। টানেল ইন্টারফেসটা আমরা করতেছি, ওটার নামও ভিট্যাপ। যেমন সিসকো এটাকে ভিট্যাপ বলে, সিসকো বলে এনভি ইন্টারফেসটাকে। আমরা হয়তো যখন যে টানেল করি আমরা জাস্ট বলি কি টানেল, TUNNEL বা T0 ইন্টারফেস। কিন্তু ভিএক্সল্যান যখন টানেলটা ক্রিয়েট করতেছে, আপনি কিন্তু T0 ইন্টারফেস বলবেন না, আপনি বলবেন এনভি ইন্টারফেস। বোঝা গেল? তো এটাকে আমরা বলতেছি ভিএক্সল্যান ওয়ার্ল্ডে, এটাকে বলতেছি হচ্ছে ভিট্যাপ। তার ভিট্যাপ মানে কি? ভিট্যাপটা হচ্ছে পি রাউটার ইটসেলফ, এবং যে টানেল দিয়ে পি রাউটার থেকে আরেকটা পি রাউটারে কানেক্টেড, সেই টানেলগুলোকে আমরা বলতেছি ভিট্যাপ টানেল। ওকে, ভিল্যান সেগমেন্ট। ভিল্যান সেগমেন্টটা কি জিনিস? আপনার সরি, ভিএক্সল্যান সেগমেন্ট। ভিএক্সল্যান সেগমেন্টটা কি জিনিস? আপনি যখন আপনার ট্র্যাডিশনাল সুইচের মধ্যে যে ভিল্যানটা আছে, ওই ভিল্যানটাকে যখন আপনি রিলেট করবেন আপনার ভিএক্সল্যান এনভায়রনমেন্টে, তখন এখন পর্যন্ত আমরা কি বলছি? আমরা বলছি যে আপনার ভিল্যান 10 কে ভিএক্সল্যান এনভায়রনমেন্টে আপনার ভিল্যান আইডি, যেটা আপনি 32 বিটের 24 বিটের আইডি, বড় নাম্বার, যেটা অনেক বেশি নাম্বার পাবেন, ম্যাপ করবেন। ম্যাপ করার পর এটাকে আমরা ভিল্যান আইডি বলতেছি। আরেকটা জিনিস আমি ক্লিয়ার করি এখানে, আমাদের ভিল্যান আইডি কত বিটের? এটা কি সবাই মানে এর খুব 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 বেসিক কোয়েশ্চেন, রাইট? আমরা 4000 প্লাস এর বেশি কোনো ভিল্যান আইডি কিন্তু জেনারেট করতে পারি না, কারণ এটা লিমিটেড ফিল্ড। এটা যেটা আপনার হচ্ছে ভিএনআই নাম্বার, যেটা ভিএনআই নাম্বারটা কিন্তু 24 বিটের। তার মানে আপনি খেয়াল করে দেখেন যে আপনার নাম্বার কিন্তু নর্মাল যে ভিল্যান আইডি তার চেয়ে বেশি হবে। 4000 কে 24 বিট তো 4000 হবে, 24 বিট তো অনেক বেশি হবে। আমার মনে হয় যে মানে 2 পয়েন্ট সামথিং বা কত বিলিয়ন হবে এরকম। তো আমরা ভিল্যান সেগমেন্ট এখন চলে আসি। আবার ভিল্যান সেগমেন্ট আমরা কি বলতেছিলাম? যে আমার ট্রেডিশনাল সুইচের মধ্যে যে সমস্ত ভিল্যান আছে, ধরেন ভিল্যান 10, 20, 30, এগুলোকে যখন আমি ম্যাপ করব আমার ভিএক্সল্যান বা ফেব্রিক্স এর মধ্যে, ওই ফেব্রিকে আমি তখন দেখব যে ওই ভিল্যানের জন্য আপনার ভিএক্সল্যান সুইচ বা ভিট্যাপ কিন্তু একটা ম্যাক টেবিল তৈরি করবে। তাকে তো আপনি ম্যাক টেবিল ধরতে হবে, হোল্ড করতে হবে এখানে, রাইট? এই ম্যাক টেবিল কিন্তু যেটা হইতে পারে যে পার ভিল্যান আপনার ট্রেডিশনাল নেটওয়ার্ক থেকে পার ভিএনআইডি ভিএক্সল্যানের মধ্যে একটা ম্যাক টেবিল হইতে পারে, অথবা আপনি যেটা করতে পারেন 2টা বা 3টা বা 4টা ভিল্যান আপনি একটা ভিএনআই আইডির মধ্যে ম্যাপ করতে পারেন, মাল্টিপল, রাইট? এগুলোকে বলা হয় আপনার ডেপ্লয়মেন্ট মডেল, বা ওর জন্য আমাদের পরে আরো স্লাইড আছে, আমরা পরে এক্সপ্লেন করব। বাট এখানে যেটা বলতেছি যে ওই যে আপনার ভিএক্সল্যান সেগমেন্ট বলতেছে, ওই সেগমেন্টের মধ্যে আপনি আপাতত ধরে রাখেন আমার একটা ভিল্যান আমার ট্রেডিশনাল নেটওয়ার্কের মধ্যে গিয়ে ম্যাপ করবে আমার একটা ভিএক্সল্যান বা ভিএনআই আইডির মধ্যে, এবং সেটা ম্যাপ করে একটা ভিএক্সল্যান সেগমেন্টের মধ্যে থাকবে, এবং ওই সেগমেন্ট করবে কি ওই ম্যাপ টেবিলটা হোল্ড করবে ওই ভিল্যানের জন্য। মেক সেন্স? আচ্ছা, তারপর হচ্ছে ভিএক্সল্যান গেটওয়ে। এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা বুঝতে হবে এখন। ভিএক্সল্যান গেটওয়েটা কি জিনিস? যেমন ধরেন আমরা এতক্ষণ কি বলতেছিলাম যে আমরা যদি ইভিপিএন মডেলে যাই, ইভিপিএন মডেলে গেলে আমরা কি করব? সিঙ্গেল অ্যাড্রেস ফ্যামিলি থেকে সিঙ্গেল টেইল আমার ডেটা সেন্টারে, টেইল মানে হচ্ছে সিঙ্গেল কানেকশন যেটা আমরা দিচ্ছি, হ্যাঁ, ডেটা সেন্টারে, সেইখানে আমাদের মানে L2 ফ্রেমও যাবে, আবার L3 প্যাকেটও যাবে। আমার আলাদা করে কিছু করতে হবে না, ওই যে ইয়ের মতো, এমপিএলএস এর মতো, যে L2 অ্যাড্রেস ফ্যামিলি আলাদা, L3 অ্যাড্রেস ফ্যামিলি আলাদা, রাইট? তাহলে আমাদের ভিএক্সল্যান কিভাবে হ্যান্ডেল করবে? ভিএক্সল্যানে বিহাইন্ড দ্য সিন থাকবে আপনার 2টা গেটওয়ে, একটা হচ্ছে L2 গেটওয়ে, একটা হচ্ছে L3 গেটওয়ে। অবভিয়াসলি L2 গেটওয়ে কি করবে? সে L2 ফ্রেম গুলাকে ফরওয়ার্ড করবে একটা ভিলেন থেকে আরেকটা ভিলেনের মধ্যে। আপনি বলতে পারেন ভাই একটা ভিলেন থেকে আরেকটা ভিলেন মানে আপনি কি মানে একটু ক্লিয়ার করেন এটা। একটা ভিলেন থেকে আরেকটা ভিলেন মানে আপনি যখন ডাটা সেন্টারটাকে এক্সটেন্ড করছেন, সিঙ্গাপুর থেকে ইউএসএ তে এক্সটেন্ড করছেন, রাইট? এর মধ্যে ভিএক্সটেন্ড করা আছে, তার মানে আপনার ভিলেন 10 আছে হচ্ছে সিঙ্গাপুরে, ওইখানে একটা ভিএম আছে, আবার ভিলেন 10 আপনার ইউএসএ তেও আছে, ওইখানেও একটা ভিএম আছে। এই দুটো ভিএম কিন্তু একটা সাবনেটে বিলং করে, এটা কিন্তু একটা সাবনেট শেয়ার করে, আইপি সাবনেট শেয়ার করে। তার মানে
এ যখন কমিউনিকেট করবে ও কিন্তু আপনার L3 গেটওয়েতে যাবে না, রাউটেড হবে না, এখানে ব্রিজড হবে, L2 গেটওয়েতে যাবে ওই আপনার VXLAN ফেব্রিক থেকে। মেক সেন্স? ওইটাকে আমরা বলতেছি হচ্ছে L2 গেটওয়ে VXLAN এর। আর L3 গেটওয়ে কি জিনিস? ওয়েল, আপনার যখন একটা ভিল্যান থেকে আরেকটা ভিল্যান, সে আপনার সিঙ্গাপুরে ভিল্যান 10 এর মধ্যে আপনার ভিএমটা আছে, আপনি আমেরিকাতে ভিল্যান 20 এর মধ্যে চলে যাবেন, রাইট? তখন তার ব্রিজিং হবে না, তখন রাউটিং হবে। এই রাউটিং এর জন্য আপনার যে রাউটিং সিস্টেম আছে বা ফেব্রিকের মধ্যে, এই ফেব্রিকে আপনার আলাদা L3 গেটওয়ে কনফিগার করতে হবে তার জন্য। সো আমার VXLAN এনভায়রনমেন্টে কি থাকবে? L2 গেটওয়ে থাকবে, L3 গেটওয়ে থাকবে। মেক সেন্স? এবং এই জিনিসটা এখন একটু বোঝার চেষ্টা করেন। আমি যখন L2 L3 গেটওয়ে বলতেছি, আমি কিন্তু অলরেডি বলছি যে আমার যখন L2 আমি ম্যাক বা ফ্রেম যখন আমি ট্রান্সমিট করতেছি, আমি যখন একটা ভিল্যান আমার ট্রেডিশনাল সুইচে আছে, এটা যখন গিয়ে আমার ফেব্রিক্সে ঢুকছে, আমার লিফ সুইচে ঢুকছে, লিফ সুইচের মধ্যে আমি কি করছি? আমি একটা VNI আইডি ক্রিয়েট করছি, করে ম্যাপ করে দিছি। ওইটাকে আমরা বলতেছি L2 VRF অ্যাজ ওয়েল। ওখানে একটা L2 VRF ক্রিয়েট হয়েছে। তার মানে আমরা আগে যেটা শিখছি MPLC কি হয়, আমরা VRF বলতে একটা L3 সেগমেন্ট বুঝতাম। এখন কিন্তু আমাকে দেখতেছি না, VRF তাহলে L2 হয়, তার মানে শুধু ম্যাক অ্যাড্রেস হোল্ড করে। হ্যাঁ, এখন আপনি যদি এটাকে আরো বিগার স্কেলে চিন্তা করতে পারেন, তাহলে ভাইয়া তাহলে এভাবে বলেন আমাকে, আমার একটা ক্লায়েন্ট আছে, রাইট? সে আমি জানি না, মেবি ডাচ বাংলা ব্যাংক অথবা ব্র্যাক ব্যাংক অথবা হোয়াট এভার ব্যাংক বাংলাদেশে, সিটি ব্যাংক, তারা আমার ক্লায়েন্ট। তার মানে আমি কি করব? আমি যদি তাদেরকে EVPN VXLAN সার্ভিস দেই, তার মানে আমি তাদের জন্য কি মানে কি আলাদা আলাদা, ধরেন যে মতিঝিল যে পি রাউটার আছে, ওর মধ্যে কি তাহলে আমি সিটি ব্যাংকের ভিল্যান 10 এর জন্য একটা VRF করব, ভিল্যান 20 এর জন্য একটা VRF করব, ভিল্যান 30 এর জন্য একটা VRF করব, সবগুলো L2 VRF, রাইট? তাহলে আরেকটা ক্লায়েন্ট, তারও 10 20 30 আছে, রাইট? তো এগুলোকে আমি আবার গ্রুপ করব কিভাবে? সিটি ব্যাংকের 10টা L2 VRF একটা গ্রুপ, আবার ডাচ বাংলা ব্যাংকের 10টা L2 VRF একটা গ্রুপ, এগুলো কিভাবে করবো আমি? হ্যাঁ, তখন গিয়ে আপনাকে যেটা করতে হবে, ট্রেডিশনাল যে L3 VRF আছে, আপনি ট্রেডিশনাল L3 VRF ক্রিয়েট করবেন সিটি ব্যাংকের জন্য, ট্রেডিশনাল L3 VRF ক্রিয়েট করবেন ডাচ বাংলা ব্যাংকের জন্য। করার পরে ওই এক একটা ট্রেডিশনাল L3 VRF এর মধ্যে আবার L2 VRF থাকবে, রাইট? ভিল্যান 10 এর জন্য একটা VRF, ভিল্যান 20 এর জন্য, ভিল্যান 30 এর জন্য। তার মানে কি হবে? সিটি ব্যাংকের যে L3 VRF আছে, ওর মধ্যে যে আপনার ভিল্যান 10 আছে, তার সঙ্গে ডাচ বাংলা ব্যাংকের যে L3 VRF, ওর মধ্যে যে ভিল্যান 10 আছে, ওটার মধ্যে কোনো রিলেশন থাকবে না। বোঝা গেল? ওকে, নেক্সট স্লাইড। এখন লিটল বিট, যদিও এই সমস্ত স্লাইড আমরা সবাই লিটল বিট হেড করি, বাট তারপরেও ইম্পর্টেন্ট এই প্যাকেট লেভেল ইনফরমেশন। যেমন VXLAN ডেটা প্লেন, আমি জাস্ট একটা স্লাইডে শেষ করতে চাই এটা, যে এটার আমি যে আগের প্যাকেটটা কথা বলতেছিলাম, এই প্যাকেটটা, এই যেটা এই এনক্যাপসুলেশন যেটা হচ্ছে, এই লেভেল বলতে এটাকে আমি এনক্যাপসুলেশনই বলতেছি, হেডার, এনক্যাপসুলেশন হেডার। এই এনক্যাপসুলেশন হেডারের লেন্থ কতটুকু? এটা হচ্ছে 64 বিট লেন্থ, রাইট? বিগ, ভেরি বিগ, 64 বিট। এই 64 বিটে খেয়াল করেন যে EVPN কতটা মানে রিসেন্ট প্রোটোকল। এর মধ্যে এই 64 বিটকে আপনার এখানে দুটো ভাগ করছে, 32 করে। কারণটা কি? এখন আমাদের মোস্ট অফ দ্য রেজিস্টার ধরেন 32 বিট রেজিস্টার। একটা রেজিস্টার যদি ধরেন আপনার মাইক্রোপ্রসেসরে, তাহলে 32 বিট করে ভাগ করা হয়েছে। এই 32 বিটের মধ্যে আপনার প্রথম 32 বিটে দেখেন, এই যে এই পর্যন্ত 24 বিট হচ্ছে আপনার রিজার্ভ রাখা হয়েছে। এটা কি কাজ এখনো ITF জানে না, রেখে দিয়েছে ওইটা। তাহলে গেল 24 বিট, তো বাকি থাকলো কত? এখানে 8 বিট, 32 বিট হওয়ার জন্য। এই 8টার মধ্যে আবার সবগুলো রিজার্ভ। একটা আছে আই বিট কি করছে? ফ্ল্যাগ বিট সেট টু 1 ফর ভ্যালিড VNI। মোস্ট অফ দ্য VNI হচ্ছে আমাদের এখন ভ্যালিড VNI, ওখানে সেট 1 করে রাখতে হবে। 0 থাকলেই আপনি মেশিন প্রসেস করবে না, ইনভ্যালিড হিসেবে নিয়ে। আচ্ছা, এটা গেল 32 বিট। নেক্সট 32 বিটে কি আছে? নেক্সট 32 বিটে এখানে খেয়াল করেন, 24 বিট আছে হচ্ছে আমার VNI বা ভার্চুয়াল, নট ভার্চুয়াল, VXLAN নেটওয়ার্ক আইডেন্টিফায়ার, যেটা আমরা এই যে একটু আগে বলে আসছি এখানে আগের স্লাইডে, এই জিনিসটা VNI-টা খেলা আছে এখানে। এই যে VNI, এই VNI-টা হচ্ছে এটার একটা ফিল্ড, যেটা হচ্ছে আপনার 24 বিট। তার মানে 2^24 যতগুলো নাম্বার হয়। এরপরে আবার 8 বিট সব রিজার্ভ, মোস্টলি রিজার্ভ। কি হয়েছে? মাত্র এখানে 24 বিট ইউজ হয়েছে, আর এখানে 1 বিট ইউজ হয়েছে। ওকে, এখন আসেন। ওকে ভাইয়া, আমরা এখন বুঝলাম VXLAN এর ইউটিলিটি আমার EVPN এনভায়রনমেন্টে।
ও বাই দ্য ওয়ে, আমাদের আজকের যে প্রেজেন্টেশন, আমরা কিন্তু আজকের প্রেজেন্টেশনে মোস্টলি কভার করব হচ্ছে এই VXLAN এনক্যাপসুলেশন দিয়ে এই VPN ডেপ্লয়মেন্ট, রাইট? MPLS দিয়ে এই VPN ডেপ্লয়মেন্ট আমার মনে হয় না এত ছোট স্কেলে করা সম্ভব। এটা আমাদের একদম ফুল স্কেলে যদি আমরা ওয়ার্কশপ করতে পারি, 5 days ওয়ার্কশপ bdNOG কখনো, তাহলে আমরা নেক্সট যেটা করব যে এই EVPN ডেপ্লয়মেন্ট আমাদের MPLS ইনফ্রাস্ট্রাকচার কিভাবে করব। আচ্ছা, এখন ঠিক খেয়াল করেন এখানে VXLAN এর হোস্ট ডিসকভারি, VXLAN প্রোটোকলের কথা আমরা যেটা বললাম, সেখানে হোস্ট ডিসকভারি কিভাবে হবে। এর দুটো অপশন আছে। ফার্স্ট অফ অল, যখন VXLAN প্রথম তৈরি করা হয়েছিল অনেক আগে, 5-7 বছর আগে বা তারও আগে, 10 বছর আগে, তখন কিন্তু আপনার এই যে আননোন ফ্রেম যে লার্নিং মেকানিজম, সেটা কিন্তু ফ্ল্যাট অ্যান্ড লার্নিং ছিল। তার মানে ওই জিগের মতোই, ওই VPLS এর মতোই, যে ফ্ল্যাট করবে, আগে 8 ব্রডকাস্ট পাঠাবে, 8 ব্রডকাস্ট আমার ফেব্রিক্স আসবে, ফেব্রিক্স এটাকে সবগুলা ভিটেপের মধ্যে ফ্ল্যাট করে দেবে। ফ্ল্যাট যখন হয়ে যাবে তখন আদার সাইড থেকে রেসপন্স আসবে, রেসপন্স আসলে সে তখন হোস্ট মেশিন করবে কি ম্যাক অ্যাড্রেস গুলো জানবে ফ্ল্যাট করে, রাইট? সেকেন্ড অপশন হচ্ছে যে না, ফ্ল্যাট করলে তো তাহলে সেম হয়ে গেল, VPLS এর মতোই হয়ে গেল, তাহলে আমি কেন ইউজ করবো? এটাকে এনহ্যান্স করতে হবে। এনহ্যান্স করতে গিয়ে কি করলো যে ঠিক আছে, আমরা তাহলে একটা কন্ট্রোল প্লেন প্রোটোকল ইন্ট্রোডিউস করি। যে কন্ট্রোল প্লেন প্রোটোকল কি করবে, এই যে ম্যাক অ্যাড্রেস গুলো আছে হোস্টের সঙ্গে বা ডিফারেন্ট হোস্ট, এই যে আমাদের অ্যাক্রস ডাটা সেন্টার যখন চলে যাবে ডিফারেন্ট পার্টে, এটাকে লার্ন করার জন্য এই ম্যাক অ্যাড্রেস গুলো আমরা করবো কি BGP দিয়ে এক্সচেঞ্জ করবো, রাইট? সো এখন আপনি এভাবে চিন্তা করেন, জাস্ট এটাকে পিকচারাইজ করার চেষ্টা করেন, ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। বিজেপি কি করে? সিম্পল, সে করে কি এক পাশ থেকে কি অ্যাড্রেস আছে আরেক পাশে নিয়ে আসে, এবং এখান থেকে ওই পাশে যাওয়ার জন্য কি করতে হয়, আমার কোন নেক্সট হব দিয়ে যাইতে হবে, এই যে করে বিজেপি, আর তো কিছু করে না। এবং এটাকে যদি আমরা ম্যানিপুলেট করতে যাই, তার জন্য আমার কিছু অ্যাট্রিবিউট দরকার, যে এস পাথ অ্যাট্রিবিউট, লোকাল প্রেফারেন্স, এই সমস্ত কিছু অ্যাট্রিবিউট অ্যাড করছে ইন অ্যাডিশন টু দ্যাট। ওয়াই? যে আমাকে কিছু ফ্লেক্সিবিলিটি দিচ্ছে, ঠিক আছে, আমি পাথ কিভাবে সিলেক্ট করবো সেটা যেন ম্যানিপুলেট করতে পারি। এই হচ্ছে বিজেপি। এখন বিজেপির এই যে স্ট্রং ফিচার ফাংশনালিটি, এবং বিজেপি যেভাবে ওয়াইডলি সাকসেসফুল গোটা ওয়ার্ল্ডে ডিপ্লয়মেন্টে, তার জন্য করছে কি এরা ওএসপিএফ কেউ করে না, অন্য কিছু কারণে বিজেপি প্রোটোকলটাকে সিলেক্ট করছে, এমপি বিজেপি অবভিয়াসলি, যে ঠিক আছে আমরা কাজ করি, নতুন একটা অ্যাড্রেস ফ্যামিলি ইন্ট্রোডিউস করি, এবং এই অ্যাড্রেস ফ্যামিলিকে বলি ইভিপিএন অ্যাড্রেস ফ্যামিলি। তুমি যখন এই অ্যাড্রেস এক্সচেঞ্জ করবা, তুমি শুধু ম্যাক অ্যাড্রেস না, তুমি ম্যাক অ্যাড্রেস করবা, আইপি অ্যাড্রেস করবা, সবই এক্সচেঞ্জ করবা। তাহলে কি হবে, আমরা একটা সিঙ্গেল অ্যাড্রেস ফ্যামিলি দিয়ে আমরা সবকিছু হ্যান্ডেল করতে পারবো। বুঝে গেল? আচ্ছা, সো আমি একটু রিড করি তাহলে। টু অ্যাড্রেস দ্য স্কেলেবিলিটি কনসার্ন অফ ফ্লাড অ্যান্ড লার্ন ডিসকভারি, other controllerless control plane protocol, others controllerless control plane protocol discovery schemes such as BGP EVPN and OBSDB, এই দুটেই প্রোটোকল, যেটা হচ্ছে BGP EVPN টা হচ্ছে আমাদের বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার সাইডে ইউজ হয় অ্যাজ এন অ্যাড্রেস লার্নিং, রাইট? যখন আমি বলতেছি EVPN অ্যাড্রেস লার্নিং, অলওয়েজ রিমেম্বার এটা ম্যাক অ্যাড্রেস লার্নিং অ্যাজ ওয়েল অ্যাজ আইপি অ্যাড্রেস লার্নিং, দুটাই কিন্তু আমাদের VPLS এর মতো শুধু আইপি অ্যাড্রেস লার্নিং না। বোঝা গেল? আচ্ছা, এর জন্য IETF দুটো প্রোটোকলকে স্ট্যান্ডার্ডাইজ করছে, একটা হচ্ছে EVPN, BGP EVPN, আর একটা হচ্ছে OBSDB। এটা হচ্ছে আপনার যে ভার্চুয়াল হোস্ট গুলোর জন্য যেটা হয়, আপনার যে VMTM থেকে আপনার হোস্ট ডিসকভারির জন্য, যেটা হয়তো আপনার এন্ড টু এন্ড রাউটিং এর ক্ষেত্রে অনেকে ইউজ করে, বাট এটা আমি খুব ওয়াইডলি ডিপ্লয়মেন্ট দেখি নাই। বাট EVPN টা এখন খুব বেশি পপুলার, সবাই খুব বেশি এটাকে নিয়ে নাড়াচাড়া করতেছে। এখন খেয়াল করেন, এখানে কিন্তু একটা পলিটিক্স বুঝতে হবে, যে আমাদের ফিউচার ট্রেন্ডও বুঝতে হবে। এই সেম কাজটা অ্যাড্রেস লার্নিং, এটা যেটা ইস্যু ছিল, এটা যে একটা চ্যালেঞ্জ ছিল, এটা কিন্তু ভেন্ডার অনেক আগে রিয়েলাইজ করছে, এবং তারা কিন্তু অলরেডি রেডি। তারা কিভাবে রেডি? তারা করছে কি, এই অ্যাড্রেস লার্নিং এর চ্যালেঞ্জগুলোকে হ্যান্ডেল করার জন্য অনেক কন্ট্রোলার বের করে ফেলছে, যেমন সিসকো এপিক কন্ট্রোলার ছিল, জুনিপারের কন্ট্রোলার। এরা কি করে, এই যে হোস্ট টু হোস্ট যে অ্যাড্রেস গুলো, ম্যাক অ্যাড্রেস গুলো লার্ন করা হবে, এগুলো কোনো ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকলে না দিয়ে বলছে ঠিক আছে, তুই আমাদের কন্ট্রোলার কেন, এই কন্ট্রোলার দিয়ে করলে আমরা কন্ট্রোলার সবকিছু পুশ করবে, সব লার্ন করে পুশ করবে। প্রোপ্রাইটারি সলিউশন কি করতেছে, আপনার বেয়ারবোন সুইচ গুলোর মধ্যে এই পুরো ম্যাক টেবিল পুশ করে দিচ্ছে। হ্যাঁ, তখন কি হচ্ছে যে আপনার হোস্ট গুলা যখন আর্ট পাঠাচ্ছে, ওই বেয়ারবোন ডিভাইস যখন আপনার এই এসডিএন কন্ট্রোলার দিয়ে আসতেছে, তারা এই অ্যাড্রেস গুলো জেনে যাচ্ছে এবং তারা সুন্দর কাজ করতেছে। এখন IETF খেয়াল করে দেখেন তাদের ইনিশিয়েটিভ কি, তারা কিন্তু কোনোটা কি না করতেছে না, কিন্তু তারা ইনোভেট করছে, ঠিক আছে তোমরা কন্ট্রোলার দিয়েও করতে পারো, বাট এই সেম জিনিসটা আমরা অ্যাভেলেবল করছি আমাদের ওপেন স্ট্যান্ডার্ড প্রোটোকলেও বা আমাদের কন্ট্রোলারলেস এনভায়রনমেন্টও। সো EVPN কি হচ্ছে, এটা একটা বেনিফিট। EVPN কিন্তু
আমার সেম কাজটাই করতেছে যেটা আমার এসডিএন কন্ট্রোলার করে এই ম্যাক অ্যাড্রেস লার্নিং এর জন্য, ইভিপিএন সেম কাজটাই করতেছে কিন্তু উইদাউট কন্ট্রোলার। এটা কিন্তু আপনার প্রত্যেকটা ডিভাইসের মধ্যে ইন্টিগ্রেট করেছে, যেটা আমরা আগে থেকে দেখে আসছি। বিজেপি কি ছিল, ওএসপিএফ কি ছিল, এগুলো কোনো কন্ট্রোলার বেস ছিল? এগুলো সব ডিভাইসের মধ্যে আছে, রাইট? এবং আইটিএফ কিন্তু ওই ট্র্যাকটাকেও প্রমোট করতেছে যে সবকিছু কন্ট্রোলারে হতে হবে এমন কোনো কথা নাই। তুমি এটা আমাদের সিস্টেম আছেই, আমাদের অলরেডি আমাদের প্রোটোকল বানানোই আছে, ওর মধ্যে আমরা একটু এনহ্যান্স করে তোমাকে এই সার্ভিসও দিয়ে দিলাম। এবং সেটাই কিন্তু হচ্ছে, এই ইভিপিএন কিন্তু সেটাই নিয়ে আসছে যে একটা গ্রুপ দেখবেন যে যারা হয়তো পয়সা আছে, যারা হয়তো দেখবেন যে বিজনেসকে জাস্টিফাই করতে পারে, সিকিউরিটি অনেক কিছু মিলে, তারা হয়তো দেখবেন যে একটা ডিফারেন্ট মানে এন্টারপ্রাইজ বেসিক্যালি সব কন্ট্রোলার, সিসকোর উপর ডিপেন্ড, জুনিপারের উপর ডিপেন্ড, সবকিছু কন্ট্রোলার বেস এবং হ্যাপি, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন, হুইচ ইজ গুড। আদার সাইড দেখবেন যে না, আমরা হয়তো কন্ট্রোলার লেস কিছু করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের অপশন তৈরি হচ্ছে। তার মানে কি, আমরা যেটা বুঝতে পারতেছি, এই যে এসডিএন যে আমরা ইন্ট্রোডিউস হচ্ছে, এটা কিন্তু এমন না যে একটা ওয়ার্ল্ড যেগুলো কন্ট্রোলার লেস সেই ওয়ার্ল্ডটা কিন্তু মরে যাচ্ছে, তা কিন্তু না। ওই মানে কন্ট্রোলার লেস ওয়ার্ল্ডও কিন্তু প্যারালালি মুভ করতেছে। বুঝা গেল? যাই হোক, ওকে, খুব কুইকলি এই স্লাইডে দেখি, সেটা হচ্ছে যে আমাদের যে ভিপিএন ডাটা প্লেন এনক্যাপসুলেশন অপশন আছে এখানে, এগুলো হচ্ছে ডিফারেন্ট এনক্যাপসুলেশন অপশন। আইটিএফ যখন এটা স্ট্যান্ডার্ডাইজ করছে, ভিএক্সল্যান এনক্যাপসুলেশন, এনভিজিআরই, এমপিএলএস, ভিএক্সল্যান জিপি, অনেক কিছু। আমরা বেসিক্যালি যেটা করতেছি এখন, আমরা সোফার যেটা দেখছি, এই যে ভিএক্সল্যান এনক্যাপসুলেশন আর হচ্ছে এমপিএলএস, এই দুইটা হচ্ছে বেশি ইউজ। বাকিগুলোর আমি কোনো অ্যাপ্লিকেশন এভাবে দেখি নাই, বা থাকলে হয়তো আমার চোখে পড়ে নাই। মেক সেন্স? সো এমপিএলএস লেভেল ডিস্ট্রিবিউশন, যেটা আমরা হয়তো পরে, আমি যেটা অলরেডি বললাম যে নেক্সট কোনো ওয়ার্কশপে আমরা এমপিএলএস ডেটা প্লেন এনক্যাপসুলেশন এন্ড ইভিপিএন কন্ট্রোল প্লেন দিয়ে আমরা হয়তো ওয়ার্কশপ করব, যেটা হয়তো আমাদের বেসিক্যালি সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের খুব কাজে লাগবে। কোনো কোয়েশ্চেন আছে সোফার? আমরা টাইম ওয়াইজ আমি জানি না কতটুকু, আমার তো স্লাইড এখন অনেক আছে। ওকে, আমি কুইকলি যাই এখন। বিজিপি ভিপিএন বিল্ডিং ব্লক, সে ফর এক্সাম্পল ইভিপিএন, ইথারনেট ভিপিএন, এটা আমরা সবাই জানি। ইভিআইটা কি হচ্ছে? ইভিআইটা হচ্ছে একটা ইভিপিএন ইনস্ট্যান্স আইডেন্টিফায়ার, যেটা হচ্ছে আপনার ধরেন সিম্পলি এটা ভিআরএফ। আপনার যদি ধরেন যে আপনার L3 ভিপিএন এর কথা বলেন, আমার L3 ভিপিএন একটা সেম টেনেন্সি বা সেম ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করবো, আমার ডিফারেন্ট পি এর মধ্যে কি হবে, ওই টেনেন্টের জন্য আমার একটা করে ভিআরএফ থাকবে। এবং কি করবো, ওই টেনেন্টের রাউট গুলো আমরা ডিফারেন্ট পি এর মধ্যে ওই সেম টেনেন্টের ভিআরএফ এ ইম্পোর্ট এক্সপোর্ট করবো, দ্যাটস ইট, রাইট? ইভিপিএন ও সেম, ওরা শুধু বলে এটা ইভিআই বলে। ম্যাক ভিআরএফ আমি অলরেডি বলছি, আইপি ভিআরএফ আমি অলরেডি বলছি। সো ম্যাক ভিআরএফ কি, যে ভিআরএফ এর মধ্যে L2 ভিআরএফ ম্যাক অ্যাড্রেস টেবিল থাকবে। আইপি ভিআরএফ কি, একটু বিগার স্কেলে, হ্যাঁ, যেটাকে আমি বলতে পারি যে ম্যাক ভিআরএফ হচ্ছে একটা সাবসেট অফ আইপি ভিআরএফ। মেক সেন্স? ইএস মানে হচ্ছে ইথারনেট সেগমেন্ট। ইথারনেট সেগমেন্টটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন আমি এটা এখানে আলাপ করি কুইকলি। যদি এরকম কোনো সিচুয়েশন হয়, আপনার ধরেন দুটো পি আছে এরকম, রাইট? এখানে হয়তো আমার স্পাইনের মধ্যে লাগানো আছে, এখানে আপনি ধরেন একটা সুইচ আছে, এই সুইচের মধ্যে আমার হয়তো সফট সুইচ, এখানে বিভিন্ন ভিএম আছে। আমরা করবো কি, এখানে ল্যাক বা এলএসএপি করবো, এখানে একটা, এখানে একটা। খেয়াল করে দেখেন, আমরা যদি নর্মাল ট্রেডিশনাল নেটওয়ার্ক কি করছি, সেই ক্ষেত্রে কিন্তু আমার এখানে দুইটা আলাদা সুইচ থাকতে হইতো, এই সুইচের মধ্যে একটা লিঙ্ক থাকতে হইতো, হওয়ার পরে এটা একটা ভিপিসির মধ্যে আসতো, একটা কন্ট্রোল প্লেন ভিপিসি অথবা ভিএসএস, সিসকো টার্মিনোলজি হওয়ার পরে আমরা এখানে ভার্চুয়াল পোর্ট চ্যানেল করতে পারতাম, রাইট? এদের মধ্যে কানেকশন থাকতে হইতো। কিন্তু ইভিপিএন ওয়ার্ল্ডে গিয়ে কি হয়েছে, ইভিপিএন ওয়ার্ল্ডে বলছে না, আমাদের তো এই পি গুলো সব ইন্ডিপেন্ডেন্ট থাকবে, আলাদা থাকবে। সেখানে আমরা কিভাবে ভার্চুয়াল পোর্ট চ্যানেল করব বা মাল্টি চ্যাসি পোর্ট চ্যানেল করব? ভার্চুয়াল পোর্ট চ্যানেল, মাল্টি চ্যাসি পোর্ট চ্যানেল সেম জিনিস। তো তখন যেটা করা হচ্ছে, আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, আমাদের দুটো পি এর মধ্যে কানেকশন দরকার নেই, পি গুলো ইন্ডিপেন্ডেন্ট থাক, বা যেভাবে ডিপ্লয়মেন্ট হয় সেভাবে থাক। আমরা কি করব, এই যে এই ইথারনেট সেগমেন্ট এখানে কানেক্টেড, এই ইথারনেট সেগমেন্ট এখানে কানেক্টেড, এদেরকে করবো একটা সেগমেন্ট আইডি দিয়ে দিব, রাইট? এই যেটাকে বলা হচ্ছে আমাদের ইএস ইথারনেট সেগমেন্ট আইডি। তাহলে হবে কি, এই রাউটটা যখন এদিক দিয়ে লার্ন করবে, সরি, এই রাউটটা যখন এদিক দিয়ে লার্ন করবে, যখন প্যাকেট আসবে, প্যাকেট দেখবে যে এটা কোন ইথারনেট সেগমেন্ট আইডি সেম থাকে, তাহলে এটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে ট্রান্সফার হবে লোকাল নেটওয়ার্কে, রাইট? তো সেক্ষেত্রে আমাদের এদের মধ্যে ভার্চুয়াল বা আপনার এখানে ইন্টারনাল কানেকশন দরকার নাই, এখানে ভার্চুয়াল চ্যাজি করার দরকার নাই। যেমন জুনিপার বোধহয় বলে ভার্চুয়াল চ্যাজি পোর্ট, সিসকো বলা হয় ভিএসএস অথবা ভিপিসি, অথবা নতুন যেটা আসছে সেটা হচ্ছে ভার্চুয়াল স্ট্যাক।
এগুলো দরকার নাই। তো সেম জিনিসটা কিন্তু দেখেন ইভিপিএন এ কি করতেছে, আমাকে সেম ভার্চুয়াল পোর্ট চ্যানেল করে দিচ্ছে, বাট ইন্ডিপেন্ডেন্ট পি এর মধ্যে যাদের মধ্যে কোনো কানেকশন নাই, বাট তার জন্য আমাদের এই ইথারনেট সেগমেন্ট আইডি ইউজ করা হচ্ছে। মেক সেন্স? যখন আমার ইথারনেট সেগমেন্ট আইডি থাকতেছে, আমার এখানে একটা ডেজিনেটেড ফরওয়ার্ডার ইয়ে করতে হবে। যেমন ধরেন কি ডেজিনেটেড ফরওয়ার্ডার কি করবে, যখন এই দেখুন লিঙ্ক ডাউন, এই দুটোর মধ্যে এই দুটো তো এরা পি কিন্তু এই সেম সেগমেন্টের জন্য এরা দুটোই কিন্তু সেম সেগমেন্ট আইডি। এখন যখন কোনো লিঙ্ক ডাউন হবে, কোন দিক থেকে কাকে ফরওয়ার্ড করবে এটা ডিসিশন নেওয়ার জন্য একটা হবে ডেজিনেটেড ফরওয়ার্ডার, একটা হবে ব্যাকআপ ডেজিনেটেড ফরওয়ার্ড, লাইক আমাদের ডিআরবিডিআর ওএসপিএফ এর ক্ষেত্রে। আমরা হয়তো ডিটেল পরে দেখবো নি আরো। ভিট্যাপ আমি অলরেডি বলছি। এনভি কি? ভিট্যাপটা হচ্ছে আমাদের টানেল যেটা ক্রিয়েট হচ্ছে, এই টানেলটাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি মেশিনের মধ্যে বা সিসকোর মধ্যে, সিসকো ডিভাইসে, বেসিক্যালি সিসকো ডিভাইসের মধ্যে, ওটাকে আমরা বলতেছি এনভি ইন্টারফেস। যেমন টানেল ইন্টারফেস বলা হয়, এটাকে বলা হয় এনভি ইন্টারফেস। এনভি জিআরই এক ধরনের জিআরই টানেল, যেটা হচ্ছে আমাদের এনভি ইন্টারফেস হতে এনভি ইন্টারফেস জিআরই টানেল ইউজ করতেছে, বাট ওটা আমরা যাবো না। আমরা বেসিক্যালি আমি এটা ডিপ্লয়মেন্টটা খুব বেশি দেখি না এনভি জিআরইর। ওকে, এখন আমরা বোঝার চেষ্টা করি ওভারলে এবং আন্ডারলে। ওভারলে কি জিনিস, আন্ডারলে কি জিনিস? ওভারলে হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট। যেমন ধরেন যে আমরা কি বলছি যে আমাদের ফ্রেম L2 ফ্রেম যখন আমরা পাঠাবো একটা এক্সিস্টিং রাউটার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে, তো আমাদের রাউটার ইনফ্রাস্ট্রাকচারটা হচ্ছে আন্ডারলে, আর এর উপরে যেটা আমরা বিল্ড করতে সেটা হচ্ছে ওভারলে। এটা কিন্তু এখন খুবই ইউজ হচ্ছে। যেমন ধরেন ওই মোস্ট অফ দ্য এসডি ওয়ান ডিপ্লয়মেন্ট, ডিপ্লয়মেন্টে কি হয়, আন্ডারলে থেকে আমাদের আইপি ফেব্রিক্স, আইপি রাউটিং, তার উপরে আমরা একটা ডিএমবিপিএন এর মতো একটা টানেলিং সিস্টেম ক্রিয়েট করি, যেখানে আমাদের সবগুলো এই যে আপনার কি গুলো যেগুলো আছে ভিপিএন এর আইপিসেক ভিপিএন এর কিটি সবগুলো একটা রেজিস্ট্রি সিস্টেমের মধ্যে থাকে এই ওভারলে নেটওয়ার্কটা বিল্ড করা হয়। তো এই ভিএক্সট্যানেও তাই, যে আপনার আন্ডারনিথ আছে হচ্ছে আমার আন্ডারলে রাউটার প্রোটোকল, তার উপর দিয়ে আমাদের L2 ওভারলে প্রোটোকল হচ্ছে। এটা কিন্তু উল্টা হয়ে গেছে। যেমন ধরেন আগেকার দিনে কি ছিল, আগে আমাদের কি থাকতো, আমাদের একটা ফিজিক্যাল নেটওয়ার্ক থাকতো, তার উপরে আমাদের L2 নেটওয়ার্ক থাকতো, মানে লেয়ার 1, তারপরে লেয়ার 2, তারপরে লেয়ার 3 থাকতো। এখন যেটা হচ্ছে লেয়ার 1, লেয়ার 2 এন্ড লেয়ার 3 হচ্ছে আমাদের আন্ডারলে, তারপরে আবার আমরা লেয়ার 2 বিল্ড করতেছি, মানে এন্ড টু এন্ড কাস্টমারের জন্য। তার মানে লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3 এই পর্যন্ত আমার আন্ডারলে, সার্ভিস প্রোভাইডারের আন্ডারলে, রাইট? তার উপরে গিয়ে আমাদের আবার কাস্টমারের জন্য আমরা আবার L2 বিল্ড করতেছি, রাইট? ওটাকে আমরা বলতেছি কি, যে ওভারলে নেটওয়ার্ক। মেক সেন্স? আচ্ছা, বাম ট্রাফিকটা কি একটু বুঝতে হবে। যেমন ধরেন আমাদের নর্মাল ইথারনেট সেগমেন্টে কি হয়, যে আমাদের যখন প্যাকেট বা ফ্রেম পাঠানো হয়, সোর্স অ্যাড্রেস, সোর্স ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস যদি ইউনিক হয়, ওটা হচ্ছে ইউনিকাস ফ্রেম, রাইট? এবং আমার কখন সোর্স ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস ইউনিক হবে, সোর্স ম্যাক অ্যাড্রেস আমার মেশিনের ম্যাক অ্যাড্রেস এবং ডেস্টিনেশন মানে আমার আপ টেবিলে আছে, তখনই অনলি আমি ইউনিকাস ফ্রেম বানাতে পারবো। এবং এই ইউনিকাস ফ্রেম যখন আমার ফেব্রিকে আসবে, L2 ভিআরএফ এবং L2 ভিআরএফ এ আসবে আমার ফেব্রিকে, তখন আমি এটাকে ব্রিজিং করব, রাইট? যদি আননোন, ধরেন আমি আমার ম্যাক অ্যাড্রেস জানি না আমার ডেস্টিনেশনে, তখন আমি কি করবো, আমি একটা ব্রডকাস্ট ফ্রেম পাঠাবো, ওটাকে আমরা বলতেছি আননোন ইউনিকাস্ট, রাইট? যখন এটা আসতেছে তখন কি হবে, আমার যে ইনফ্রাস্ট্রাকচার আছে, এই ইনফ্রাস্ট্রাকচার কি করবে, এটাকে সামহাও একটা ফরওয়ার্ডিং মেকানিজম থাকতে হবে, যে মেকানিজমে এটা আমার ফেব্রিক দিয়ে ফরওয়ার্ড করবে, রাইট? এটা নট অনলি আমরা ব্রডকাস্ট হচ্ছে একই জিনিস, আননোন ইউনিকাস্ট মানে হচ্ছে আমার ম্যাক টেবিল, ডেস্টিনেশন ম্যাক টেবিল এন্ট্রিটা আমার আপ টেবিলে নাই, এবং মাল্টিকাস্ট হচ্ছে মাল্টিকাস্ট। এই তিনটাকে আমরা বিলে বলতেছি বাম, ব্রডকাস্ট, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এই তিনটা হবে বাম ট্রাফিক। এই বাম ট্রাফিক যখন আমাদের এই আমার ইভিপিএন নেটওয়ার্ক বা ভিএক্সট্যান ফেব্রিক আমরা ট্রান্সফার করব, এই জন্য দুইটা অপশন এখন পর্যন্ত আছে, একটা হচ্ছে ফ্লাড অ্যান্ড লার্ন, আর একটা হচ্ছে বিজিপি ইভিপিএন কন্ট্রোল প্লেন, রাইট? যেটা আমরা অলরেডি ডিসকাস করছি। আচ্ছা, ফ্লাড অ্যান্ড লার্ন অবশ্যই ওল্ড ওয়ে, আর আমাদের ইভিপিএন যেটা আমাদের হচ্ছে নতুন ওয়ে। কিন্তু এই যে ইভিপিএনটা আছে আমাদের, এই ইভিপিএন কিন্তু খেয়াল করেন, এখন পর্যন্ত আমরা যে আলাপ করছি, ও কিন্তু শুধু নন ম্যাক অ্যাড্রেসটাকে ইয়ে করবে, যে সে যখন জানতেছে তখন সেটা ফরওয়ার্ড করতে পারে। যদি আননোন ম্যাক অ্যাড্রেস হয়, যেমন ধরেন যে আপনার ভিএম একটা রিকোয়েস্ট পাইছে আইপি অ্যাড্রেস 10.10.10.10, সে তারা ম্যাক জানে না, সে করবে গেটওয়ের কাছে এসে বলবে যে হেই গেটওয়ে, এটা ইয়ে কি, মানে এটা রাউট করতে হবে, কারণ আমার ওই মাস্কের সঙ্গে অ্যান্ড অপারেশন মিলতেছে না, রাইট? তো সেই সমস্ত ক্ষেত্রে ইভিপিএন
ফেব্রিক বা VXLAN ফেব্রিক কিভাবে হ্যান্ডেল করবে তার জন্য দুটো অপশন আমরা এখানে ডিসকাস করব। একটা হচ্ছে যে আমার ইনফ্রাস্ট্রাকচার আমার মাল্টিকাস্ট এনেবল করতে হবে। মাল্টিকাস্ট এনেবল করলে বাম ট্রাফিকগুলো মাল্টিকাস্ট হয়ে যাবে। অথবা নতুন টেকনিক যেটা, সেটা হচ্ছে আমার ইনগ্রেস রেপ্লিকেশনটা আমি অন করব। আইদার আমার ইনগ্রেস রেপ্লিকেশন মানে প্রত্যেকটা ভিটেপের মধ্যে করব, অথবা আমি হেড এন্ডে মানে হেড অফিসের মধ্যে হেড এন্ড রেপ্লিকেশন, মানে দুটো অপশন, মানে এটা হতে পারে প্রত্যেক পি থেকে হইতে পারে, অথবা হেড এন্ডে গিয়ে হইতে পারে যে আমি এই বাম ট্রাফিক গুলোকে অ্যালাউ করে দিব ভিটেপের ভিতর দিয়ে। এই দুটো অপশন, এগুলো আমরা ল্যাবে দেখবো। আমি এখন যেটা বলে আসলাম যে ইভিপিএন সার্ভিস মডেল। ইভিপিএন সার্ভিস মডেলে কি ছিল, কি বলছিলাম যে একটা হইতে পারে যে আমার ফিজিক্যাল নেটওয়ার্কে একটা করে ভিল্যান আছে যেটা ম্যাপ করতে হবে একটা করে ভিএনআইডির সঙ্গে, রাইট, 1-to-1 ম্যাপিং, যেটা হচ্ছে আমাদের নাম্বার 1 অপশন, ইভিপিএন সার্ভিস অপশন। ইভিপিএন সার্ভিস অপশন 2 কি, বান্ডেল সার্ভিস ইন্টারফেস, পোর্ট ইন্টারফেস। এটার এখনো কোনো এক্সপ্লেনেশন নাই, কোনো মানে যে কোনো ডেপ্লয়মেন্ট নাই। আর থার্ড অপশনটা যেটা আমি বললাম সেটা হচ্ছে যে ভিল্যান এওয়ার বান্ডেল সার্ভিস ইন্টারফেস। তার মানে হচ্ছে যে আমার মাল্টিপল ভিল্যান আমি এক জায়গায় গিয়ে বান্ডেল করবো। আমি নেক্সট স্লাইডে আসতেছি আরো ডিটেল বলার জন্য। এখন পর্যন্ত ভেন্ডরে সাপোর্ট করে কি অপশন 1 and 3, এই দুটো সার্ভিস মডেল। খেয়াল করে দেখেন তারা কি হচ্ছে আমার, এটা হচ্ছে আমার অ্যাট্রিবিউট, যে কি কি অ্যাট্রিবিউট আমি চাই। এটা হচ্ছে 3টে সার্ভিস মডেল, ভিল্যান বেস সার্ভিস মডেল, ভিল্যান বান্ডেল সার্ভিস মডেল, ভিল্যান অ্যাওয়ার সার্ভিস মডেল। ভেন্ডর কি করতেছে, ফার্স্টটা এবং থার্ডটা দিচ্ছে, মাঝখানেরটা এখনো কোনো ডিপ্লয়মেন্ট নাই ভেন্ডরের কাছে। ওকে, ভিল্যান টু ইভিপিএন ইনস্ট্যান্ট রেশিও, আমার যে ভিল্যান আছে ভিল্যান থেকে আমার ইভিপিএন কয়টা হবে, একটা ভিল্যানের সঙ্গে একটা L2 ইভিপিএন হবে। এটা হচ্ছে এইটার সার্ভিস মডেলের রেশিও, রাইট। আর যদি আমি ভিল্যান অ্যাওয়ার বলি, যেটা আমি বলছিলাম, এর নাম্বার অফ ভিল্যান হতে পারে, আমি 10টা ভিল্যান হতে পারি, আমার সবকিছু যে একটা ভিএনআই এর সঙ্গে ম্যাপ করবে। রাউট টার্গেট পার ভিল্যানে হবে, রাউট টার্গেট পার ভিআরএফ এ হবে, রাইট। যেহেতু আমি সবগুলা ভিল্যান একটা ইয়েতে আমি ম্যাপ করছি, মানে আমার 10টা যদি ভিল্যান থাকে আমার L2 আমার ভার্চুয়াল সুইচের মধ্যে ভিএম এর জন্য, এই 10টাকে আমি করবো কি আমার ফেব্রিক্সে নিয়ে এসে একটা ভিএনআই দিয়ে ম্যাপ করবো। সেক্ষেত্রে আমার কি হবে, একটা ইয়ে থাকবে, ভিএনআই থাকবে, n নাম্বার অফ ভিল্যান থাকবে, আর আমার রাউট টার্গেট পার ভিআরএফ এ হবে, রাইট। ভিল্যান নরমালাইজেশন প্রথমটাতে আছে, পরেরটাতে আছে। ভিল্যান নরমালাইজেশন মানে হচ্ছে যে আমার যখন মানে ইনগ্রেস সাইড থেকে ইগ্রেস সাইডে আমার ভিল্যান রিরাইট করতে হবে, রাইট, সে অপশন পারবো কিনা সেটা আমরা হয়তো প্রথমটা এবং লাস্টেরটাতে পারবো, মাঝখানটাতে কোনো ডিপ্লয়মেন্ট নাই, এটা আমরা এখন জানি না কি অবস্থা হবে এটার। ওভারল্যাপিং ম্যাক অ্যাড্রেস দুটোতেই করা যাবে। আমি ওভারল্যাপিং ম্যাক অ্যাড্রেস কেন করা যাবে, কারণটা কি, যে আমার ওভারল্যাপিং ম্যাক অ্যাড্রেস মানে কি, যে আমার সিঙ্গাপুর থেকে আমার ইউএস এর মধ্যে আমি যদি সেম ভিল্যান ইউজ করতে চাই বা সেম ভিল্যান দুই জায়গায় ইউজ করতে চাই, আমি করতে পারবো কিনা, হ্যাঁ পারবো। সেম ভিল্যান নাম্বার আমি বলতেছি, কারণটা কি, যে আমার ভিল্যান নাম্বার তো গিয়ে আমার ভিএনআই এর সঙ্গে ম্যাপ হবে, আমার ফেব্রিকে তো শুধু ভিএনআই নাম্বার থাকবে, ভিল্যান নাম্বার তো থাকবে না, কাজে আমি ওভারল্যাপিং ভিল্যানটা ইউজ করতে পারবো। মেক সেন্স? ওকে, এখন আমরা আসি হচ্ছে ইভিপিএন এর অ্যাড্রেস টাইপ, রাউট টাইপ। সো ইভিপিএন আমরা এখন তাহলে আবার কি বলে ডেটা প্লেনের VXLAN এর ডিসকাশন থেকে আমরা আপাতত স্টপ রাখি। আমরা এখন কন্ট্রোল প্লেনের যে রাউট টাইপ গুলো একটু আলাপ করি, তাহলে আমাদের ল্যাবে যেতে সুবিধা হবে। ল্যাবে আমার কতক্ষণ সময় আছে? 40 মিনিটস আছে ভাই, 40 মিনিটস। 40 মিনিটস, দেখি আমরা কত তাড়াতাড়ি ল্যাব, কারণ আমার ল্যাবটা তো আমি আবার মানে ওটা বিল করতে হবে, আর টেমপ্লেট আছে, টেমপ্লেট উঠাই দিয়ে বিল করে ফেলবো। আচ্ছা, এখন আমরা দেখি এই সাইমন আর সুমন, জিনিসটা কি বোঝা যাচ্ছে? আমি কোনো রেসপন্স পাচ্ছি না, কারণ আমি বুঝতে পারতেছি না যে আপনার রেসপন্স কি বা পাবলিকের রেসপন্স কি। যেহেতু নতুন সো হচ্ছে যে, সো এই কারণে যেহেতু মোর থিওরিটিক্যাল, সবাই হয়তো একটু লস হয়ে যাচ্ছে। একটা শুধু কোশ্চেন ছিল আপনার এসডিএন এ, যেটা আপনি হয়তো ক্লারিফাই করছেন যে আমাদের সাথে এসডিএন লাগবে কিনা আর কি, বা হেড এসডি কন্ট্রোলার লেস আমরা ইভিপি ডেপ্লয় করতে পারবো কিনা। হ্যাঁ, আমি তো বললামই যে এখন কথা হচ্ছে তুমি দেখো তো আইটিএফ এ কিন্তু দুইটা ট্রেন্ড, আইটিএফ কিন্তু চাচ্ছে না শুধু কন্ট্রোলার বেস হোক, কন্ট্রোলার লেস কিন্তু অপশন অনেক আসতেছে কিন্তু আস্তে আস্তে, কাজেই ইটস আপ টু ইউ হাউ ইউ ওয়ান্ট টু ডু দ্যাট। ওকে, সো তুমি দেখো এখন ইভিপিএন যখন রাউট এক্সচেঞ্জ করবে, পাঁচটা টাইপের রাউট এক্সচেঞ্জ করে। নাম্বার 1 হচ্ছে রাউট টাইপ 1, যেটা হচ্ছে তোমার পি ডিসকভারি করে, যে পি মানে কি ভিট্যাপ থেকে ভিট্যাপ। আগে যখন তোমার ইভিপিএন ছিল না, শুধু VXLAN ছিল, তখন আমাদেরকে এই পি গুলাকে ম্যানুয়ালি ডিফাইন করতে হতো, যেটা আমাদের ওই যে MPLS এর এলডিপি দিয়ে আমরা ম্যানুয়াল ডিসকভারি বলতাম। সেটা আমাদের ইভিপিএন এ কি হয়েছে, অটো ডিসকভারি হয়। অটো ডিসকভারি করতে গিয়ে তারা একটা রাউট টাইপ ইউজ করে, যে রাউট টাইপ 1, যেখানে তারা প্রত্যেকটা ভিট্যাপের যে তোমার লুপব্যাক আছে, লুপব্যাকটাকে ডিসক্লোজ করে বলে এটা হচ্ছে এই ভিট্যাপের মেম্বার, এটা অটোমেটিক ডিসকভার হয়।
আমরা বেসিক্যালি আমরা যখন ডেপ্লয়মেন্ট করবো, তুমি এই 5টা রাউট টাইপের মধ্যে সবগুলো তোমাদের বা আপনাদের চিন্তা করতে হবে না, খালি চিন্তা করতে হবে কোনটা টাইপ 2 এবং টাইপ 5, এই দুটো খুব ইম্পর্টেন্ট। কারণটা কি, টাইপ 2 যেটা আছে রাউট, এই টাইপ 2 রাউট হচ্ছে এই ম্যাক অ্যাড্রেস গুলোকে এক্সচেঞ্জ করে, মানে হোস্ট অ্যাড্রেস, আমরা ম্যাক অ্যাড্রেস না বলে আমরা এটাকে বলি হচ্ছে হোস্ট অ্যাড্রেস গুলো এক্সচেঞ্জ করে বিজিপি, রাইট? এন্ড যখন হোস্ট অ্যাড্রেস এক্সচেঞ্জ করে, তুমি দেখবা যখন ল্যাবে দেখবা যে ম্যাক অ্যাড্রেসের সঙ্গে নেক্সট হপ ম্যাপ করতেছে, খুব ইন্টারেস্টিং। আমি বিজিবিতে কখনো দেখি না যে ম্যাক অ্যাড্রেস রাউট টেবিলে আছে। আর এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2 এর মধ্যে আবার দুইটা ফ্লেভার আছে, একটা হচ্ছে শুধু ম্যাক, আর একটা হচ্ছে ম্যাপের সঙ্গে আইপি। আর থার্ডটা হচ্ছে মাল্টিকাস্ট রাউট, ফোর্থটা হচ্ছে ইথারনেট সেগমেন্ট রাউট, যেটা আমি বললাম একটু আগে যে তোমার যদি মাল্টি হোম হয়, যদি আমার যদি এজ ডিভাইস এজ সুইচ যদি মাল্টি হোম হয় দুটা ভিট্যাপের সঙ্গে, রাইট, সেই ক্ষেত্রে দুই ভিট্যাপ তো আমার তো ভার্চুয়াল চ্যাসিসের মধ্যে নেই, বা তোমার ওই যে কি বলে মাল্টি চ্যাসিস ইথার চ্যানেলের মধ্যে নাই। তো এখানে তোমাকে সেগমেন্ট গুলো কিভাবে আলাদা করবে, তার জন্য এই রাউট টাইপ 4 রাউট বলে দিবে যে এই রাউট গুলা লোকালি লার্ন, রাইট, ওই সেগমেন্টের। আর টাইপ 5টা হচ্ছে এটা L3 VPN রাউট। সো বেসিক্যালি আমরা দেখবো আমাদের ল্যাবে এই টাইপ 2 এবং টাইপ 5। মেক সেন্স? আমি এলাম কুইকলি চলে যাই, সেম জিনিস আমি অলরেডি বলছি, এগুলো আর সময় নষ্ট করার দরকার নেই, ল্যাবে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখি আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড এনিকাস্ট গেটওয়ে। এই ডিস্ট্রিবিউটেড এনিকাস্ট গেটওয়েটা কি জিনিস খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট এটা। আমরা যখন বলতেছি যে হেই আমার সিঙ্গাপুরের যে ক্লাউড আছে বা ডিসি আছে, ওইখানে আমার ভিলান 10 আছে, আবার আমার আমেরিকাতেও যে ডিসি আছে ওটার মধ্যে ভিলান 10, এবং এই দুটো ভিলানে আমরা সেম সাবনেট এবং সবগুলা ভিএম আমাদের সেম সাবনেটের মধ্যে আছে। আমি কি করব, আজকে সকালবেলা আমার দেখলাম যে না আমার ওইদিকে লোড বেশি, আমি ভিএম করলাম কি ওখানে বিমোশন দিয়ে ট্রান্সফার করে দিলাম, ভিএমটাকে দিলাম, আমার আইপি টাইপি কিছু চেঞ্জ করতে হবে, তাহলে গেট এমএটা কই থেকে পাবে, রাইট? তার জন্য হচ্ছে কনসেপ্ট যে আমরা যখন L2 VPN করব, রাইট, ইভিপিএন করবে কি, এই ক্লায়েন্ট সাইড নেটওয়ার্কের জন্য একটা এনিকাস্ট গেটওয়ে কনফিগার করবে পার L2 VRF এর মধ্যে। প্রত্যেক L2 VRF এর একটা এনিকাস্ট গেটওয়ে করবে। এনিকাস্ট গেটওয়ে মানে ধরো তোমার সাবনেট এরকম আছে 10.10.10/24 সাবনেট। এই 10.10.01 এই /24 সাবনেটটা সিঙ্গাপুর ডাটা সেন্টারও থাকবে, আমেরিকা ডাটা সেন্টারও থাকবে, বা ইউএস ডাটা সেন্টারও থাকবে। তুমি করলা কি, এই সাবনেটে 10.10.0254 যে লাস্ট অ্যাড্রেসটা আছে ওটাকে এনিকাস্ট হিসেবে ডিক্লেয়ার করে করলা কি, তুমি যে আইআরবি ইন্টারফেস ক্রিয়েট করতেছো অথবা এসবিআই ক্রিয়েট করতেছো সিঙ্গাপুরে ভিলান 10 এর জন্য, ওখানে তুমি দিলা 10.10.0.254/24। ইউএসএ তেও গিয়ে তুমি সেম করলা, ওইখানে ওই সেম ভিআরএফ L2 VRF এর মধ্যে 10.10.0.254/24 করে দিলা। হ্যাঁ, তাহলে হলো কি, এই দুটো ভিলান কিন্তু আবার ব্রিজড হয়ে গেছে মাঝখানে, তাই না? এই তোমার ইভিপিএন দিয়ে তুমি যখন তোমার ভিএম এর মধ্যে আইপি ইউজ করছো 10.10.0.10 এবং গেটওয়ে 10.10.0.254 করা আছে, তুমি যখন ভিএমটাকে ভিমোশন করে ওইদিকে নিয়ে গেলে তোমার গেটওয়ে সব সেম, কিছু চেঞ্জ করতে হলো না, ওখানে তোমার এনিকাস্ট গেটওয়ে আছে, ওই সেম গেটওয়ে দিয়ে পার হয়ে চলে যাবে। বোঝা গেল? আচ্ছা, ইথারনেট সেগমেন্ট আইডেন্টিফায়ার অলরেডি আলোচনা করছে, এই জিনিসটা এখানে যেটা বলতেছিলাম। তুমি দেখো এখানে কি হচ্ছে, যে এই যে আমার এখানে যে ভিএমটা আছে, ভিএম এদিকে কানেক্টেড এবং একটা ইথারনেট সেগমেন্ট আইডি থাকবে, রাইট, এবং এর মধ্যে একটা এনিকাস্ট গেটওয়ে করা থাকবে। এদিকে একটা এনিকাস্ট গেটওয়ে অ্যাড্রেস সেম অ্যাড্রেস থাকবে, এদিকেও সেম অ্যাড্রেস থাকবে। অথবা তুমি যদি এদিকেও রাখতে চাও তাহলে কি হবে, এই ভিএমটাকে মুভ দিয়ে এদিকে নিয়ে যাও, এদিকে যেখানে নিয়ে যাও, মানে এত পাওয়ারফুল টুলস যে তুমি যেমন যখন তোমার মানে ভিএম অর্কেস্ট্রেশন টুলস গুলো রেডি থাকবে, ইট ডাজন্ট ম্যাটার তোমার সার্ভার কোথায় আছে, তুমি জাস্ট সকালবেলা টান দাও সরাই দাও, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন। ওকে, ইন্ডিকেটেড রাউটিং এন্ড ব্রিজিং, যেটা আমরা হয়তো ল্যাবে গিয়ে দেখবো। ইন্ডিকেটেড রাউটিং এন্ড ব্রিজিং হচ্ছে যে তোমার একটা ভিআরএফ এর মধ্যে, যেটা আমি যদি একটা ভিআরএফ এর মধ্যে বলি, সে তার মানে হচ্ছে আমার L3 VRF, ওইখানে আমার L2 VRF সাবসেট হিসেবে আছে প্রত্যেকটা ভিলানের জন্য। আমার যখন ব্রিজিং করতে হচ্ছে, কখন আমার ব্রিজিং করতে হচ্ছে, যখন আমার ভিট্যাপ 1 থেকে ভিট্যাপ 2 এর মধ্যে সেম ভিলান L2 সেগমেন্টের মধ্যে যাচ্ছে, মানে হ্যাঁ, সেটা হচ্ছে আমার বলতেছি আমি ব্রিজিং করতেছি আমার ভিআরএফ এর মধ্যে। আর রাউটিং কখন করতেছি, একটা ভিআরএফ থেকে আরেকটা ভিআরএফ এর মধ্যে যাচ্ছে, তার মানে আমার সেম ভিআরএফ এর মধ্যে আমি বোথ রাউটিং এন্ড ব্রিজিং করতেছি, ওইটাকে বলা হচ্ছে আইআরবি, ইন্টিগ্রেটেড রাউটিং এন্ড ব্রিজিং। ওকে, এই যে আইআরবি ব্রিজিংটা আছে, এই আইআরবি ব্রিজিং আবার দুটো ফ্লেভার আছে।
সরি আমি এই ছবিগুলা ওইভাবে আর ভিডিওতে করতে পারি নাই, আমি জাস্ট অনলাইন থেকে একটা ছবি কপি করে নিছি এখানে, এগুলো পরে ঠিক করতে হবে। তোমার এখানে খেয়াল করে দেখো যে আইআরবি দুটো টাইপ আছে, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক আইআরবি, একটা হচ্ছে সিমেট্রিক আইআরবি, রাইট? অ্যাসিমেট্রিক আইআরবিটা কি জিনিস তুমি দেখো এখানে এই স্লাইডটাতে দেখো, এই যে এখানে স্কোয়ারটা আছে, স্কোয়ারটা আমার L3VRF, এদিকেও একটা L3VRF স্কোয়ারের মধ্যে, রাইট? এই স্কোয়ারের মধ্যে আমার 500 নামে একটা L2VRF, 600 নামে একটা L2VRF, রাইট? এই 500 এবং 600 এই পুরোটা আবার করছে কি আমার এনভি ইন্টারফেস যেটা আছে ওইটা দিয়ে ভিটাবের সঙ্গে কানেক্ট করা আছে স্পাইন অ্যান্ড লিভ করে। আচ্ছা, এই যে এর মধ্যে এই যে L2VRF, এই L2VRF হচ্ছে ভিলেন 10 এর জন্য, এই যে একটা L2VRF এটা ভিলেন 20 এর জন্য। ভিলেন 10 এবং ভিলেন 20 কে আমরা কি করছি, ভিএনআই ম্যাপ করছি কি, এখানে ভিএনআই 5000 এর সঙ্গে ম্যাপ করছি, এখানে 20 কে 6000 এর সঙ্গে ম্যাপ করছি, রাইট? আচ্ছা, এখন খেয়াল করো এই মেশিনটা যখন এইদিকে যে একটা মেশিন আছে, এদিকে খেয়াল করো আবার কি আছে, এদিকে আমার আছে হচ্ছে সার্ভার 2 আছে যার আইপি অ্যাড্রেস 20.1.1, এই আছে হচ্ছে বিলংস করতেছে ভিলেন 5000 সরি ভিলেন 6000 এর মধ্যে, রাইট? এখন আমি ভিলেন 5000 থেকে ভিলেন 6000 এ যাব, তার মানে কি আমার রাউটিং হবে না, এটা তো বেজিং হবে না, এটা রাউটিং হবে। এই রাউটিংটা আমি কিভাবে করবো? এই রাউটিংটা হতে পারে যদি অ্যাসিমেট্রিক রাউটিং হয়, তাহলে কি হবে যে এটা যখন এখানে আসবে, এই ভিআরএফ এর কাছে আসবে, এই যেমন আমার কি দেখা যাচ্ছে, পেন দেখা যাচ্ছে? আচ্ছা, এটা যখন এখানে আসবে 5000 এ, হ্যাঁ, আসার পরে 5000 থেকে যখন আমি কি করব, আমি যাবো হচ্ছে 6000 ভিআরএফ এর মধ্যে, হ্যাঁ, আমি যখন 6000 ভিআরএফ এ যাবো, এ করবে কি এই 6000 ভিআরএফ কিন্তু এখানেও আছে, এখানেও, এটা এখানে রাউটিং হবে 5000 যেখানে ইন্টারভিলেন রাউটিং যেভাবে হয় 5000 থেকে 6000 এর ভিতরে যাবে, গিয়ে এখান থেকে ব্রিজিং হবে এখানে। বোঝা গেল কি জিনিসটা? খেয়াল করো আমার এখানে এই ভিআরএফ এর মধ্যে L3VRF এর মধ্যে দুটো L2VRF আছে, 5000 আছে, 6000 আছে। যখন প্যাকেটটা এখানে আসলো, এই ভিট্যাপের মধ্যে এই L3VRF এর মধ্যে এই সেগমেন্ট থেকে এই সেগমেন্টে রাউটিং হয়ে গেল, যেখানে এখানে দুটোই তো ক্রিয়েট করা আছে, হয়ে তারপরে এটা এদিকে ব্রিজিং হইলো, হওয়ার পরে এর কাছে আসলো। এই যখন আবার ট্রাফিক ব্যাক করার পরে কি করবে, 6000 থেকে এখানে 5000 আসবে, এখানে রাউটিং হবে, হয়ে তারপর এখানে আবার ব্রিজিং হয়ে এখানে আসবে। এটা কি হচ্ছে, প্রথমে ব্রিজিং হচ্ছে, রাউটিং হচ্ছে, আবার ব্রিজিং হচ্ছে। এটাকে আমরা বলতেছি অ্যাসিমেট্রিক আইআরবি। এই অ্যাসিমেট্রিক আইআরবিটা খুব বেশি এটা ডিপ্লয় হয় না, রাইট? আচ্ছা, আমরা এখন আসি হচ্ছে সিমেট্রিক আইআরবি। সিমেট্রিক আইআরবিটা কি? সিমেট্রিক আইআরবি হচ্ছে আমার হোস্ট করবে কি, এখান থেকে 5000 আসবে, আসার পরে আমার যে এখানে L3VRF আছে, L3VRF করবো কি আমরা RT ইম্পোর্ট এক্সপোর্ট দিয়ে ওর রাউটটাকে আমরা করবো কি এখানে রাউটিং টেবিলের মধ্যে নিয়ে আসবো, রাইট? খেয়াল করছো? তখন কি হবে, এই প্যাকেটে যখন এখানে আসবে, ও যখন দেখবো যাইতে চাচ্ছে এই সাবনেট 20.1.1 এর কাছে, এই ভিআরএফ এর মধ্যে তো 10ও আছে রাউট, 20ও আছে রাউট। এই ভিআরএফ এর মধ্যে আমাদের নর্মাল MPLS L3VRF এর রাউটিং হয়, ওইভাবে রাউটিং হবে, হয়ে এইদিকে এসে ক্লায়েন্টের ভিআরএফ ঢুকবে, ঢুকে এখান থেকে করবে কি এই L2VRF দিয়ে ক্লায়েন্টের কাছে চলে যাবে। তার মানে এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে ব্রিজিং, রাউটিং ব্রিজিং, সিমেট্রিক, রাইট? এটা হচ্ছে মোস্টলি এই ধরনের আইআরবি ডিপ্লয়মেন্ট হয়, এবং সেটি আমরা আমাদের ল্যাবে করব। ওকে, লেটস ডু সাম হ্যান্ডস অন নাও। আচ্ছা, আধা ঘন্টা আছে না সাইমন? আচ্ছা, এখানে দেখো আমাদের কি হচ্ছে, আমাদের ল্যাবে যে টপোলজি আমরা কাজ করতেছি, এখানে আমাদের দুটো আছে কোর সুইচ, এগুলোকে আমরা বলতেছি স্পাইন সুইচ। স্পাইন এন্ড লিফ কি সবার কাছে ক্লিয়ার? এই টপোলজি, আমার ধারণা টপোলজি এখানে আলাপ করার কিছু নাই। সাইমন অথবা সুমন, টপোলজি স্পাইন এন্ড লিফ কি বলতে হবে কিছু? কেন আমরা স্পাইন এন্ড লিফ টপোলজি ইউজ করি, স্পেশালি আমাদের ডেটা সেন্টার বা VXLAN ডিপ্লয়মেন্টে? আচ্ছা, হালকা করে বলি। যেমন ধরেন আগে আমাদের কি ছিল, আমাদের যে হায়ারার্কিক্যাল টপোলজি ছিল, হায়ারার্কিক্যাল টপোলজিতে আমাদের কোর, ডিস্ট্রিবিউশন এবং অ্যাক্সেস, রাইট? এবং তার একটা কানেক্টিং ফ্যাশন ছিল। স্পাইনাল লিভে যেটা হয় যে দুটো থাকে স্পাইন সুইচ, বা যতগুলো আপনি স্পাইন সুইচ রাখতে চান এর সঙ্গে লিফ সুইচ থাকে, এবং সবগুলোর মধ্যে কানেকশন থাকে ফুল মেশ কানেকশন, রাইট? তাতে যেটা হচ্ছে, এবং এখানে আমরা এমন একটা প্রোটোকল ইউজ করি আইজিপি টাইপের, অথবা ইবিজিপি যদি ইউজ করি, ইবিজিপি ইসিএমপি পরে যেটা মাল্টিপাথ আর কি, তখন হবে কি সবগুলো পাথ কিন্তু একসঙ্গে ইউজ হয়। কাজেই আমার এক্সপানশন গ্রোথটা খুব 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 মানে এক্সপোনেনশিয়াল। যেমন আমার যদি বেশি ব্যান্ডউইথ লাগে, খেয়াল করেন এখানে কিন্তু আমার যখন
এই মেশিন থেকে এই মেশিনে ডাটা আসবে, এই দুটো কিন্তু ইকুয়াল কস্ট মাল্টিপাথ ওএসপিএফ এর, হ্যাঁ, বিকজ সেম ওয়ান হপ দূরে এবং সেম পাথ কস্ট। সে করবে কি, ট্রাফিক এই দুটোর মধ্যে ডিস্ট্রিবিউট করবে, রাইট? সো আমার এখানে যদি 10 গিগ ট্রাফিক ব্যান্ডউইথ থাকে, এখানে 10 গিগ থাকে, আমার টোটাল ব্যাকবোন ব্যান্ডউইথ 20 গিগ এবং এর মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে। আমার যদি ইন ফিউচারে আমার আরো ব্যান্ডউইথ দরকার, আমি জাস্ট এখানে আরেকটা স্পাইন সুইচ লাগাই দিব, তাহলে কি হবে, স্পাইন করে দিলে তা আমার 30 গিগ ব্যান্ডউইথ হয়ে গেল এবং ডিস্ট্রিবিউট হবে। কাজে এক্সপানশনটা খুবই খুবই মানে কি বলবো স্কেলেবল। এনিওয়ে, তো এখানে আমরা যেটা করতেছি, আমরা স্পাইনাল লিভ আর্কিটেকচার করে আমরা যেটা করছি যে এই যে লিভ সুইচ গুলো আছে, লিভ সুইচের মধ্যে আমরা করছি কি একটা VLAN 10, মানে লিভ সুইচ এখানে আছে আমাদের ক্লায়েন্টের একটা আছে VLAN 10 VLAN 20, VLAN 10 এর মধ্যে আইপি আছে 10.10.11/24 আর 10.20.11/24 VLAN 20। সেম ওয়ে এদিকেও আছে VLAN 10 VLAN 20। খেয়াল করে দেখেন, এদিকে VLAN 10 এদিকে VLAN 10 দে শেয়ার দ্য সেম সাবনেট, এদিকে VLAN 20 দে শেয়ার দ্য সেম সাবনেট, রাইট? আমরা এখানে আমাদের ল্যাবে যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা এখানে আমরা একটা ইভিপিএন দিয়ে আমরা একটা VXLAN ইভিপিএন কন্ট্রোল প্লেন প্রোটোকল এবং VXLAN ডেটা প্লেন প্রোটোকল দিয়ে আমরা একটা নেটওয়ার্ক বিল্ড করব, যেন এই মেশিনটা যখন এই মেশিনের সঙ্গে কমিউনিকেট করবে এটা ব্রিজিং হয়ে যাবে, রাইট? এই মেশিনটা যখন এই মেশিনের সঙ্গে কমিউনিকেট করবে অথবা এই মেশিনের সঙ্গে কমিউনিকেট করবে, এটা রাউটিং হয়ে যাবে। এবং আমরা দেখবো একটা সিঙ্গেল কানেকশনে আমরা, হ্যাঁ মানে আমরা কি বলবো, আমরা ক্লায়েন্টের কানেকশন দিয়ে দিচ্ছি এখানে। আমি আমাদের ল্যাবে যেটা আমরা করছি দুটো আলাদা ইন্টারফেস দিয়ে করছি, বাট আপনারা যেটা করবেন সার্ভিস প্রোভাইডারে একটা ট্রাঙ্ক পোর্ট দিয়ে সুইচে কানেক্ট করে ওর মধ্যে লাগাই দিবেন, আর কিছু করতে হবে না। একটা ট্রাঙ্ক পোর্টে দিয়ে ব্যাস আপনার ক্লায়েন্ট ওইটা দিয়ে রাউটিং হবে, ব্রিজিং সব একসঙ্গে একটা পোর্ট দিয়ে হবে। এখানে আমরা আলাদা পোর্ট ইউজ করছি। আচ্ছা, একটু কনফিগারেশনটা দেখি। এখন এই যে কনফিগারেশনটা আমরা করতেছি এর তিনটা পার্ট আছে। একটা হচ্ছে তিনটা না, সরি, হ্যাঁ তিনটা। একটা ফার্স্ট পার্টটা কি আছে আমাদের এখানে, আন্ডারলে কনফিগারেশন। আন্ডারলেটা কি, যে এখানে আমাদের রাউটিং নেটওয়ার্ক বিল্ড করতে হবে। রাউটিং নেটওয়ার্ক বিল্ড করতে গিয়ে আমরা কি করছি, আমাদের ইথারনেট 1, এই যেটা ইথারনেট 1 কানেক্ট করছে স্পাইনের সঙ্গে, রাইট? ইথারনেট 2 কানেক্ট করছে স্পাইনের সঙ্গে। এগুলো আমরা আননাম্বার করে দিচ্ছি সিম্পলিসিটির জন্য। কারণ এই ধরনের আমি দেখছি যে এই যে VXLAN এনভায়রনমেন্টে আপনার যেহেতু লস অফ অটোমেশন হয়, যারা প্রোগ্রামিং মানে এটা অটোমেশনে যারা ব্যাক এন্ডে কাজ করে এরা খুব স্ট্রাকচার্ড কনফিগারেশন চায়। এখানে আইপি চেঞ্জ হবে, এখানে আইপি চেঞ্জ হবে, এগুলো না করে ওরা করে কি সিম্পল একটা কনফিগারেশন সব জায়গায় লোড করে দেয় একসঙ্গে, যেটা আমাদের ট্র্যাডিশনাল কনফিগারেশনে যায় না। বাট এনিওয়ে আমরা আগে ইউজ করতাম আইপি আননাম্বারড করে, এখন দেখতেছি আবার সেভাবে ইউজ হয় অনেক জায়গায়। তো এই ইন্টারফেসে আইপি আননাম্বারড করে আমাদের দুটো ইন্টারফেসের সেম কনফিগারেশন, এটাকে আননাম্বারড কাজ সঙ্গে করছি আমার লুপব্যাকের সঙ্গে, ভিটাপ লুপব্যাক। এই যে ভিটাপের লুপব্যাক আছে এটি হবে হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন আইপি ফর অল টানেল, রাইট? এটা হচ্ছে আমাদের আন্ডারলেয়ার ইন্টারফেস কনফিগারেশন। তারপর হচ্ছে আমাদের আন্ডারলেয়ার ওএসপিএফ কনফিগারেশন, যেটা আমরা নেক্সাসে করছি। রাউটার ওএসপিএফ, লগ অ্যাড্রেস চেঞ্জ, লুপব্যাক আমরা এনেবল করছি ওএসপিএফ, এবং পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস আমরা ওএসপিএফ এনেবল করে এরিয়া 0-তে দিয়ে দিছি। আচ্ছা, এরপরে আমাদের যেহেতু বাম ট্রাফিক এনেবল করার জন্য আমাদের দুটো অপশন ছিল, একটা হচ্ছে ইনগ্রেস রেপ্লিকেশন আর একটা হচ্ছে মাল্টিকাস্ট। আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারে আইপি মাল্টিকাস্ট করছি। আইপি মাল্টিকাস্টটা খুব বেশি স্কেলেবল এবং মাল্টিকাস্টের জন্য খুব বেশি কনফিগারেশন, খুব সিম্পল কনফিগারেশন। আমরা আরপি ডিফাইন করছি, আরপির আইপি হচ্ছে এটা, যেটা আমরা লুপব্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। মাল্টিকাস্টের জন্য আমরা লুপব্যাক 1 করছি, যেটা হবে আমাদের আরপি আইপি, এবং পিম স্পার্স মোড, এবং আমরা ফুল সাবনেটটা নিছি মাল্টিকাস্ট গ্রুপের জন্য, এবং আরপি অ্যাড্রেস হচ্ছে 1 2 3 4, এটা এনিকাস্ট আরপির জন্য। তারপরে পিম আমি মাল্টিকাস্টের ভিতরে ডিটেল যাবো না, খুব ছোট কনফিগারেশন। পিম স্পার্স মোডে আমাদের এই যে সাবনেট মাল্টিকাস্ট গ্রুপটা বলছি, এই মাল্টিকাস্ট গ্রুপ দিয়ে আমাদের সব ভিটাপ গুলোর মধ্যে বাম ট্রাফিক যাবে, এবং আরপি ডিফাইন করে গেছি। এরপর আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট কনফিগারেশন সেটা হচ্ছে বিজিপির ওভারলে। আমরা এই ওভারলে করতে গিয়ে কি করছি খেয়াল করে দেখেন, আমাদের যে এই কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচার আছে, এই কমপ্লিট ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু আমাদের আন্ডারলাইনে শুধু ওএসপিএফ আছে আর মাল্টিকাস্ট আছে, পিম মাল্টিকাস্ট, আর কিছু নাই। এরপরে আমাদের এইখানে বিজিপি করা হয়েছে, এইখানে বিজিপি করা হয়েছে, আর এখানে বিজিপি কেন করছি, কারণটা হচ্ছে আর আছে বলে, রাউট রিফ্লেক্টর বিজিপি, যে আপনার আইবিজিবি ফুল মেশ ইস্যুগুলোকে সলভ করার জন্য। এর জন্য আমাদের স্পাইনে গিয়ে বিজিপি করতে হয়েছে। তাহলে স্পাইনে বিজিপি করতে গিয়ে কি করছি, এটা হচ্ছে আমাদের এস নাম্বার, অ্যাড্রেস ফ্যামিলি IPv4, যদিও লাগের আমি অ্যাড্রেস ফ্যামিলি IPv4 লাগতো, শুধু ইভিপিএন থাকলে হতো। আমি এখানে রাখছি কারণটা হচ্ছে যে আমাদের এই টেমপ্লেটটা আপনি যখন রিয়েল ডিপ্লয়মেন্ট করবেন আপনার নিজস্ব ক্লায়েন্টের মধ্যে করতে পারবেন, এবং আরো যেটা করতে পারবেন, আপনার যদি ধরেন যে ইন্টারনেট কানেকশন আছে, ইন্টারনেটের ডিফল্ট তো আর এই ক্লায়েন্ট থেকে আসবে না, এই ভিআরএফ থেকে আসবে না, বাইরের ভিআরএফ থেকে আসবে, ওই ভিআরএফের সঙ্গে কানেক্ট করতে হয়, তখন আপনার IPv4 অ্যাড্রেস ফ্যামিলিতে যেতে হবে, রাইট? তার জন্য ওটাকে এনেবল করছি। এরপর আমাদের অ্যাড্রেস ফ্যামিলি L2 VPN EVPN,
রিটেন রাউট টার্গেট অল, এটা জাস্ট সিম্পলি আমাদের রাউট টার্গেট আমি অটো করে গেছি, আমি আলাদা করে কোনো রাউট টার্গেট করি নাই। টেমপ্লেট ক্রিয়েট করছি ওভারলে। এরপরে আমাদের রিমোট এস, সেম রিমোট এস, কারণ আমাদের আইবিজিপি আপডেট সোর্স লুপব্যাক 0 অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস, আমাদের কমিউনিটি সেন্ড করছে ওই ইউনিকাসের মধ্যেও, প্লাস হচ্ছে আমাদের ইভিপেন এর মধ্যেও, রাইট। তারপর আর্টিফিশিয়াল ক্লায়েন্ট ডিফাইন করছে, এবং দুটোর মধ্যেই আপনি খেয়াল করে দেখেন এই অ্যাড্রেস ফ্যামিলি পুরোটা হয়তো আমার দরকারই ছিল না ইভিপেন এর জন্য, বাট এটা করা হয়েছে কেন? হ্যাং অন, সরি, ইউনিকাস্ট ইনবাউন্ড, হ্যাঁ এটা করা হয়েছে কারণ ওই যে বললাম, যদি আমার এক্সটার্নাল যদি ইন্টারনেট যদি ভিআরএফ থাকে তার জন্য, আদারওয়াইজ আপনার ইভিপেন এর জন্য শুধু এইটুকু করলেই হবে, এইটুকু অ্যাড্রেস ফ্যামিলি করলেই হবে, রাইট। তারপর আমার নেইবার ডিফাইন করছি, তার মানে এটা কি গেল হচ্ছে আমাদের RR এর কনফিগারেশন, স্পাইন, এই যে এই দুইটার কনফিগারেশন, সেম কনফিগারেশন লোড করা হয়েছে এখানে। এরপরে আমাদের ভিট্যাব ইন্টারফেস, সো ইন্টারফেস NVE নো শার্ট হোস্ট রিচেবিলিটি প্রোটোকল BGP, এটা NVটা কি আমি যেটা বলছি টানেল ইন্টারফেস, রাইট। ভিট্যাব থেকে ভিট্যাবের টানেল ইন্টারফেস, আমরা যখন নর্মাল টানেল IPsec টানেল করি বা নর্মাল জিআই টানেল করি, কি করি আমরা টানেল ইন্টারফেস বলে দেই এবং বলে দেই টানেল সোর্স, টানেল ডেস্টিনেশন এসব বলে দেই, রাইট, দিয়ে টানেল ক্রিয়েট করি। NV টানেল একটু ডিফারেন্ট, কেন ডিফারেন্ট? ওইখানে আপনার পাচ্ছেন হোস্ট রিচেবিলিটি কি হবে, BGP দেওয়া হবে, আমাকে বলার দরকার নাই যে আমার টানেল ডেস্টিনেশন কি, আমার জাস্ট টানেল সোর্সটাকে বললেই হবে। বুঝা গেছে? আচ্ছা, টানেল যখন ইন্টারফেস ক্রিয়েট করলাম, আমরা যখন ভেরিফাই করবো তখন দেখবেন যে টানেলটা আপ হইলো কিনা, আর এখানে এনক্যাপসুলেশন প্রোটোকল কি আছে। নরমালি NVE তে এনক্যাপসুলেশন প্রোটোকল VXLAN থাকে। আচ্ছা, এটা গেল হচ্ছে NVE, তারপর হচ্ছে VXLAN কনফিগারেশন স্পাইনের মধ্যে BGP VXLAN কনফিগারেশন, লগ নেইবার চেঞ্জ, নরমাল BGP কনফিগ, অ্যাড্রেস ফ্যামিলি L2 VPN, রিটেন অল, পিয়ার টেমপ্লেট, RR ওভারলে, এগুলো আমি এই স্লাইড শেয়ার করলে আপনারা যখন দেখবেন ভালো ভালো মানে তখন আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে এই কনফিগারেশনগুলো দেখলে। আমি জাস্ট তাড়াতাড়ি ল্যাবে যাই। আচ্ছা, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস, সেন্ড কমিউনিটি, এগুলো সব BGP কনফিগারেশন দেওয়ার পরে আমরা কি করবো, ভেরিফাই করতে যাব। খেয়াল করে দেখেন আমরা কি করতেছি, লিভ ওয়ানে গিয়ে দেখতেছি আমার কি হয় এটা বিল করলো, শো BGP IPv4 ইউনিকাস নেইবার, আমরা এই নেইবারটা কি, আমার RR, কটা RR আছে আমার? দুইটা, একটা আছে 192.168.0.1 আর 0.2, এদের কাছ থেকে আমাদের EVPN কিছু আমরা রিসিভ এবং অ্যাডভার্টাইজ দুটাই করতেছে কিনা আমি ভেরিফাই করে নিলাম। আচ্ছা, এনিকাস গেটওয়ে কনফিগার করছি, আমি যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট সাইডে এনিকাস গেটওয়ে কনফিগার করার জন্য আপনাকে যদি কি করতে হবে, এনিকাস গেটওয়ে যদি হচ্ছে আমার একটা ভার্চুয়াল ম্যাক অ্যাড্রেস কনফিগার করতে হবে, যে ম্যাক অ্যাড্রেস সব জায়গায় হবে, এবং তার জন্য কমান্ড কি, ফেব্রিক ফরওয়ার্ডিং এনিকাস গেটওয়ে ম্যাক, এটা এর উপরে যে কনফিগারেশন, এটা শুধু আপনার নেক্সাসের জন্য ইম্পর্টেন্ট। নেক্সাস এইভাবে আপনার ওই ইয়েতে বাড়াইতে হয়, টিকাম টেবিলের সাইজ বাড়াইতে হয় ভার্চুয়াল ম্যাক ইউজ করার জন্য। তো এই যে ভার্চুয়াল ম্যাকটা আমি দিলাম, তার মানে হচ্ছে এটা, এই যে ভার্চুয়াল ম্যাকটা থাকবে আমার যখন যে টপোলজি দেখলেন, এই টপোলজিতে আমার যতগুলা ইয়ে থাকবে, L2 গেটওয়ে থাকবে, সবগুলো L2 গেটওয়ে, ধরেন যে ভিলান 10, 20, 30, 40 যতগুলো ভিলান থাকবে সবার ক্ষেত্রে এনিকাস গেটওয়ের ম্যাক অ্যাড্রেস সেম হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি সুইচ সাইড কনফিগারেশন, তার মানে ওগুলো কিন্তু মানে আমাদের VXLAN রিলেটেড কনফিগারেশন। এখন আমরা দেখি সুইচে কি কনফিগার করতেছি। সুইচে আমরা কি করব, আমাদের ভিলান 10 ক্রিয়েট করতে হবে। ভিলান 10 ক্রিয়েট করব, আমি কি বলছিলাম, এই 10টাকে ম্যাপ করতে হবে আপনার VNI আইডির সঙ্গে। যখন আপনি ভিলান 10 কনফিগার করলেন, ভিলান 10 এর মধ্যে যখন ঢুকলেন আপনি ভিলান কনফিগারেশন মোডে, ওই কনফিগারেশন মোড থেকে আপনি VN আইডিটাকে ম্যাপ করবেন। আপনার কি VN আইডি আছে 10,010, আর ভিলান 20 এর জন্য 10,020 দিয়ে ম্যাপ করছেন। আচ্ছা, গেল হচ্ছে এটা আমাদের ভিলান ক্রিয়েশন। তারপরে ইন্টারফেস ভিলান 10, আপনার এটা কি আমরা হচ্ছে L2 গেটওয়ে বানাচ্ছি, খেয়াল আছে আমরা যে দুইটা গেটওয়ের কথা বলছি, এনিকাস গেটওয়ে, L2 গেটওয়ে, L3 গেটওয়ে। L2 গেটওয়ে হচ্ছে আমার ভিলান 10, যেটা আমার SVI ক্রিয়েট করলাম, নো শাটডাউন, এবং আইপি অ্যাড্রেস আমাদের এনিকাস আইপি অ্যাড্রেসটা বসাইছি, এবং ফেব্রিক ফরওয়ার্ডিং মোড এনিকাস গেটওয়ে, সেম অ্যাজ ফর ভিলান 20। দুটা ভিলান 20 এর জন্য আমার আইপি কি 10.21, আর ভিলান 10 এর জন্য 10.10.1, রাইট। আপনি যদি এখান থেকে দেখেন, তার মানে এই যে সাবনেটটা আছে, এই সাবনেটের জন্য হচ্ছে এইটা গেটওয়ে এখানে ক্রিয়েট করা আছে ভিলান 10 নামে, আর এই সাবনেটের জন্য ভিলান 20 ক্রিয়েট করা আছে এখানে। সিমিলারলি এই সুইচের মধ্যে ভিলান 10, ভিলান 20, ভিলান 10 এর আমার এনিকাস গেটওয়ে অ্যাড্রেস কি করা আছে, সেম 10.10.1.254, এখানেও আছে 10.10.1.254, আর এখানে আছে 10.20.1.254, এখানেও আছে 10.20.1.254। মেক সেন্স? এনিকাস গেটওয়ে। আচ্ছা, এরপরে আমরা L2
L2 VRF ক্রিয়েট করতেছি। L2 VRF কিভাবে ক্রিয়েট করতে হয়? EVPN VNI 1010, মানে এটা হচ্ছে আমাদের L2 VPN এর নাম দিলাম, টাইপ হচ্ছে L2, RD আমার অটো, RT অটো, সেম অ্যাজ ফর VLAN 20 এর জন্য আমার L2 VRF করলাম, এই আর কিছু না, L2 VRF কনফিগারেশন। তারপরে আমাদের ক্লায়েন্ট সাইডে ইন্টারফেস কনফিগার করতে হবে। কি করতেছি আমরা? ক্লায়েন্টের পোর্ট E1/7 কানেক্টেড, E1/সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10 নো শার্ট, সেম অ্যাজ এটা সুইচ পোর্ট 20 নো শার্ট। মেক সেন্স? আচ্ছা, এখন আমি যদি ল্যাবে যাই, তারপর আমার এই ল্যাবের পেজটা দেখা যাচ্ছে? না, দেখতে পাচ্ছি না ভাই। আচ্ছা দাঁড়া, আমি তাহলে ল্যাবের ল্যাবটা শেয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার ল্যাব, দেখা যাচ্ছে সুমন? আচ্ছা, এখানে ধরেন আমি প্রথমে স্পাইনে ঢুকলাম, স্পাইন 1-এ। আচ্ছা, স্পাইন 1, আচ্ছা আমি সবগুলো কনসোল নিয়ে এসে তারপরে আমি শো করতেছি। আপনার পুরো ডেস্কটপটাই শো করতে হবে কি? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি, দাঁড়াও। আমি ভাবছিলাম 2 ঘন্টা অনেক সময়, 2 ঘন্টা মানে একদম মানে নট এনাফ। দাঁড়াও, লিভ টু লিভ 1, আমি পুরো ডেস্কটপ শেয়ার করে দিচ্ছি, একটু দাঁড়াও। স্পাইন 1, স্পাইন 1, স্পাইন 2। আমি কি পুরো ডেস্কটপ শেয়ার হয়েছে? হ্যাঁ, হয়েছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, এটা আমার স্পাইন। আচ্ছা, আমার ল্যাব দুটো ছিল, একটা ছিল জুনিপারে, একটা ছিল নেক্সাসে। নেক্সাস দিয়ে দেখায়, কারণ জুনিপারে আমাদের সময় হবে না। আচ্ছা, তারপরে এখন এটা হচ্ছে আমাদের স্পাইন, 4টা স্পাইন আমি ঢুকছি, রাইট? এখন আমি হোস্ট মেশিনগুলো ঢুকি, এখানে খেয়াল করে দেখেন, হোস্ট মেশিন দেখা যাচ্ছে না? হোস্ট 1 2 3 4, রাইট? দেখা যাচ্ছে। আচ্ছা, হোস্ট 1 দেখেন এখানে, আচ্ছা আমাদের যদি 5-7 মিনিট এক্সট্রা লাগে, আমরা তো থাকতে পারবো না? জি, অবশ্যই। হোস্ট 1, বন্ধ করতে হবে। পুরো ল্যাবটা ইভিতে বানানো। হ্যাঁ, আমার মনে হয় ইভিতে সবাই তো কাজ করছে, তাই না?
কাজে আমি ল্যাব কি বানাতে ইয়েতে যাচ্ছি না আর এখন। ওকে, বেসিক্যালি যেটা হচ্ছে এখানে খেয়াল করে দেখেন ল্যাবে আমার হোস্ট 1 এর আইপি আছে হচ্ছে 10.10.1.1.24, এটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা। হোস্ট 20 তে হচ্ছে 10.20, তার মানে দুই ভিলান 10 এবং ভিলান 20। আরেকটা লিভে ওই সাইডে আরেকটা যেটা আমার ভিট্যাপ আছে, ওই ভিট্যাপের মধ্যে ভিলান 10 আছে। আমরা যেটা করতেছি যে আমি যদি এখন হোস্ট মেশিন 1 থেকে দেখি, হোস্ট মেশিন 1 এর মধ্যে শো আইপি, এখানে আইপি করা আছে হচ্ছে আপনার এই আইপি, রাইট? এখন আমি যদি পিং করি 10.1 ডট, ওই পাশে কি আছে 10.1.2 আছে। ওকে, এটা হচ্ছে আমার এইটা, come on, stop. ওকে ওকে, 10 আমি সবগুলো আইপি দেখি কি অবস্থা। 10 to 1 হচ্ছে মাইসেলফ, 10.20.1.1 I cannot ping, which is other side. 1.2 which I cannot. Gateway গুলা দেখি 254 I cannot. ওকে, এটার মধ্যে ব্রিজ করা আছে এখানে। আচ্ছা ঠিক আছে, এখন দেখি why anyway. ওকে, সো এখন আমরা দেখি আমাদের স্পাইন গুলাকে প্রথমে কনফিগার করি, আন্ডারলে কনফিগার করি। spine 1, spine 2, leaf 1, leaf 2. ওকে, সো আমাদের বেসিক্যালি যেটা করা হচ্ছে সেটা হচ্ছে কিউএফএক্স, সরি আমরা কিউএফএক্স করতেছি না, নেক্সাস, এটা না নেক্সাস, এটা না নেক্সাস, এটা মাল্টিকাস্ট। ওকে, কনফিগারেশন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে দেখেন স্পাইন 1 আন্ডারলে কনফিগারেশন, স্পাইন 1 হোস্ট নেম, এরপর হচ্ছে আমাদের ইথারনেট এই কমপ্লিট ওএসপিএফ পর্যন্ত আমি কনফিগারেশনটা নিয়ে লোড করে দিলাম। এই কনফিগারেশনে কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা কিন্তু আমরা একটু আগে দেখায় আসছি। স্পাইন 1 হোস্ট নেম, এরপরে ইথারনেট ইন্টারফেস, নো শাটডাউন এমটিইউ বাড়াইছি, ইথারনেট টু নো শাটডাউন এমটিইউ বাড়াইছি, ওএসপিএফ করা হচ্ছে আন্ডারলে, এবং লুপব্যাক বলা হচ্ছে, শুধু লুপব্যাকের আইপি আছে, এটাকে আননাম্বারড করা হচ্ছে লুপব্যাকের সঙ্গে। এরপরে আমাদের এই ইন্টারফেস গুলোকে পয়েন্ট টু পয়েন্ট করা হচ্ছে এবং ওএসপিএফ কে অ্যাসোসিয়েট করা হচ্ছে, ওএসপিএফ আর কিছু না। আচ্ছা, এটা যদি আমি এখন স্পাইন 1 এ লোড করে দেই,
ইন্টারফেস গেল, ওএসপিএফ গেল। এখন স্পাইন 1-এ আমি যদি পিমটা ইয়ে করি, পিম হচ্ছে আমাদের ওই বাম ট্রাফিকের জন্য। আচ্ছা, তাহলে এটা কপি করলাম, কপি করে হ্যাঁ, পিম আপ হয়ে গেছে। পিম এখানে আপনার কি পিম কনফিগার হয়েছে। আচ্ছা, তারপরে এখন আমরা স্পাইন 2-তে যাই। স্পাইন 2-তে গিয়ে একই কথা, ইন্টারফেস আমরা কিন্তু এখন মধ্যে আন্ডারলে বিল্ড করতেছি, ওএসপিএফ দিয়ে আন্ডারলে বিল্ড করতেছি, এবং ওএসপিএফ এর জন্য শুধু দুটা কানেক্টেড ইন্টারফেস আর একটা লুপব্যাক ইন্টারফেস। এখন আমরা স্পাইন 2-তে যাই, স্পাইন 2। আচ্ছা, স্পাইন 2-তে আমরা এখন মাল্টিকাস্টটা করি। আপনারা কিন্তু অনেক চিন্তা করতেছেন যে ভাই মাল্টিকাস্ট কেন করতে যাচ্ছেন, এত কমপ্লিকেটেড কেন করতেছেন। ওয়েল, আপনি ভিএক্স লাইন কিন্তু মাল্টিকাস্ট ছাড়াও করতে পারেন যদি আপনি ইনগ্রেস রেপ্লিকেশন ফিচারটা এনেবল করেন। বাট আমার যেটা দেখা মোস্ট অফ দ্য ডিপ্লয়মেন্টে ইনগ্রেস রেপ্লিকেশন কিন্তু এর চাইতে কিন্তু মাল্টিকাস্টটা আরো বেশি অপটিমাল, এই জন্য সবাই মাল্টিকাস্টটা আমি বেশি দেখছি। আর ইনগ্রেস রেপ্লিকেশন রিসেন্টলি এখন অনেকেই করতেছে, বাট ওটা কোন ব্যাপার, ওটা জাস্ট একটা দুটো কমান্ড, ওটা আমি দেখাই দিব না। কিন্তু মাল্টিকাস্টটা করা হচ্ছে বিগ ফান এবং খুব খুব মানে আমি বলবো ইন্টারেস্টিং। আচ্ছা, মাল্টিকাস্ট তো আমরা দেখছি, হ্যাঁ আরপি করা আছে। ওকে, আচ্ছা এখন আমরা লিফে যাই, লিফ 1। লিফ 1 আমরা ওএসপিএফ মাল্টিকাস্ট ওএসপিএফ পর্যন্ত করি লিফে। লিফ কিন্তু একই অবস্থা, লিফ সুইচে আপনার ওই স্পাইনের সঙ্গে যে কানেক্টিভিটি তার জন্য ওএসপিএফ করা আর কি, আন্ডারলে যেটা লিফ 1। এরপরে আমরা লিফ 1 এর কি আছে, লিফ 1 এ মাল্টিকাস্ট আছে, লিফ 1 এ মাল্টিকাস্ট। আচ্ছা, লিফ 2-তে যাই, লিফ 2-তে গিয়ে আমরা ওএসপিএফ লিফ 2-তে ওএসপিএফ এসে লিফ 2-তে পিং করি। ওকে ওকে, এখন সিম্পল ওএসপিএফ এর ভেরিফিকেশন, শো আইপি ওএসপিএফ নেইবার। ওকে, 1 2 3 4, ইয়াপ ওএসপিএফ তো বুঝতেছেন রাইট, আমাদের 4টা আছে, 4টার মধ্যে ওএসপিএফ, সো কাজে আমি একটা সুইচ থেকে 3টা করে নেইবার পাবো। আমি দেখেন সবগুলোকে পিং করি, 192.168.0.1 is myself, 0.2 yep, so 0.2 কে পিং করে পাচ্ছি। 2 হচ্ছে স্পাইন 2 আর 3 হচ্ছে লিফ 1, yep 3 লিফ 1 আর 4 হচ্ছে লিফ 2। ওকে, আচ্ছা এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার যে আমরা কি করলাম এখন পর্যন্ত?
mroute পিম কাজ করতেছে, পিম আসছে। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের কিন্তু আন্ডারলে হয়ে গেছে, রাইট? আন্ডারলে মানে কি, যে মানে আমরা যেটা অ্যাচিভ করলাম সোফা সেটা হচ্ছে যে আমাদের চারটা যে স্পাইনলি এই যে ইয়ে আছে, মানে এই টপোলজিতে ফিরে যায় এখন আবার। এই যে এইটা 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 দুইটা স্পাইন, দুইটা লিভ, ওএসপিএফ দিয়ে কিন্তু এখন লুপ ব্যাগে সবাইকে রিচ করতে পারতেছে। আমরা এখন যদি বলি যে এইটা আমার লিফ সুইচ, এটা আমার লিফ সুইচ, এগুলো স্পাইন সুইচ। এখন চিন্তা করেন ইভিপিএন কনফিগারেশন কিন্তু স্পাইনের কোনো কাজ নাই, স্পাইন হচ্ছে ব্যাকবোন সুইচ, এখানে জাস্ট খালি আন্ডারলে আর কিছু না, ওভারলের কোনো কাজ এখানে নাই, কারণ এখানে তো আমরা কোনো ক্লায়েন্ট কানেক্ট করবে না। ওএস এটা এমপিএলএস এর পি রাউটারের মতো, ওখানে কোনো ক্লায়েন্ট থাকে না, শুধু এমপিএলএস প্যাকেট রিসিভ করে, লেভেল প্যাকেট রিসিভ করে ইনগ্রেসে, আর লেভেল প্যাকেট আউট করে ইগ্রেসে। ভিএক্সটানেও তাই, স্পাইন শুধু আপনার ওই এনক্যাপসুলেটেড প্যাকেট আনবে, কিন্তু এর কন্ট্রোল প্লেনে কোনো ওইভাবে কোনো কাজ নাই, আনলেস আপনি এখানে আর করেন। আমরা এখানে আর করছি বলে এখন শুধু বিজিপি করছি। যত আমাদের ওভারলে কনফিগারেশন সব করতে হবে লিফ সুইচের মধ্যে, রাইট? আচ্ছা, আমরা এখন যাই আমাদের ওভারলে কনফিগারেশন কি কি আছে। ওভারলে কনফিগারেশন স্পাইন ওয়ানে আমাদের ওভারলে কনফিগারেশন বলছিলাম কি আছে, এখানে কোনো ওভারলে নাই, শুধু আছে কি আমাদের বিজিপি রাউট রিফ্লেক্টর, আর কিছু না, রাইট? আর এনভি ফিচার এনক্যাপসুলেশন গুলো এনেবল করার জন্য আমরা শুধু ফিচার সেট গুলো এনেবল করতেছি। যারা নেক্সাসে কাজ করছেন তারা হয়তো এগুলো বুঝবেন, কারণ আমি মানে রিয়েলি ফিলিং স্যাড যে আমি এই জিনিসগুলো ডিটেলে বলতে পারলাম না আপনাদেরকে, যে ফিচারগুলো কোথায় কোথায় কেন লাগবে। বাট এটা জাস্ট নেক্সাস ফিচার, এটা ইভিপিএন এর কোনো ফিচার না, নেক্সাস এই জিনিসগুলো ফিচারগুলো দিতে হয়। ওকে, এনভি ওভারলে সবগুলো ফিচার সেট, আর আমি যেহেতু স্লাইডটা শেয়ার করা হবে, স্লাইডে সবগুলো কনফিগার থাকবে এখানে। আচ্ছা, এই ফিচারগুলো দেখেছি, এখন আমি বিজিপি কনফিগারেশন আসি, বিজিপি ওভারলে কনফিগারেশন, যেটা রাউট রিফ্লেক্টরের জন্য শুধু, আর কিছু না। স্পাইন ওয়ানে আচ্ছা, এখন খেয়াল করে দেখছেন যে ওভারলে কনফিগারেশনের মানে স্পাইনে কিচ্ছু না, শুধু বিজিপি, শুধু রাউট রিফ্লেক্টরের কারণে। যদি রাউট রিফ্লেক্টর আমরা না করতাম তাহলে এখানে লাগতো না। স্পাইন 2 তে যাই, আচ্ছা সেম অ্যাজ এখানে গিয়ে আমার রাউট রিফ্লেক্টরের জন্য যে সমস্ত কনফিগারেশন বিজিপি সেটা করি। আচ্ছা, এখন যদি আমি গিয়ে যদি এখানে দেখি শো বিজিপি L2 VPN EVPN সামারি যদি করি, খেয়াল করে দেখেন আমার কিন্তু এই যে দুইটা লিফ সুইচ 3 and 4 এটা কিন্তু আইডিয়াল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আমি যদি কোনো কনফিগারেশন করি নাই বিজিপির, শুধু স্পাইনের মধ্যে আর এর কনফিগারেশনটা করছি। যখন লিফ দুটো কনফিগার হয়ে যাবে তখন আমার এখানে পেয়ারিংটা আপ হবে। যাই আমরা লিফে গিয়ে কনফিগারেশনটা করি। লিফ যদি আপনি দেখেন লিফ 1 এ সেম ফিচার সেটটাকে এনেবল করি। শো রান int nve, কোনো nve কনফিগারেশন না এখানে, কাজেই nve কনফিগারেশনটা আমরা করতে হবে। সেটা হচ্ছে এইটা nv ইন্টারফেস, যেটা আমরা বলতেছিলাম টানেল কনফিগারেশন, মানে ভিটআপ টানেল কনফিগারেশন। খুব সিম্পল, খুব ছোট কনফিগারেশন। খেয়াল করে দেখছেন, জাস্ট ইন্টারফেস, নো শর্ট, host reachability protocol BGP, that's how they will discover the VTAP on the other side, আর source interface loopback 0, that's it। এটা হচ্ছে টানেল nv টানেল কনফিগারেশন, আর কিচ্ছু না। লিফ 1 Yep, so nv আমার টানেল ইন্টারফেস আপ হইছে, encapsulation vxlan, okay।
আচ্ছা এনভি হয়েছে, এরপরে আমাদের বিজিপি ওভারলে কনফিগারেশন খেয়াল করে দেখেন। বিজিপি ওভারলেতে কি করছে আমাদের, অ্যাড্রেস ফ্যামিলি IPv4 ইউনিকাস, অ্যাড্রেস ফ্যামিলি L2 VPN, তারপরে পিয়ার টেমপ্লেট কনফিগার করছি এবং নর্মাল IBGP কনফিগারেশন যেটা হয়, আর EBGP অ্যাড্রেস ফ্যামিলি, EVPN অ্যাড্রেস ফ্যামিলি। খেয়াল করে দেখেন কত ছোট কনফিগারেশন। অ্যাড্রেস ফ্যামিলি L2 VPN, EVPN, রিটেন, রাউট, টার্গেট, অল, দ্যাটস ইট। এবং তারপর আমরা কি করছি, এখানে গিয়ে অ্যাড্রেস ফ্যামিলি EVPN এ ঢুকছি পিয়ার টেমপ্লেটের মধ্যে, অ্যাড্রেস ফ্যামিলি EVPN এ ঢুকে সেন্ড কমিউনিটি, আর কিচ্ছু না। ও বাই দ্য ওয়ে, আমি যদি এখন এখানে এই কমান্ডটা দেই, আমি কি কিছু পাবো? ও আচ্ছা, এটা কনফিগার করি না এখানে, দূর। ফোন ইয়াপ, পিয়ারিং অফ হয়ে গেছে RR এর সঙ্গে। এখন তার লিফট টুটা করি। Yep, up. এখন দেখি বিজেপি, পুরো বিজেপি কনফিগারেশনটা লোড করে দেই। এখন খেয়াল করে দেখেন, এই স্পাইন থেকে কিন্তু দুইটা লিফের সঙ্গে কিন্তু আমাদের আপ হয়েছে, পিয়ারিং আপ হয়েছে, কিন্তু কোনো প্রিফিক্স পাই নাই। কারণটা কি, আমরা তো শুধু বিজিবি কনফিগারেশনটা করছি, কিন্তু ও ডাউনস্ট্রিমে যে ক্লায়েন্টের সঙ্গে যে কনফিগারেশন আছে, যেমন ধরেন যে এনিকাস গেটওয়ে কনফিগারেশন, L2 VRF, L3 VRF, রাউট অ্যাডভার্টাইজমেন্ট, ভিল্যান VNI ম্যাপ, এগুলো কিচ্ছু করি নাই। ওই কাজগুলো এখন করতে হবে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা লিফ ওয়ানে, আবার আমরা লিফ ওয়ানে চলে যাই। লিফ ওয়ানের আমরা বেসিক্যালি যখন কনফিগারেশন করি, এটাকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে আপস্ট্রিম সিগন্যালিং কনফিগারেশন, যেটা হচ্ছে EVPN কনফিগারেশন আমার RR এর সঙ্গে, সেটা হচ্ছে এই পোর্শনটুকু। আর আরেকটা কনফিগারেশন হচ্ছে আমার ডাউনস্ট্রিমের সঙ্গে, যেখানে আমার হোস্ট থাকবে, রাইট? ওখানে গিয়ে খেয়াল করে দেখেন, আমার এনিকাস গেটওয়ে কনফিগার করতে হয়েছে। এনিকাস গেটওয়ে আমি যেটা বলছিলাম যে হার্ডওয়্যার ম্যাক অ্যাড্রেস দিতে হয়। এই যে ক্যাম্প টেবিল, এটা বেসিক্যালি ফিজিক্যাল সুইচের জন্য। আমার যেহেতু এটা ভার্চুয়াল সুইচ, এখানে বেসিক্যালি এটা দরকার নাই, কিন্তু আপনারা যখন ফিজিক্যাল নেক্সাসে করবেন তখন এটা দিতে হবে, না দিলে কিন্তু এনিকাস গেটওয়ে এটা কাজ করবে না। তো আমি জাস্ট খালি ম্যাক অ্যাড্রেসটাকে ম্যানুয়ালি কনফিগার করতেছি। ভার্চুয়াল ম্যাক, লিফ ওয়ানে গেলাম। আচ্ছা, এটা গেল। তারপর হচ্ছে এখন খেয়াল করে দেখেন, আমি শুধু ভিলান কনফিগার করতেছি, ভিলান 10 এবং ভিএনআই এর সঙ্গে ম্যাপ করতেছি। এই ভিএনআই এর সঙ্গে ভিলান 10 কার সঙ্গে ম্যাপ হয়েছে? 10,010 এর সঙ্গে। আর ভিলান 20 10,020 এর সঙ্গে, রাইট? দুটো ভিলান করার পরে দুটো ভিলানের জন্য আমাকে SVI বানাতে হবে, ভিলান 10, ভিলান 20। এগুলো কিন্তু আমার L2 গেটওয়ে, রাইট? L2 গেটওয়ের জন্য আমার এনিকাস্টের অ্যাড্রেস কি? 10.10.1.254 and 10.20.1.254, রাইট? খেয়াল করে দেখেন, এটা কিন্তু আমাদের লিভ ওয়ানে। লিভ টুতে যখন আমরা করবো, সেম ভিলান 10 এবং 20 করবো কিন্তু, এবং গেটওয়ে কিন্তু সেম হবে, কারণটা কি, এনিকাস গেটওয়ে, বোঝা যাচ্ছে? ওকে, লেটস ডু দ্য ভিলান কনফিগারেশন। এন্ড এটা
লিভ সুইচে গিয়ে ওকে আচ্ছা, এটা গেলাম হচ্ছে আমাদের কি করলাম তাহলে ভিলান কনফিগার করলাম, ভিএনএন আইডির সঙ্গে ম্যাপ করলাম, তারপরে আমার এসভিআই ক্রিয়েট করলাম, এসভিআই তে আমার গেটওয়ে আইপি অ্যাড্রেস দিলাম। এরপরে আমাদের এই যে এনভি ইন্টারফেস আছে, এই এনভি ইন্টারফেস যে টানেল ইন্টারফেস, ভিট্যাপ টানেল ইন্টারফেস, ওখানে আমাকে বলতে হবে এই ভিট্যাপ টানেলের মধ্যে মেম্বার কোন কোন ভিএনআই, যেমন মেম্বার হচ্ছে আমার ভিএনআই হচ্ছে 10,010, মেম্বার ভিএনআই 10,020, সেম, তার মানে কি সেম টানেল দিয়ে এই দুটা ভিলানের ট্রাফিক যাবে, রাইট? এখানে আমরা সারফেস আপ করছি, তার মানে কি যে এটা একটু বুঝতে হবে আপ সারফেস মানে কি। আপ সারফেসটা হচ্ছে আমরা আচ্ছা আমি এটা পরে বুঝাই, কনফিগারেশন গুলো করে নিই। আচ্ছা, আমার এনভিআই এর মধ্যে আমি কিন্তু খেয়াল করে দেখেন আগে কিন্তু আমাদের এনভিআই আগে কনফিগার করা আছে, ইন্টারফেসটা শুধু কনফিগার করা আছে, এটা ইন্টারফেস কনফিগার করছে, কিন্তু আমরা কথা বলি নাই এটা ইন্টারফেসে কোন কোন ভিলান অ্যালাউড। যেমন ধরেন আমরা ট্রাঙ্ক ইন্টারফেস যখন করি, ট্রাঙ্ক করে ট্রাঙ্কের মধ্যে আমরা স্পেসিফিকলি ভিলান বলে দিই এই ভিলান অ্যালাউড। এখানেও তাই, ওই এনভি ইন্টারফেসে আমাকে বলতে হবে কোন কোন ভিলান যাবে এবং ওই ভিলানের সাপ্রেস আপ এবং তারা কোন মাল্টিকাস্ট গ্রুপে যাবে বাম ট্রাফিকটা। যদি আপনি মাল্টিকাস্ট না করেন, যদি আপনি, আমি এখনই দেখাই দিই, যদি আপনি মাল্টিকাস্ট না করেন, না করে কি করবেন আপনি নতুন সিস্টেম যেটা যে আমার ইয়ে করবেন, কি বলে এটা, একটা আমি কনফিগারেশন বের করি, দাঁড়ান, ইনগ্রেস অ্যাপ্লিকেশন। খেয়াল করে দেখেন এখানে আমরা কি করছি, যদি আমরা মাল্টিকাস্ট না করতাম, হোল মাল্টিকাস্ট আউট, রাইট, খালি আমরা এখানে এসে ওভারলে করছি, ওভারলেতে এসে এই যে এনভিতে যেটাকে বলতেছিলাম মেম্বারটা বলে আপনি সলভ করে, এখানে আমরা কিন্তু মাল্টিকাস্ট গ্রুপ বলি নাই, খালি বলছি কি ইনগ্রেস অ্যাপ্লিকেশন প্রোটোকল বিজিপি, দ্যাটস ইট। সেক্ষেত্রে আপনি মাল্টিকাস্ট করার দরকার নাই। Okay, so let's go and do the interface configuration in vtype interface leave one. Yep, multicast group গেল এখানে। তারপরে এই যে খেয়াল করে দেখেন এখন আমরা কি করতেছি, L2 VRF করতেছি। এই L2 VRF এর মেম্বার কি হবে এটা, এবং রাউট টার্গেট আরডি আরটি সব অটো হবে। সিমিলারলি ফর ভিলান 20 আরেকটা L2 VRF করতেছি। ওকে ওকে, তার মানে আমাদের ভিআরএফ করা শেষ, ওদিকে বিজিবি করা শেষ, এদিকে নিচের দিকে এসে যে ইন্টারফেস গুলো আমার হোস্টের সঙ্গে কানেক্টেড সেই ইন্টারফেসকে ভিলান 10 এবং ভিলান 10 এর মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি। ওকে, গেল, এটা গেল হচ্ছে আমাদের লিভ অন এর পুরো কনফিগ শেষ। এখন যখন এই অবস্থা, আমি একটু গিয়ে একটু হোস্টে গিয়ে দেখি হোস্টের কি অবস্থা। হোস্ট 1 খেয়াল করে দেখেন, হোস্ট 1 থেকে কিন্তু আমি আর এটাকে পিং করে পাচ্ছি না এখন। কারণটা কি, যে আগেবার পাইছিলাম, তখন পাইছিলাম কারণটা কি, যে যেহেতু আমার সুইচে কোনো কনফিগারেশন ছিল না, এই পোর্টটা ডিফল্ট ভিলেনে ছিল, ডিফল্ট ভিলেনের কারণে ওইদিকে বন্ধু চলে গেছিল সে, যেহেতু কানেক্টিভিটি ছিল। এখন যেহেতু আমাদের ভিলেন আলাদা হয়ে গেছে, এখন এই পোর্টটা ভিলেন 10 এ চলে আসছে, রাইট? এখন কিন্তু ওইদিকে ডিফল্ট ভিলেনের কারণে পিং করে আমি পাবো না। ইনফ্যাক্ট আমি যদি পিং করতে যাই হোস্ট থেকে, আমি 10 10 10 1 1 হচ্ছে আমি নিজে, আমি আমাকে পাচ্ছি, 10 10 1 2টাকে ওই সাইডে, ওকে আমি পাচ্ছি না। ওই সাইডে কে আছে? একে আমি পাচ্ছি না। আমি এখান থেকে আমি শুধু আমাকে পাচ্ছি, আমি একে তো পাবোই না, এটা আরেকটা ভিলানে, একেও পাচ্ছি না কারণ সে হচ্ছে আমি ভিলান 10 এ আসছি, ও ডিফল্ট ভিলানে আছে। আর এটাও আমি পাচ্ছি না কারণ এটা আরেকটা ভিলানে।
কাজে এই জিনিসগুলো এখন আমরা অ্যাচিভ করবো আমাদের ল্যাব কনফিগারেশনে। লিফ 1 সো লিফ 1 এ কনফিগ শেষ, রাইট? এখন দেখি আমরা লিফ 2 তে যাই। লিফ 2 তে আমরা কি কনফিগার করছি এখন পর্যন্ত? ও শুধু বিজিপিটা কনফিগার করছি এই পর্যন্ত। এনিকাস গেটওয়ে করা হয়নি, তাহলে আমি এনিকাস গেটওয়েটা করি লিফ 2 তে। এরপর হচ্ছে আমাদের ভিলান কনফিগারেশনটা করি এবং হচ্ছে এসবিআই গুলা ক্রিয়েট করি এবং আমার এনভি ইন্টারফেসের মধ্যে এটাকে অ্যালোকেট করি। ওকে, এরপর হচ্ছে আমি আমার ভিআরএফ ক্রিয়েট করি, দুইটা ভিআরএফ। এরপর আমাদের সুইচ পোর্ট গুলাকে ঢুকাই দিই। Okay, at least we have done L2. Let's see the verification now. আমরা যদি এখন আমাদের এই কমান্ডটা দেই, ফার্স্ট অফ অল যখন আমরা ভেরিফিকেশন করতেছি, প্রথমে আপনি যেটা করেন সেটা হচ্ছে আমাদের L2 VPN অ্যাড্রেস ফ্যামিলিতে আমরা কি কি লার্ন করলাম সেটা আগে দেখি। show BGP L2 VPN EVPN summary. ব্রিজিং হচ্ছে। আচ্ছা, এখন যদি আমি 20.1.1 করি, 20.1.1 পাবো না, হ্যাঁ 20.1.1 কে আমি ব্রিজ দিয়ে যাচ্ছি। ওকে ওকে, কে পাওয়ার কথা না। Okay, 10.1.254 সেটা হচ্ছে আমার লোকাল গেটওয়ে, which is okay. আচ্ছা, এখন আমরা একটু টপোলজি দেখি। এখন খেয়াল করেন, আমরা এখান থেকে এখন পিং করতেছি, আমাদের যখন ইয়ে হয়ে গেছে L2 VPN ক্রিয়েট হয়েছে, তার মানে 10.10.1.1 এখান থেকে আমরা 10.10.1.2 কে পিং করতেছি, যদিও দুটো দুই ভিলান এখান থেকে এখানে, তার মানে আমাদের L2 গেটওয়ে ট্রাফিক এখানে ফরওয়ার্ড করতেছে, রাইট? এবং আমরা 21 কে পাচ্ছি যে এখানে, যার মানে কি এর মধ্যে যে আমার দুটো এসবিআই ক্রিয়েট করা আছে, ভিলান 10 এর জন্য, ভিলান 20 এর জন্য, এদের মধ্যে রাউটিং হয়ে একে পাচ্ছে, কিন্তু 2 কে কিন্তু পাচ্ছে না, কারণ 2টা কি আপনার ওটা ইভিপিএন দিয়ে যাবে, ওটা ইভিপিএন দিয়ে লার্ন করবে। বোঝা গেছে? আচ্ছা, এখন খেয়াল করে দেখেন, আমি পিং করি এখন 10.10.1.1, তার মানে কি আমি নিজেকে পিং করতেছি, আমি নিজেকে পিং করে পাচ্ছি, তার মানে আমি আমাকে পিং করে পাচ্ছি, এটা ওকে। আমি কি একে পিং করে পাবো 10.20.1.1? হ্যাঁ, কেন পাবো? কারণ এটা তো আমাদের লোকাল ব্রিজিং হচ্ছে, মানে এর মধ্যে এই ভিআরএফ এর মধ্যে এখানে যে দুটা সরি L2 ভিআরএফ করা আছে, ভিলান 10 এবং ভিলান 20 এর এসবিআই করা আছে, ওই এসবিআই দিয়ে এখানে লোকাল রাউটিং হচ্ছে,
10.21.1 রাইট আচ্ছা 1.2 অবশ্যই আমি পাবো ওটা হচ্ছে এখানে 2.1 তো এখানে কারণ সেটা ব্রিজিং হচ্ছে L2 গেটওয়ে দেয় এটি তো আমরা L2 VPN এটি তো আমাদের L2 VPN প্রুভ হয়ে গেল কিন্তু এটা কিন্তু হচ্ছে না এটা হচ্ছে না কারণটা কি এটা তো আমার রাউটিং হতে হবে EVPN দিয়ে নট ব্রিজ দিয়ে আমার সিমেট্রিক রাউটিং দিয়ে অ্যাসিমেট্রিক রাউটিং না সো 10.21.2 রাইট পাচ্ছি না এখন আমি যদি দেখি আমার এনিকাস গেটওয়ের কি অবস্থা আমি যদি এনিকাস গেটওয়ের কথা বলি তার মানে আমার এনিকাস গেটওয়ে কি 10.10 সিরিজ এনিকাস গেটওয়ে কি 254 এটা আমি পাচ্ছি তার মানে এই আইপিটা কোথায় আছে এই আইপিটা হচ্ছে আমার এই লিভ 1 এর মধ্যে VLAN 10 ইন্টারফেস লিভ 1 এ VLAN 10 ইন্টারফেস আচ্ছা 10.21.254 এটা আমি পাবো কারণ এটা হচ্ছে কি আমার লোকালি এখানে আছে এই যে এই লিভ 1 এর মধ্যেই আরেকটা করে আছে 20 এর জন্য সেখান থেকে হচ্ছে রাইট আচ্ছা আমরা এখন যদি টেবিল দেখি লিভ 1 এ গিয়ে যদি আমরা VPN টেবিলগুলো দেখি যেটা আমরা এখন করলাম কন্ট্রোল প্লেন টেবিলগুলো ওকে শো BGP L2 VPN EVPN সামারি আমরা তিনটা করে রাউট দেখতেছি আমি যদি ফুল রাউটিং টেবিলটা দেখি খেয়াল করে দেখেন সে সব L2 টাইপ 2 রাউট পাইছে টাইপ 2 রাউট মানে কি ম্যাক অ্যাড্রেস এই যে খেয়াল করে দেখেন ম্যাক অ্যাড্রেস 5 এই যে ম্যাক অ্যাড্রেস খেয়াল করে দেখেন আমার লোকাল মেশিন ম্যাক অ্যাড্রেস কি 005079666805 006805 হচ্ছে লোকাল ম্যাক অ্যাড্রেস এটা লার্ন লোকালি রাইট আর এটা হচ্ছে আমাদের ভিট্যাপ হচ্ছে 3 যে ভিট্যাপ ইন্টারফেস সেটা হচ্ছে আমাদের এটা তো 3 লুপ ব্যাক আর আরেকটা হচ্ছে আমরা যেটা আমরা লার্ন করছি 7 হচ্ছে কোনটা এটা হচ্ছে 7 তার মানে এটা আমরা লার্ন করে নিয়ে আসছি ভিট্যাপ দিয়ে রাইট এবং ওর জন্য নেক্সট হপ কি নেক্সট হপ হচ্ছে আমাদের এই মেশিনটা এটা হচ্ছে নেক্সট হপ এর আইপি কত 4 192.192.168.0.1 0.2 0.3 0.4 রাইট আর আমরা যদি এখানে গিয়ে দেখি লিভ 1 এ 7 0.4 দিয়ে আসছে খেয়াল করছেন এবং আমরা কি বলছিলাম দুই টাইপের রাউট হবে একটা হবে কি হবে এটা হচ্ছে শুধু ম্যাক অ্যাড্রেস তার সঙ্গে কোনো আইপির ম্যাপিং নাই আর এখানে আরেকটা কি হবে এখানে ম্যাক থাকবে প্লাস আইপির ম্যাপিং থাকবে আইপির ম্যাপিংটা কি সে এটা কিন্তু কোনো রাউটার আইপি এটা হচ্ছে মেশিনের আইপি এই যে হোস্ট মেশিন আছে হোস্ট মেশিনটা কি আছে 10.21 এটা 10.21.1 রাইট 10.21.1 তার ম্যাক অ্যাড্রেস এটা কেন থাকবে এই ম্যাকের সঙ্গে আইপির ম্যাপিং কারণটা হচ্ছে খুব ইন্টারেস্টিং এটা বুঝতে হবে এই হোস্ট যখন কোনো ফ্রেম পাঠাবে এর কাছে ওর তো আপ টেবিলে ওই ম্যাক অ্যাড্রেসটা নাই সেগুলোকে রাউটারের কাছে পাঠাবে রাউটার দেখবে যে এটাকে আমি বাম ট্রাফিক হিসেবে পাঠাই দিব নাকি এটা আমার কাছে আছে আমি ওকে জানাই দিব এই জন্য আমরা ওখানে বলছি আপ সাপ্রেস মানে যেহেতু ওর আইপির এগেইনস্টে ম্যাপের ম্যাপিং আছে এই ভিট্যাপ 1 কিন্তু বা লিভ 1 কিন্তু এই বাম ট্রাফিকটা এদের কাছে ফরওয়ার্ড করবে না ভিট্যাপ দিয়ে কারণ তাহলে তো আবার স্কেলিং ইস্যু হয়ে যাবে এগুলো সে করবে কি লোকালি যেহেতু ওর আইপির সঙ্গে ম্যাপের ম্যাপিং আছে ও ম্যাক অ্যাড্রেসটা ওকে দিয়ে দিবে বোঝা গেল টাইপ 2 রাউট এটা হচ্ছে আমাদের টাইপ 2 রাউট আমাদের ম্যাক প্লাস দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য হোস্ট এটা কিন্তু কমপ্লিটলি হোস্ট টাইপ খেয়াল করে দেখেন এখানে কোনো রাউট নাই এর কোনো রাউট নেই কমপ্লিটলি হোস্ট আইপি আর হোস্ট ম্যাক অ্যাড্রেস এগুলো সব বিজেপি দিয়ে আসছে সাইমন সুমন বোঝা যাচ্ছে জানি না রেসপন্স কি হ্যালো জি ভাই আচ্ছা আমরা কি এখন L3 যাবো L3 আমরা তার 10 মিনিট লাগবে L3 করতে আমরা L2 শেষ আমাদের ক্লোজিং টাইম ছিল ভাই 2:30 হ্যাঁ সো 10 ওকে ভাই ওকে আচ্ছা ওকে সরি লাইক আমার টাইম ম্যানেজমেন্ট খুব ডিফিকাল্ট কারণ এটা খুব বড় টপিক আচ্ছা তাহলে আমরা L3 তে চলে যাই আচ্ছা L3 তে আমরা অ্যাচিভ করব কি আগে অ্যাচিভমেন্টটা দেখি কি অ্যাচিভ করতে চাই আমরা যদি হোস্টে যাই L3 মানে হচ্ছে আমি যখন এই 10.10.1.1 থেকে পিং করব 10.10.1.2 কে
এটা তো ব্রিজিং হচ্ছে না, এটা আমার করবে কি এই যে এই দিক দিয়ে মানে ভিআরএফ দিয়ে এই দিকে রাউটেড হয়ে যাবে, রাইট? তার জন্য আমি যদি এখন পিং করে দেখি কি হচ্ছে আমার অবস্থা, 10.10.10.21.2 এটা কিন্তু আমি রিচেবিলিটি নাই, কারণটা কি আমার কোনো রাউটিং নাই। আচ্ছা, লেটস পুট দ্য কনফিগারেশন L3 এর L3 ভিএনএ দেখলে কি করতে হয়েছে আমাকে খেয়াল করেন জাস্ট খুব কুইকলি। আমার করতে হবে কি একটা ভিআরএফ বানাইতে হবে। এই ভিআরএফ বানাই এই ভিআরএফ বলতে হবে আমার একটা ভিএনআই হবে, যে ভিএনআইটা আমি করব কি ম্যাপ করব। যেমন L3 এর জন্য আমরা আরেকটা ভিলান ইন্টারফেস বানাইছি 555, যেটাকে ভিএনআই ম্যাপ করছি 5055 দিয়ে, এবং এই ভিআরএফ কনটেক্সটে ভিএনআই বলছে এটা অটো অ্যাড্রেস ফ্যামিলি বোথ সব অটো করে দিছি, এবং ইন্টারফেস ক্রিয়েট করছি আমরা ভিলান 555 নো শাটডাউন আইপি ভিআরএফ কাস্টমার 1 এই ভিআরএফ থাকবে আইপি ফরওয়ার্ড, এবং এনভি ইন্টারফেসে গিয়ে বলছি যে তোমার নতুন একটা ভিএনআই অ্যাড হইলো আগের দুটার পরে এই দুটা এই একটা, রাইট? এবং বিজিবিতে গিয়ে বলছি যে এই কাস্টমারের জন্য একটা ভিআরএফ অ্যাড্রেস ফ্যামিলি হবে ওখানে বিজিবির ভিতরে, এবং তারা করবে কি এই দুটা রাউট অ্যাডভার্টাইজ করবে, এই দুটা রাউট 10 এবং 20, কারণ এই দুটো রাউট নিয়ে আমরা কাজ করতেছি, রাইট? এরপরে আমরা করবো কি ভিলান 10 ইন্টারফেসটাকে আগে তো আমরা কোনো ভিআরএফ অ্যাসোসিয়েট করি না, এখন আমরা করবো কাস্টমার 1 ভিআরএফ অ্যাসোসিয়েট করতে হবে, আর যেহেতু আমরা ভিআরএফ অ্যাসোসিয়েট করতেছি আইপিটা রিমুভ হয়ে যাবে, ওই আইপিটা আবার ঢুকাইতে হবে এনিকাস্ট আইপি সেম অ্যাজ ভিলান 20, রাইট? তাহলে আমাদের L3 ভিলান শেষ। এটা আমাদের বোথ লিফে করতে হবে। ওকে, ডিলিটেড অল L3 কনফিগ। সো যেহেতু ডিলিট করছে তাহলে আমাকে করতে হবে কি এই আইপি গুলো আবার বসাইতে হবে। আমি সিকোয়েন্সিয়ালি যাই, কোনটুকু করছি ওকে, একটু একটু ধরো সাইমন, বলো। Mami's calling you. ওকে, ওকে সরি, আমরা এখন লিভ 1 এ গিয়ে আমরা এখন আইপি ফরওয়ার্ড কনফিগ b1155 দিলাম। দেখি, ওকে পুরোটা দিয়ে দিই লিভ 1। Yep, done. এদিকে আমরা 2 তে যাই, 2 তে গিয়ে দেখি একই কথা। Oh, come on. What happened? NVAP a duplicate address. That's the leave. এটা হচ্ছে আমাদের লিভ 2, এটা আমাদের লিভ 1,
আমরা এখন যদি এখানে দেখি, খেয়াল করে দেখেন, এখানে আমাদের L3 VPN করার পরে এরা দুইটা এক্সট্রা রাউট এখানে অ্যাড করছে। একটা হচ্ছে আপনারা দেখেন এখানে 10.10.10/24 এবং এখানে দুইটা ভিটা 3 এবং ভিটা 4, এই দুটো হচ্ছে আমাদের নেক্সট হপ। এবং আরেকটা অ্যাড করছে 10.20.10। আগে আমাদের কি ছিল? আগে আমাদের শুধু এই দুইটা রাউট ছিল, রাইট? এই শুধু L2 টাইপ রাউট ছিল, টাইপ 2। এখন টাইপ 5 রাউট আসছে, এখানে টাইপ 5 রাউট আসছে। আর আমি দেখি শো বিজিপি L2 VPN EVPN summary 7 রাউট। আচ্ছা, রাউট চলে আসছে সব। এখন যদি আমি ম্যাক টেবিল দেখি, শো ম্যাক টেবিল, L2 VRF ম্যাক টেবিল। খেয়াল করে দেখেন ম্যাক টেবিলে আমাদের কিন্তু ম্যাক চলে আসছে। যেমন ধরেন 5 আসছে, হচ্ছে 5 কিন্তু নিজের লোকালি, রাইট? 6 আসছে, 6 হচ্ছে ওই পাশ থেকে। 6 কোনটা? 6 হচ্ছে আপনার হোস্ট 2। 7 আসছে, যেটা হচ্ছে আমাদের হোস্ট 3। আর 8 আসছে আমাদের হোস্ট 4। সবগুলোর ম্যাক আসছে। এখন ফর সাম রিজন এটা পিং করতেছে না। ইভেন 254 পর্যন্ত যাচ্ছে। তারপরে that's a VM issue, I think. আচ্ছা, show Mac table. ওকে বাবা, একটু পরে আসছে, দাঁড়াও একটু, হ্যাঁ একটু পরে আসছে। হ্যাঁ একটু দাঁড়াও, একটু। ইয়েস বাবা, চলো। Sorry guys, I think we have done all our config. Simon, we have done all our config. যেটা সিম্পলি যেটা হচ্ছে আমার মনে হয় যে VM ইস্যুর জন্য আমরা এই ইয়েটাকে রিবুট করতে হবে, হোস্টটাকে রিবুট করতে হবে, করলে সে ওখানে পিং করে পাবে। বাট সো ফার আমরা যেটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্লেন সব আমাদের বিল্ড করছে। আমার মনে হয় খেয়াল করে দেখেন এখানে সবগুলো ম্যাক লার্ন করছে ম্যাক টেবিলে, যেগুলো হচ্ছে আমাদের ইয়ে থেকে আসছে, VPN থেকে আসছে। এই যে 4, 5, 6, 7, 8 সবগুলো ম্যাক আমাদের লার্ন করছে, যেগুলো লোকালি আছে 5 এবং 6। আর বাকিগুলো হচ্ছে আমাদের এনভি টানেল দিয়ে আসছে, এনভিপিআর দিয়ে আসছে। এই সবগুলো আমাদের স্লাইডের মধ্যে দেয়া আছে। আই থিঙ্ক উই ক্যান ফিনিশ হিয়ার। এন্ড এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমরা কোয়েশ্চেন দিতে পারি সাইমন, আদারওয়াইজ উই ক্যান জাস্ট টার্মিনেট অর ফিনিশ। এটা পিং করতেছে না আমার না, ভিএম ইস্যুর কারণে ভিএমটা আমাকে রিবুট করতে হবে এখন। সাইমন বা সুমন, আমার মনে হয় আমরা এখানে র্যাপ করতে পারি, অথবা যদি কোশ্চেন থাকে হ্যাঁ কিউ সেশন করতে পারি। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। তো আমার যেটা মনে হয় যে যেহেতু হচ্ছে যে অডিয়েন্সের জন্য একেবারেই নতুন, অনেকে আমি শুনলাম এডিএনএ এটা ইউজ করেছে, আরো দু একটা জায়গা হয়তো এটা ইউজ করছে এখন। সো আস্তে আস্তে হয়তো আজকের সেশনে পরে হয়তো আমরা কিছুটা শিখতে শুরু করব। তো এই কারণে হয়তো কোশ্চেন ওইভাবে অডিয়েন্স থেকে ওইভাবে পার্টিসিপেশন খুব একটা হচ্ছে না। সো বাট আমার মনে হয় যে নেক্সটে আমরা হয়তো কখনো যদি অনসাইটে কোনো সেশন করতে পারি, যেখানে ইন ডিটেলস একটা ওয়ার্কশপে হচ্ছে যে আমরা আপনাদের কাছ থেকে যদি শিখতে পারি, তাহলে হয়তো এটা খুব তখন এটা গ্রেপ করা খুব ইজি হবে আর কি। সো আদারওয়াইজ I think এটা ভাই লাঞ্চ আওয়ার। আচ্ছা কুইকলি হ্যাঁ শিওর। এই দেখো আমরা ওই ভিএম এর কোনো প্রবলেমের কারণে আমরা যখন আরেকটা ভিএম থেকে করতেছি, সরি হোস্ট থেকে করতেছি, হোস্ট 2 থেকে, সেখান থেকে কিন্তু আমি সবগুলোকে পিক করে পাচ্ছি।
হোস্ট 2 থেকে আমি 2 কে পিং করে পাচ্ছি। হোস্ট 2 হচ্ছে এইটা, এই যে এইটা 1 কে দেখি, হ্যাঁ 1 কে পাচ্ছি। আমার মনে হয় এটা ওই পার্টিকুলার বিহেভিয়ার প্রবলেম। এখান থেকে আমরা সবগুলোকে পিং করে পাচ্ছি এখন। তার আমাদের যেটা অবজেক্টিভ ছিল সেটা দেখানো, সেটা হচ্ছে যে আমরা যখন এই যে এই ভিলেন 20 তে আছি, হোস্ট টু ভিলেন 20, আমি এখান থেকে যেহেতু আমার L2 VPN L3 VPN দুটোই কনফিগার করা আছে, আমি সবগুলো আইপিকে পিং করে পাবো 1 10 10 1 1 10 20 1 1 10 10 1 2 10 20 1 2। তার মানে হচ্ছে সিমলেসলি আমার একটা কানেকশনে একটা কন্ট্রোল প্লেন প্রোটোকল দিয়ে আমি সব জায়গায় আমার সিমলেসলি রিচেবিলিটি আছে, L2 তেও আছে L3 তেও আছে। বোঝা যাচ্ছে? এখন সেই ক্ষেত্রে যেটা হবে, যখন আমাদের ভিএম গুলাকে পোর্ট করতে হবে বা মুভ করতে হবে, খুব সিম্পল, খালি এক জায়গা থেকে এক জায়গায় টান দিয়ে নিয়ে গেলে হয়ে গেল। কারণ ইনফ্রাস্ট্রাকচার সব কিছু জায়গায় ডিফল্ট গেটওয়ে করা আছে, এনিকাস গেটওয়ে করা আছে, আইপি সব অ্যাডভার্টাইজ করা আছে। খুবই খুবই পাওয়ারফুল টুল, খুবই ইউজফুল টুল। দ্যাটস ইট। সুমন, আপনি র্যাপ আপ করে ফেলতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া আজকের সেশনের জন্য। অনেকদিন পর আপনার এবং পাপ্পু ভাইয়ের দুইটা সেশন হইলো, এটা বাংলাদেশের কমিউনিটির জন্য সত্যি বড় একটা পাওয়া। সো অনেক ধন্যবাদ। একটা ল্যাব সহ এই অল্প সময়ের ভিতরে ইভিপিএন এর মতো একটা এরকম একটা বড় টপিকস নিয়ে ডিসকাশন করা সত্যি কঠিন। তারপরেও হচ্ছে যে এখন হচ্ছে যে অনেকে কনসেপ্টটা অ্যাটলিস্ট আমরা কিছুটা হলেও কনসেপ্টে কিছু ক্লিয়ার হতে শুরু করছে। সো আমার মনে হয় যে এটা একটা গুড স্টার্টিং। সো যেহেতু এই কনসেপ্টটা নতুন, সো আমাদের স্টাডির জন্য হয়তো এটা একটা ভালো স্টার্টিং। সো থ্যাংক ইউ ভাইয়া, আপনি প্রায় 2.5 ঘন্টা সময় দিয়েছেন। সো নরমালি যেটা হয় ওয়ার্কশপে, আপনার ওয়ার্কশপ মানে হচ্ছে যে খুব এক্সটেন্সিভ ল্যাব হয়, হচ্ছে যে দেখা যায় শেষ করতে করতে সন্ধ্যা রাত হয়ে যায়। সো সেই ফ্লেভারটাই এখানে আজকে পাওয়া যাচ্ছে। সো থ্যাংক ইউ ভাইয়া। সো যারা পার্টিসিপেন্ট করেছে সবাইকে অনেক ধন্যবাদ। সো আমরা আশা করি যে পরবর্তী আমাদের যে bdNOG কনফারেন্সটা হবে, সেইটা আমরা একটা বড় ওয়ার্কশপ সহ একটা অনসাইট ওয়ার্কশপ করতে পারবো, অনসাইট কনফারেন্স হবে। সো বাকি 2 দিন আপনারা জানেন যে আগামী দিন হচ্ছে টিউটোরিয়ালের দ্বিতীয় দিন, সেগমেন্ট রাউটিং আগামী দিনের টিউটোরিয়াল, এবং তারপর দিন আমাদের bdNOG 13 কনফারেন্স। সো সবাইকে কনফারেন্স এবং টিউটোরিয়ালে পার্টিসিপেট করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের এই টিউটোরিয়ালে জয়েন করার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। আর সরি, লাইক আমি ভার্চুয়াল ইভেন্টে যেটা হয় সেটা হচ্ছে যে বাসা থেকে করতে হয়, এখানে একটু ফ্যামিলির বিভিন্ন রকম ডিস্টারবেন্স আছে, বাট ইয়া টেক ইট ইজি, টেক ইট ইজি। ইটস ওকে ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। অলরাইট দেন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এভরিওয়ান। Yeah, bye.